সো উই আর লাইভ। আসসালামু আলাইকুম সবাইকে, চকবোর্ডের পক্ষ থেকে এপিসোড 3 তে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যেমনটি জানেন যে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের 5 জন বিশেষ অতিথি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই যে আমরা এত লকডাউনের মধ্যে আছি, একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমরা বসবাস করছি, বাট এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে অনেক স্টার্ট আপ প্ল্যান রয়েছে এবং পরবর্তীতে অনেকে বিভিন্ন জায়গায় কাজগুলো করছে। তো সেসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো কালক্ষেপণ না করে আজকে আমরা আমাদের অতিথিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে উপস্থিত রয়েছেন আরিফ নেজামি ভাইয়া, সিইও ট্রেনার ল্যাব। এছাড়াও আমাদের সাথে উপস্থিত রয়েছেন সোহান হায়দার ভাইয়া, সিইও স্মার্টিফায়ার একাডেমি। এবং আরও যে 3 জন রয়েছেন আমার সাথে, ফাহামি ভাইয়া, সিইও ব্যাটেলো ইন্টারেক্টিভ, সুমন শাহ ভাইয়া, ওয়াইএসআই কান্ট্রি ডিরেক্টর, এবং সর্বশেষ আমাদের সাথে উপস্থিত রয়েছেন তানজিম নূর ভাইয়া, প্রোগ্রামস লিস্ট ওয়াইআই ভেঞ্চার লিমিটেড। তো আমরা আজকে আমাদের প্রোগ্রাম শুরু করার আগে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আমরা এখন লকডাউন সিচুয়েশনে আছি, তো আমাদের দেখা যাচ্ছে একটা নিউ নর্মালের মধ্যে আমরা চলে গেছি। তো আমি প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে আমি আরিফ নেজামি ভাইয়ের কাছে করতে চাচ্ছি যে ভাইয়া, আমরা হচ্ছে যে এই যে লকডাউনের মধ্যে বসে আছি বা দেখা যাচ্ছে যে আমাদের অনেকগুলো যারা কিনা অনেক বিজনেস আইডিয়া ছিল, বা দেখা গেছে আমি ইউনিভার্সিটি লাইফে আমি অনেক কিছু প্ল্যান করেছিলাম যে আমি এই কাজগুলো করবো, বাট এই যে এখন এই প্যান্ডেমিকের কারণে দেখা যাচ্ছে ওইসব প্ল্যানগুলো এখন কাজ করবে না। তারপরও দেখা যাবে যে আগামীতে আমরা টেকনোলজি নিয়ে অনেক নতুন নতুন কাজ করব, অনেক নতুন নতুন স্টার্ট আপ আসবে। তো এই যে টেকনোলজি এবং নতুন একটা নর্মালের দিকে আমরা যাচ্ছি, সেটাকে আপনি কিভাবে দেখেন, এবং আপনার কি মনে হয় যে বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটা কত স্টার্ট আপ দুনিয়াতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ এবং আমার সকল কলিগ যারা জয়েন করেছেন সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। সো আসলে স্টার্টআপ এর জগৎটা সবসময় চেঞ্জ হতে থাকে, এখানে স্টেবল কিছুই নাই, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট এখানে। তো ইনোভেশন চেঞ্জ হতেই থাকে ডেইলি, সেটা তো আছেই। কিন্তু এই যে নিউ নর্মালের কারণে আসলে কিন্তু যারা ইনোভেটর আছেন বা যারা টেক নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু চমৎকার একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ইউজ অফ ডিজিটাল ডিভাইসেস, ইন্টারনেট, ইউজ অফ কন্টেন্ট কিন্তু হিউজলি গ্রো করেছে। যেরকম আমি যেটা বলি, যেটা মেবি আসলে 10 বছরও পসিবল হতো না, এখন আমাদের বাবা মা থেকে শুরু করে সবাই কিন্তু সব এজ ক্লাস এভরিথিং সবাই কিন্তু ডিজিটাল টুলস ইউজ করা শুরু করেছেন, এবং খুবই হার্ড ভাবে, মানে একদম প্রায়োরিটি বেসিসে এই কাজগুলো হচ্ছে। তো যেটা হয়েছে, ইউসেজের পরিমাণ বেড়েছে, ইউজার নাম্বার বেড়েছে, কিভাবে করে ইউজ করবে সেই অপরচুনিটি কিন্তু অনেক বেড়ে গিয়েছে। কাস্টমারকে মেবি আগে শেখাতে যেটা সময়টা ব্যয় করতে হতো, যে এনার্জি, যে টাকা ব্যয় করতে হতো মার্কেটিং, সেটা কিন্তু এখন আর এতটা লাগবে না। তো এটা একটা বিগ অপরচুনিটি। এটার সাথে নিউ নর্মাল যেহেতু আমরা বলছি, সেটা চলে এসেছে, আসলে আসছে না, চলে এসেছে। এই নিউ নর্মালের সাথে কিন্তু নিউ অপরচুনিটি ওপেন হয়ে গিয়েছে। তো মেবি আমি আগে যেটা চিন্তা করতাম এখন এক্স্যাক্টলি ওটা হবে না, কিন্তু আরো মেবি আরো 5-10টা নতুন ক্ষেত্র বের হয়ে গিয়েছে যেখানে ইউ ক্যান ডু থিংস। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, নাও যদি এটা নেসেসিটি হয়, মানুষজন কিন্তু টাকা পে করতে রাজি। আগে মেবি আপনি যে সার্ভিসটা ফ্রিতে দিয়েও মানুষকে ইউজ করাতে পারতেন না, এখন উই আর অল পেইং। ডিজিটাল টুলস থেকে বলেন শুরু করে নেটফ্লিক্স এর ইউজ অনেক বেড়ে গিয়েছে, আমরা সবাই ই কমার্সে কিনছি, আমরা সবাই ডেলিভারি নিচ্ছি অনলাইনে, আমরা বাংলাদেশি যে কন্টেন্ট গুলো আছে সেগুলো সবই ডিজিটাল চলে গিয়েছে। সো ইটস এ বিগ অপরচুনিটি, হিউজ অপরচুনিটি, এবং এটাকে ট্যাপ করতে হবে, এবং নিশ্চয়ই এটাতে নিজের যে আইডিয়াস গুলো আছে সেটাকে ইটারেট করে এইভাবে করে নিউ নর্মালের উপযোগী করে এগিয়ে যেতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ আরিফ ভাইকে। যে আসলে যে আমরা হচ্ছে দেখা গেছে যে আমি যদি আমার বাবার ক্ষেত্রে বলি, যে আগে হচ্ছে অনলাইন অর্ডার করার বিষয়টা খুব একটা জানতো না, বাট এখন একটা পরিস্থিতির শিকারের কারণে আমরা দেখা যাচ্ছে যে অনলাইনে অর্ডার করছি বা অনলাইনে যে বিষয়গুলো। তো আমার পরবর্তী কোশ্চেনটা আমার সোহান হায়দার ভাইয়ের কাছে, যে এই যে আরিফ ভাইয়া যে বললো যে আমরা এখন একটা নতুন পর্যায়ে রয়েছে, আমরা নতুন কিছু অ্যাডাপ্ট করছি, বাট এটার জন্য ভাইয়া যেটা অলওয়েজ বলে থাকেন যে আমাদের গ্রোথ মাইন্ডসেট থাকা দরকার, যে আমরা শুধুমাত্র একটা কনফাইন মাইন্ডসেটের মধ্যে যদি থেকে যায় তাহলে কিন্তু আমরা নতুন জিনিসগুলো অ্যাডাপ্ট করতে পারবো না। তো ভাই, এই যে আমরা যে স্টার্ট আপ করতে চাচ্ছি বা আমরা নতুন কিছু করতে চাই, তাদের জন্য গ্রোথ মাইন্ডসেটটা কতটা জরুরি বলে আপনি মনে করেন? Thank you, Jawad. Hello and assalamu alaikum, everyone. May you be showered with peace. I'm very happy to be able to join here with Arif Bhaiya, Tanzim Bhaiya, Shumon Bhaiya, এবং মিনহাজ ভাইয়ার সাথে। And I hope আজকের সেশনটা আমাদেরকে অনেক হেল্প করবে। আমি নিজে অ্যাকচুয়ালি আজকে শুনতে এসেছি বেশি, বলতে এসেছি কম, বিকজ আমার নিউ নর্মালের ইনিশিয়াল স্ট্র্যাটেজিটাই ছিল when I saw that there are so many different kind of news being shared, এবং আজকে করোনার
এই বিষয়টা বলা হচ্ছে যে এইটাই ডাব্লিউএইচও বলেছে, কালকে আবার ডাব্লিউএইচও অন্য কিছু বলছে, পরের সপ্তাহে অন্য কিছু। সো ইট ওয়াজ ইম্প্যাক্টিং মি আ লট। আমি ভাবলাম আচ্ছা লেট দিস অল সেটেল ডাউন, পরে আমি একটু নিউজ কনজিউম করব। আর সবগুলো কান্ট্রির ক্ষেত্রেই ডেটার ব্যাপারে অনেক ম্যানিপুলেশনের কথা এন্ড এভরিথিং হচ্ছে। সো দ্য পয়েন্ট দ্যাট আই এম ট্রাইং টু সে ইজ আমার কিছু কিছু জায়গাতে নিউজ অতটা আমি কনজিউম করছি না। সো আই উইল বি টকিং অ্যাবাউট অ্যাজ ইউ আস্কড মি দ্যাট পার্টিকুলার থিং, যে গ্রোথ মাইন্ডসেট থাকাটা এখন এটা যদি বলি ফরজ হয়ে গেছে আর কি, যদি ওইভাবে বলি যে আমাদের এটাই উপায়। নিউ নর্মালে আমাদের টিকে থাকতে গেলে উই হ্যাভ টু অ্যাকোয়ার নিউ ইনফরমেশন অ্যান্ড উই উইল বি প্রবাবলি মেকিং মিস্টেকস। আমরা আরিফ ভাইয়া যেরকম বলছিলেন, ডেফিনেটলি যারা অ্যাপ নিয়ে বা সফটওয়্যার নিয়ে বা ডিজিটালি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, সার্ভিস নিয়ে কাজ করছেন, তাদের জন্য এখন অনেক সুযোগ। পুরো দেশ একটা ডিজিটাল ট্রান্সফরমেশনের ভিতর দিয়ে যাচ্ছে। আমরা জুমের মতো অ্যাপকে দেখতে পাচ্ছি যেটার ভ্যালুয়েশন $1 বিলিয়ন ক্রস করে যাচ্ছে। আমরা আমাদের দেশেও চাল ডালের সার্ভিসটাকে দেখলাম যে মানুষজন অনেক বেশি নিচ্ছিলেন। সো ওই জায়গাতে অনেক মিস্টেকও হচ্ছে অনেক স্টার্ট আপের। তারা যে কমিটমেন্ট গুলো দিচ্ছেন এগুলো রাখতে পারছেন না। এটা নিয়েও আমরা ফেসবুকে অনেকের কমেন্ট দেখছি, অনেকের স্ট্যাটাস দেখছি যে আমার প্রোডাক্ট আসছে না, প্রোডাক্টের সমস্যা, বা সামনে ঈদের সময় আসছে, ওই সময়ও আরো অনেক কিছু আমরা দেখবো। সো ওভারঅল গ্রোথ মাইন্ডসেটের যে বেসিক বিষয়টা, যে আমরা ফিডব্যাক গুলোকে পজিটিভলি নিব, এবং যখন কোনো একটা জিনিসে আমি অনেক এফোর্ট দিলাম, সেটা হলো না, মিস্টেক হলো, হাউ ডু আই কারেক্ট ইট ইন দ্য শর্টেস্ট অ্যামাউন্ট অফ টাইম এন্ড দেন আই ক্যান মুভ অন। সো এটা এন্টারপ্রেনারের জন্য সবসময় ইম্পর্টেন্ট ছিল, এখন এটা ক্রিটিক্যাল হয়ে দাঁড়িয়েছে। দ্যাটস হোয়াট আই। অসংখ্য ধন্যবাদ সোহান ভাইকে। যে আসলে যে আমাদের হচ্ছে যে সকল নতুন কিছু অ্যাডপ্ট করতে হলে আমাদেরকে ওই মন মানসিকতা থাকতে হবে। তো এই প্রসঙ্গে আমি আসলে পরবর্তীতে সুমন সাহেবের কাছে আসতে চাচ্ছি, যে ভাইয়া তো হচ্ছে ওয়াইএস এর সাথে যুক্ত আছেন এবং আপনাদের একটি কমন ইভেন্ট রয়েছে মেগাপ্রোনার্স। তো ভাইয়া তো অনেকদিন ধরে হচ্ছে যে ইনোভেশন বা যারা কিনা হচ্ছে যে নতুন স্টার্ট আপ নিয়ে কাজ করতে তাদের সাথে জড়িত আছেন। তো ভাইয়ের কাছে কি মনে হয় যে এই যে গত 1 বছর আগে আমরা যেসব ইনোভেশন নিয়ে কাজ করতাম, এখন এই প্যান্ডেমিকের পরে এখানে কি কোনো চেঞ্জ আসবে কিনা, বা যদি চেঞ্জ আসে সেটা সাস্টেনেবিলিটি গুলো আমরা কিভাবে মেনটেন করতে পারি বলে আপনি মনে করেন? ধন্যবাদ জাওয়াদ। সবাইকে ধন্যবাদ। আমি খুবই আহ, নিজেকে ভাগ্যবান মনে করছি এতগুলো মানুষের সাথে একসাথে মিলে একটা প্রোগ্রাম করতে পেরে। হ্যাঁ জাওয়াদ, তুমি ঠিক কথা বলেছো। আমি ওয়াইএস এর সাথে কাজ করছি 2017 থেকে। তো আমার আসলে হাতে খড়ি, স্টার্টআপের ইন্ডাস্ট্রির হাতে খড়ি আমার হচ্ছে ওয়াইএস এর সাথে, ইয়াং সাস্টেনেবল ইম্প্যাক্টের সাথে নরওয়েতে। তো ওদের ওখান থেকে আমার বহুত কিছু জানা হয়েছে, শেখা হয়েছে। তো আর ওয়াইএস এর যেমন অনেকগুলো শাখা রয়েছে, যেমন কানাডাতে আছে, তারপর সাউথ ইস্ট, পুরা এশিয়াটা, সাউথ ইস্ট এশিয়াটা হচ্ছে আমাদের সিঙ্গাপুরের টিমটা, তারপরে মালয়েশিয়াতে আমাদের স্পেশাল নতুন ব্রাঞ্চ তৈরি হচ্ছে, চীনে তৈরি হচ্ছে। তো আমাকে আসলে এখানে পাঠানো হয়েছিল বাংলাদেশের সাউথ রিজিয়নটাকে নিয়ে, মানে সাউথ এশিয়া রিজিয়নটাকে নিয়ে কাজ করার জন্য। তো আমরা যখন কোনো জায়গাতে ইনভেস্ট করি বা স্টার্টআপ গুলোতে, ওয়াইএসআই প্রথমে হচ্ছে সেখানে আর কি স্টার্টআপ ইন্ডাস্ট্রি গুলোকে ডেভেলপ করতে সহযোগিতা করে, ইকোসিস্টেম তৈরি করতে সহযোগিতা করে। এন্ড দেন তারপরে আমরা চিন্তা ভাবনা করে দেখি যে আসলে কি পরিমাণ অর্থ ওখানে ইনভেস্ট করা যায়। এবং আমাদের ওয়াইএসআই মাধ্যমে বিভিন্ন মানে ইউরোপিয়ান অনেক বড় বড় কোম্পানিগুলো বা ইনভেস্টমেন্ট ফার্মগুলো আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করে। তো লাস্ট 2017-এ যখন আমরা একটা টেস্টের নামে একটা থিওরি আমরা ব্যবহার করেছি, কোন দেশে আসলে স্টার্টআপ গুলোর জন্য কতটুকু যুগোপযোগী হয়েছে, বা এখন ইনভেস্টমেন্ট আনার জন্য, বা মার্কেটটা এখন খুব ভালোভাবে তৈরি হয়েছে কিনা। তো এগুলোর জন্য আমরা এক ধরনের টেস্টের থিওরি ব্যবহার করে থাকি। তো এই 2017 আমাদের টেস্টেল থিওরিতে আমরা 3.7 ছিল আমাদের হিসাবগুলিতে, আমাদের যে রিসার্চ রেজাল্ট ছিল সেটা হচ্ছে বাংলাদেশ 3.7 ছিল, এবং 2018-এ এটা 4.2 ছিল। মজার কথা হচ্ছে যে আমরা যখন এই গত মাসে যখন আমরা আবার নতুন করে মার্কেট রিসার্চ করলাম যে আসলে করোনার সময়গুলোতে আসলে স্টার্টআপ গুলোর কি অবস্থা, তো আমরা দেখছি সেখানে এখন আমাদের ক্যাস্টেল থিওরি অনুযায়ী আমাদের পয়েন্ট আছে 5.2। সাধারণত ওয়াইএসআই 7 এর কাছাকাছি, 6.5 to 7 এর কাছাকাছি হলে পরে তারা ফান্ডিং করে থাকতে শুরু করে। যেমন আমাদের প্ল্যান ছিল যে আমরা চিন্তা করেছিলাম যে 6.7 বা 6.8 এখানে আসবে। হয়তো তো আমাদের 2025 পর্যন্ত আমাদের টাইম লাগবে, আমরা সেই পর্যন্ত ওয়েট করবো, আমরা এখানে সহযোগিতা করবো, বা এরকম টাইপের মেগাপ্রেনার্স টাইপের এরকম প্রোগ্রামের সংখ্যা আরো বাড়াবে। কিন্তু মজার কথা হচ্ছে যে
প্যাস্টেল ভিউতে আমরা বেশ কিছু জিনিস দেখি, যেমন পলিটিক্যাল কন্ডিশন গুলো দেখি, তারপর ইকোনমিক্যাল ফ্যাক্টর। তো ইকোনমিক্যাল ফ্যাক্টরটাতে অনেকটা কমে আসছে, ঠিক আছে, কিন্তু সোশ্যাল ফ্যাক্টর সেটাতে দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু হচ্ছে অনলাইনে বেশি আগ্রহী হয়ে উঠছে। অনেকগুলো জায়গাতে আমরা দেখছি যে যারা কখনো আসলে ইন্টারনেট ব্যবহারও করেনি, ঠিক আছে, তারাও আজকাল ইন্টারনেট ব্যবহার করা শুরু করছে, বিশেষ করে 35 আপ যা। আমি আমি আমাদের অফিসের কথাই বলতে পারি, যে আমরা এখন ম্যাক্সিমাম সব কাজে কিন্তু অনলাইনে করছি। কিছুদিন আগে আমাদের এক কলিগ বলছিল তার বাবার বয়স 45 বা 42 to 45 এর মতো, সে সারা জীবন হচ্ছে আপনার কয়েকদিন আগে সে স্মার্টফোন ব্যবহার করা শুরু করছে, শুধুমাত্র হচ্ছে তার অনলাইনে তার অফিসে কাজগুলো করতে হবে। তো এইসব জায়গাগুলোতে টেকনিক্যাল লজিক্যাল ফ্যাক্টরটাতে আমাদের অনেক ডেভেলপ করছে এই গত কয়েক মাসের মধ্যে। আমরা আশা করছি যদি অবশ্যই করোনা আমরা চাই খুব তাড়াতাড়ি কবে তো এই সিচুয়েশন থেকে বের হয়ে আসতে, তারপরে নিউ নর্মাল লাইফটা সম্ভবত আগামী আরো 1-2 বছর ধরে চলবে। এর ভিতরে আমাদের লিগাল টেকনোলজিক্যাল যে ফ্যাক্টরটা এটা অনেক ডেভেলপ করে দেবে, সেটা হচ্ছে পরবর্তীতে স্টার্ট গুলোর জন্য অনেক বেশি সহায়ক হবে কাজ করতে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সুমন ভাইকে, যে আসলে আমাদের যে এই যে নতুন স্টার্ট আপ গুলো হবে সেটার ক্ষেত্রে আসলে আমাদের অনেক কিছু ফ্যাক্টর আমাদেরকে মনে রাখতে হবে। তো আমি হচ্ছে এখন ফাহমি ভাইয়ের কাছে যেতে চাই, যে ভাইয়া তো আইটি সেক্টরের সাথে অনেকদিন ধরে জড়িত, এবং ভাইয়া খুব ডিফারেন্ট একটা জিনিস নিয়ে কাজ করছেন, গেম ডেভেলপমেন্ট। তো এখন যারা আমরা আছি আমাদের কাছে মনে হচ্ছে যে এখন এই যে ইন্টারেক্টিভ লার্নিং এর কথাগুলো আমরা বলছি, বা হচ্ছে যে এই যে ছোট বাচ্চাদের যে পড়াশোনার ক্ষেত্রে, তো ভাই আপনি এটা কিভাবে দেখেন যে এই যে গেমিং সেক্টরটা সেটা আগামীতে কি আরো বেশি ইমপ্রুভ করবে কিনা প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে যে ইন্টারেক্টিভ লার্নিং এর ক্ষেত্রে এই যে গেম ডেভেলপমেন্টের সেক্টরটা বা এই যে ইন্ডাস্ট্রিটা বাংলাদেশের জন্য কতটা ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন? Thanks, Zari, for the question, and thanks for having me here. I mean, all the other guests are. I mean, I'm probably the least qualified here. So, আমার জন্য এটা খুবই আনন্দের। আসলে সবসময় এমন একটা রুমে থাকা উচিত যেখানে আসলে তুমি সবচেয়ে ইনফেরিয়র, এই জিনিসটা ফলো করার চেষ্টা করি যতটা সম্ভব হয়। তো আজকে যে সন্ধ্যাটা এই জন্য আমার জন্য খুব ভালো। আজকের এটার মধ্যে আমি সবচেয়ে ইনফেরিয়র বলে মনে করি। সো ইটস গুড ফর মি। তো প্রশ্নের উত্তরে যদি আসি, তো দুটো প্রশ্ন আসলে একই সূত্রে গাঁথা। তো বেসিক্যালি ইটস অ্যাবাউট গেমিং এবং কিভাবে সেটা ইন্টারেক্টিভ লার্নিং এ বাংলাদেশ আসলে কতটুকু অ্যাপ্লিকেবল কনসিডারিং দ্য কারেন্ট সিচুয়েশন এন্ড দ্য নিয়ার ফিউচার অফকোর্স। তো আসলে যদি একটু বলি তাহলে গেমিং জিনিসটা আসলে ছোটবেলায় আমরা যেভাবে পারসিভ করেছি, তো আমাদের সময় জিনিসটা কিন্তু পুরোপুরি এন্টারটেইনমেন্ট ছিল, এবং এটাকে আসলে খুব একটা পজিটিভ ভাবে বাবা মা দেখে নাই। তো বাইরে লাইক গেম শপে গিয়ে গেম খেলা বা পিসিতে বসে গেম খেলাকে সবসময় নেগেটিভলি পোর্ট্রে করা হয়েছে মিডল ক্লাস বাঙালি ফ্যামিলিতে। ইনফ্যাক্ট এখনো করা হয়, টু বি অনেস্ট, অনেক জায়গাতেই, ম্যাক্সিমাম জায়গাতেই। বাট আসলে ওয়ার্ল্ডের সিনারিও কিন্তু অনেক দূর পাল্টে গেছে এখন। ফর এক্সাম্পল, আমরা যে কোম্পানিটা নিয়ে কাজ করি বাংলাদেশে, ব্যাটারি লো ইন্টারেক্টিভ, তো আমরা আইটি সেক্টর এজ ইউ সাইড অনেক কিছু নিয়ে কাজ করি, ওয়েবসাইট, অ্যাপ, গেম ডেভেলপমেন্ট, আর অনেক কিছু ডিজিটাল মিডিয়া নিয়ে কাজ করি। তো এর মধ্যে গেমে যেমন সিরিয়াস গেমস যে টার্মটা আমরা বলে থাকি, সেটার মানেটা হচ্ছে যে গেমস উইথ এ পারপাস। সো আমরা গেমই বানাই, বাট গেমটা একটা পারপাসও সার্ভ করে। তো আমি যদি এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল আমি ইউনিসেফের সাথে আর এনসিটিভির সাথে জয়েন্টলি এখন একটা কাজ করছি। আমাদের সাথে আর একটা অর্গানাইজেশন আছে, লাইট অফ হোপ। তো তারা যেমন চিলড্রেনদের এডুকেশন নিয়ে এক্সপার্ট, তো আমরা যেমন গেম নিয়ে কাজ করি। তো আমরা একসাথে আমরা একটা গেম ডেভেলপ করছি, যে গেমটা আসলে যারা অ্যাডোলেসেন্ট আছে তারা খেলবে, খেলার পরে তারা আসলে যে সেক্সুয়াল এডুকেশন যেটা আছে, তো এটা তারা গেমের মাধ্যমে পাবে। মানে পাঠ্য বই যে জিনিসগুলো আছে ওগুলোই গেমের রিপ্রেজেন্টেশনে তারা শিখতে পারবে। তো এটা যেমন একটা কাজ চলছে। তো এছাড়া ফর এক্সাম্পল আমরা দেশের অন্যতম বড় টেলিকম রবির জন্য আমরা যেমন একটা গেমের মতো সলিউশন করছি, যেখানে আসলে একটা ফায়ার সেফটি সলিউশনের মতো। তো ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা হচ্ছে একটা এনভায়রনমেন্টের মধ্যে চলে যাব, ওখানে গিয়ে আমি নিজেকে ট্রেন করব কিভাবে আই উইল ফাইট ফায়ার ইন মাই রবি ফ্লোর, ইন মাই অফিস ফ্লোর। সো এটা যেমন আমরা করছি। তো এরকম অনেক কিছু নিয়ে কাজ করছি আমরা। বাচ্চাদের কথা যদি বলি, আমরা যেমন গ্রেন্ডেল গেমসের সাথে, নেদারল্যান্ডসের গ্রেন্ডেল গেমসের সাথে একটা গেম আমরা লঞ্চ করছি বাংলাদেশের সামনে। সেটা হচ্ছে যারা প্রাইমারি স্কুলে পড়ে তাদের ম্যাথ শেখানোর জন্য একটা গেম লঞ্চ করছি। তো এরকম বেশ কয়েকটা প্রজেক্ট আসলে আমাদেরই অনগোয়িং, এবং আমরা হচ্ছি বাংলাদেশে, আমরা যেটা বলি যে আমরা সিরিয়াস গেমস এর পায়োনিয়ার অর্গানাইজেশন।
যারা সিরিয়াস গেমস নিয়ে কাজ করি। তো এছাড়া যেটা হচ্ছে আমাদের ছাড়াও আসলে গ্লোবালি অনেক ভালো ভালো প্লেয়ার আছে, দেশেও আরো কয়েকটা কোম্পানি কাজ করছে। তো আসলে টু বি অনেস্ট এখনো এটা অনেক ছোট লেভেলে আছে এবং B2B অনেক প্রজেক্টের মধ্যে জিনিসটা সীমাবদ্ধ, এখনো B2C স্কেলে জিনিসটা আসলে প্রমোট হয়নি বা কাজও হয়নি। তো আমরা যেমন কাজ করছি এরকম আরো কয়েকটা কোম্পানি কাজ করছে, তো আমরা চেষ্টা করছি জিনিসটাকে মেইন স্ট্রিম করার জন্য, কারণ গ্লোবালি কিন্তু এটা অনেক দূর মেইন স্ট্রিম হয়ে গিয়েছে। বিকজ গেম বা গেমিফিকেশন এটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের মধ্যে এখন আর অবশিষ্ট নাই, মানে এটা সীমাবদ্ধ নাই। এটা অলরেডি গেমের মাধ্যমে একটা মানুষকে আপনি সাইকোলজি নিয়ে অনেক দূর আপনি খেলতে পারেন, আপনি অনেক ডেটা ট্র্যাক করতে পারেন যেটা আপনি ইউজুয়ালি বললে কেউ করবে না। আপনি ফর এক্সাম্পল আপনি যদি আমাকে একটা এক্সেল শিট দিয়ে আপনি বলেন এটা ফিল আপ করেন, প্রবাবলি জারিফ যদি দেয় তাহলে হয়তো আমি করবো, মানে লাইক হি ইজ মাই ক্লোজ জুনিয়র, সো ওই হিসাবে। বাট লাইক র্যান্ডম একজন দিলে আমি হয়তো হ্যাঁ মানে প্রবাবিলিটি খুবই কম যে আমি এটা ফিল আপ করবো। তো আমি কিন্তু একজন মেসেজ দিলে আমি চেষ্টা করি এটাকে যথেষ্ট গুরুত্ব দেওয়ার জন্য। তো আমার এই অবস্থা। তো দেয়ার আর মেনি পিপল আউট দেয়ার যাদের আসলে তারা এত সময় ব্যাক করবে না। তো আনলেস ইট ইন্টারেস্টস ইউ, তো আপনি আসলে এখনকার সময়ে যদিও আপনি বাসায় বসে থাকেন তারপর আপনি সময় দিবেন না, আপনি প্রবাবলি অন্য কিছু করবেন, আপনার করার অনেক কিছু আছে। সো বাট গেম ইজ সামথিং যেটাতে আসলে আপনি ইনভেস্টেড থাকবেন রিগার্ডলেস অফ দ্য সিচুয়েশন। আপনার যদি ভালো লাগে, আপনার যদি মজা পান এটাতে, আপনি কাজ করবেন। এবং যখন আপনি কাজ করতেছেন তখন আপনার সাথে অনেক কিছু করা সম্ভব, আপনার ইনফরমেশন নেওয়া পসিবল, অফকোর্স আপনার কনসেন্ট নিয়ে আপনাকে কোনো একদিকে মোটিভেট করা পসিবল, কোনোটা কিছু শেখানো পসিবল। সো এই জিনিসটা আমার মনে হয় অলরেডি বাইরের দেশে প্রচুর গবেষণা হচ্ছে, অনেক কোম্পানি কাজও করতেছে, আমরাও টুকটাক কাজ করার চেষ্টা করছি। সো ইয়া, আই থিঙ্ক দ্য ফিউচার ইজ গুড, এবং হচ্ছে এটা দিয়ে আসলে সামনে আরো বেশি পপুলার হবে। So it's one of the beginner phases for this big gamification and serious games, but eventually it will be a big thing. So I see good future here, considering the fact that বাংলাদেশে আসলে মোবাইল ডেটার চিপ হওয়ার কারণে কম্পারেটিভলি আসলে সবাই আসলে গেম নামানো খেলা এগুলাতে সবাই মানে ইউজ টু। So I guess Bangladesh has a good prospect in it very soon, inshallah. Thank you. থ্যাংক ইউ ভাই। আসলে আমরা মনে করি যে আসলে ইন্টারেক্টিভ যদি গেম বানানো হয় যেটা আমাদের এডুকেশনে অনেক হেল্প হবে, তাহলে আমরা মনে করি যে এটাও একটা বাংলাদেশের নতুন স্টার্টআপ হতে পারে। তো আমি এবার পরবর্তীতে আমি তানজিম ভাইয়ের কাছে যেতে চাই যে ভাই আমরা এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, আমরা বিভিন্ন আইডিয়া নিয়ে কথা বললাম কিভাবে স্টার্টআপ গুলো হবে, তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে ইনকিউবেশনটা, যে আমাদের এই যে ইকোসিস্টেম, আমরা স্টার্টআপ ইকোসিস্টেমের মধ্যে আমরা অনেক সময় অনেক আইডিয়া থাকে, আমরা দেখা যায় যে বিদেশে একটা স্টার্টআপ হচ্ছে সেটা নিয়ে আমরা বাংলাদেশে একটা প্ল্যান করার চেষ্টা করছি, বাট আমরা আসলে জানি না যে কিভাবে শুরু করা লাগবে বা থ্রু আউট দ্য প্রসেস কিভাবে আমাকে চলতে হবে, অনেকগুলো টার্ম রয়েছে। তো এই একটা ক্ষেত্রে যে ভাইয়া তো ওয়াই গোষ্ঠী এবং ওয়াই ভেঞ্চারের সাথে জড়িত আছেন, তো এই যে ইনকিউবেশনের ক্ষেত্রে ভাই আপনার কাছে কি মানে, আপনি তো অনেকগুলো স্টার্টআপের সাথে কাজ করেছেন এবং এখনো কাজ করে যাচ্ছেন, তো আপনার কি মনে হয় যে ইনিশিয়াল স্টেজে আমরা যে আইডিয়াগুলো নিয়ে আসি এবং ইনকিউবেশনের পরে আইডিয়াগুলো অনেক সময় কিরকম চেঞ্জ আপনি দেখতে পান, বা এই ইনকিউবেশনটা এখন বাংলাদেশে কতটা জরুরি বলে আপনি মনে করেন? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ জাওয়াল আসলে এটা দেওয়ার জন্য। আমি আসলে ওয়েবিনারটাতে আমি আসছি হচ্ছে বড় ভাইদের সাথে একটা আড্ডা দিব এরকম মনোভাব নিয়ে। সো আমি এখনো একটু কমেন্ট সেকশনে ফাইজলামি করতেছি, আই হোপ নো ওয়ান ডাজন্ট মাইন্ড। আমি একটু রিল্যাক্স ভাবে আসলে সেশনগুলোতে ট্রাই করি, কারণ যেহেতু আমরা সবাই ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, বড় ভাইরা সবাই আছেন, সবার সাথে আসলে ডিসকাস করে অনেক কিছু জেনে অলরেডি আমি অনেকগুলো ইনসাইট পেলাম। আসলে গোয়িং টু ইউর কোয়েশ্চেন, যেটা হয় ইনকিউবেশনের সময় আমি যতগুলো স্টার্টআপের সাথে এই পর্যন্ত কাজ করেছি, ইনকিউবেশনের সময় আসলে ম্যাক্সিমাম স্টার্টআপ যে আইডিয়াটা নিয়ে আসে, বাই দ্য টাইম দে আর ইনটু দ্য রিয়ালিটি একদম আকাশ পাতাল একটা ডিফারেন্স চলে আসে অনেক সময়। মোস্টলি আসে কারণ হচ্ছে গিয়ে আমি যেটা বলবো যে ফার্স্ট অফ অল যেটা পজিটিভ থিং সেটা হচ্ছে আমাদের আজকালকার স্টুডেন্ট বলো, তোমাদের বয়সী, তোমরাও আমাদের সাথে কিছু প্রোগ্রামে আসো, যারা ওদের মধ্যে এন্টারপ্রেনিউরিয়াল স্পিরিটটা ইজ হায়ার দেন হোয়াট উই হ্যাভ ফেসড ইন ডিউরিং মাই ইউনিভার্সিটি ইয়ার্স। আমি বড় ভাইদের কথা জানি না, বাট আমাদের সময় আমরা আসলে এত এন্টারপ্রেনিউরিয়াল স্পিরিট আমার ব্যাচমেটদের মধ্যে ছিল না কোনো সময়। রিসেন্টলি ইটস বিন ড্রাইভিং, মানে অনেক অনেক আমি ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার ছেলে ফেলে দেখি যে স্টার্টআপ আইডিয়া নিয়ে আসতেছেন, সাম অফ দেম হ্যাভ ইমপ্লিমেন্টেড ইট, which is very inspiring for me personally. So আমি যেটা দেখতে আসলে যে ওর আইডিয়াগুলো নিয়ে আসে, ডেফিনেটলি there is a gap between the reality and their ideas যেটা নিয়ে আসে। সো কানেকশনের সময় হচ্ছে কি we try to keep the idea as original as possible, but practicality কিছু প্রশ্ন থাকে যেগুলো নিয়ে আমরা আসলে কিছু টুইক করি। যেমন কথার কথা হচ্ছে তোমাদের যে প্রবাসী অ্যাপটা ছিল, I don't know if you're working with প্রবাসী right now, ওদের যে এখানে একটা কোয়েশ্চেন ছিল যে ওরা হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য দে উইল ক্রিয়েট আ ট্রান্সলেশন সফটওয়্যার।
যেটা ইউজ করে দে উইল বি কমিউনিকেটিং যখন তারা বিদেশে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় এয়ারপোর্টে ল্যান্ড করছেন। এইখানে ক্ষেত্রে আমরা যখন তোমাদেরকে বললাম যে আসলে এই ট্রান্সলেশনটা বানানোর জন্য ইউ ক্যানট স্টার্ট উইথ 20 ল্যাঙ্গুয়েজেস এট অল টাইমস। আমার কাছে যখন ইনিশিয়াল পিচটা আসছিল তখন 12টা-13টা ল্যাঙ্গুয়েজ ছিল। আই ডোন্ট নো ওই সময়ের কথা তোমার মনে আছে নাকি, বাট আমি তখন হচ্ছে ওদের টিম লিডের সাথে বসে পড়লাম যে আসলে ট্রু হোয়াট দে আর ট্রাইং টু ডু ইজ ইম্পর্টেন্ট। দে হ্যাভ ডান দ্য ম্যাপিং যে কোন কোন দেশে আসলে হাইয়েস্ট নাম্বার অফ মাইগ্রেন্ট ওয়ার্কার যাচ্ছে, সেই অনুযায়ী ওরা একটা লিস্ট করছে। কিন্তু আসলে সত্যি কথা বলতে transliterating 13 languages and the entire language into a software is not an easy task. এটা 2 দিনের ব্যাপার না আসলে, কারণ আমাদের সাথে 6 মাসের একটা পিরিয়ড ছিল, the incubation period. So আচ্ছা, আমার there's a friend from Malaysia who's speaking the mix of flow of languages. I'll turn to English for you, Kesavan. So basically, what we were discussing is converting 13 languages is a very difficult task. So what we did was we tried to figure out the maximum potentials ওই countryগুলো কি, right? Which are the countries that have the maximum amount of laborers going in and out. So সেই ক্ষেত্রে আমরা বললাম যে you know what, তোমরা prioritize করো যে আসলে 3টা কান্ট্রি নিয়ে কাজ করো, but first focus on one language. Then they picked out one language যেটাতে আসলে maximum number of users এখন তারা generate করতে পারবে, and they started to build up the dictionary and the vocabulary into the software. Right now I think it's in the preliminary stage. Language মোটামুটি ট্রান্সলেট করা শেষ, যদি তোরা আমাকে full information না দিস। হ্যাঁ, so right now they're working with the vocabulary, and I think by the time they're done, after the pilot, you will understand যে আসলে কি এই জিনিসটাকে মনিটাইজ করা বা এই জিনিসটাকে user friendly করার জন্য আর কি কি স্টেপস থাকে। Right now I've seen their user interface, which is excellent, which is far from what they've shown in the first session of the bootcamp. তখন it was very in a haphazard situation যে সব একসাথে দিয়ে রাখছে, Google Translate এর মতো ক্লিক করলে চলে আসবে। But the reality is not like that. So reality জন্য অনেক ধরনের UI চেঞ্জ করছে তারা। We've sat down in like 4 or 5 meetings. So যেটা বললাম আর কি, যে from the initial stage, practical মানে implementation stage, it's a huge difference. But we try to stay to the ideals যে আসলে কি জিনিস নিয়ে কি মোটিভ নিয়ে জিনিসটা স্টার্ট করা হয়েছে। We try to stick to the initial idea, but যতটুকু আসলে প্র্যাকটিক্যাল করা যায়। So yeah, that's basic. I hope that answers your question. থ্যাংক ইউ তানজিম ভাইয়ের কাছে। তানজিম ভাই যে কথাটা বলছিলেন যে আসলে ম্যাপিং করার ক্ষেত্রে বা ইনকিউবেশনের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আইডিয়াগুলো চেঞ্জ হয়ে যায়, সেই প্রসঙ্গ থেকে আমি আসলে আরিফ নাজামি ভাইয়ের কাছে আসতে চাচ্ছি যে ভাইয়া, আমরা যখন কোনো একটা স্টার্ট আপ করার চেষ্টা করি বা আমরা কোনো কিছুটা প্ল্যান করি, আমাদের মার্কেট অ্যানালাইসিস এবং এটা কিভাবে আমরা মার্কেটিং করব সেটা অনেক ইম্পর্টেন্ট। যে আমি যে আইডিয়াটা আছে সেটা ডিমান্ডটা আমাদের বাংলাদেশে আছে কিনা, বা আমার টার্গেট কাস্টমার কারা এবং তাদের কাছে আমি কিভাবে রিচ করব। তো এই যে ভাইয়া যে ম্যাপিং এর কথাগুলো বলছে, আপনার কাছে কি মনে হয় যে আমরা যখন একজন স্টুডেন্ট হিসেবে আমি যখন স্টার্ট আপ করতে যাবো, আমি মার্কেট অ্যানালিসিস গুলো আমি কিভাবে করতে পারি এবং এটা করার জন্য আমি মার্কেটিং প্ল্যান গুলো কিভাবে সাজাতে পারি? রাইট। সো এখানে আসলে 2-3টা ব্যাপার আছে। শুধু মানে ইউজার স্টাডি যে মার্কেটিং এর জন্যই মানে হতে হবে সেটা না। আসলে প্রথম হতে হবে যে প্রবলেমটা আইডেন্টিফিকেশনের জন্য, যে আমি যে আইডিয়াটা চিন্তা করছি সেটা মার্কেটে প্রয়োজন আছে কিনা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে স্টেপ হলো যে আচ্ছা এটা আমার কোনো কম্পিটিশন আছে কিনা। সো আমরা অনেক কম্পিটিশনে দেখি যে ফর এক্সাম্পল একটা অনেক পপুলার একটা অল্টারনেটিভ অলরেডি আছে, মার্কেটে ভালো চলছে, কিন্তু যে আইডিয়াটা নিয়ে এসেছে সে সেটা সম্পর্কে খুব একটা জানে না। তো এটা তো খুব একটা নেগেটিভ একটা সাইড। তো আগে হচ্ছে যে ওই ব্যাপারগুলোতে স্টাডি করতে হবে। তারপরে যে স্টাডিটা করতে হয় ইউজার স্টাডি, সেটা হচ্ছে যে ইউজার এক্সপিরিয়েন্স এর স্টাডিটা। তো ফর এক্সাম্পল আমি যদি এখন যে অ্যাপের কথাটা হচ্ছিল, তো ফর এক্সাম্পল আমার যদি একটা প্রবাসীদের জন্য হয় মেবি, তাহলে আমি একটু ধরে নিব যে তাদের লিটারেসি লেভেলটা কিরকম আছে, এটা আমাদেরকে আগে বুঝতে হবে এবং ওইটা বুঝে কিন্তু আগে একটা ওদের অনুযায়ী ডিজাইনটা করতে হবে। সো ফর এক্সাম্পল সেটা যদি আমি যদি একটা কৃষকের জন্য একটা অ্যাপ বানাই, অথবা আমি যদি একটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য অ্যাপ বানাই, দুটার ইউজার এক্সপিরিয়েন্স উইল বি ভেরি ডিফারেন্ট, যে কে কিভাবে করে মানে ইউজ করছে বা ইউজ করবে। এবং তারপরে আসছে আসলে মার্কেটিং এর ব্যাপারটা। তো আমার যখন অ্যাপ তৈরি হয়ে যাবে, ইউজার এক্সপিরিয়েন্স ইজ গুড, এন্ড দেন হচ্ছে মার্কেটিং। এবং মার্কেটিং এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে বেসিক হচ্ছে নিজের টিজি কে বোঝা, ওই অ্যাগেন ইউজার কে বোঝা বা টার্গেট গ্রুপ যেটা যেটাকে নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমার যদি এখন এটা ম্যাথ পিপলের জন্য হয়, প্রবাসীদের জন্য হয়, আমি ইয়াটার কথাটা এক্সাম্পল দিচ্ছি আসলে। সো ফর এক্সাম্পল আমার জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে যে আমি কিভাবে করে আমি যদি এয়ারপোর্ট গুলাতে কোনো একভাবে অ্যাড দিতে পারি কিনা, ওরা যখন যাচ্ছে তখন কি আমি একটা হাতে একটা কাগজ দিয়ে দিতে পারি কিনা, অথবা যেখানে ভিসা অ্যাপ্লিকেশন করা হয়, পাসপোর্ট অফিস, ওই জায়গাগুলোতে কিন্তু আমি একটু ফোকাস করতে পারি। এটা হচ্ছে একটা গ্রোথ হ্যাকিং এর একটা ব্যাপার হতে পারে।
যেরকম ফর এক্সাম্পল আমি কম খরচে কিভাবে করে বেশি মার্কেটিংটা আসলে করতে পারবো, কিন্তু সেই জায়গায় যদি আমি ফর এক্সাম্পল আমি অ্যাড দিলাম মেবি ইউটিউবে, তো ইউটিউবে প্রবাসীরা অনেক ইউজ করেন, কিন্তু যাওয়ার আগে কতজন ইউজ করেন ওইটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো এইগুলা স্টাডির অনেক মানে ইউজার স্টাডির আসলে কোনো শেষ নাই। আর যেটা হয় স্টার্ট আপে আসার প্রধান কাজ হচ্ছে আগে হচ্ছে প্রবলেম আইডেন্টিফাই করে তারপরে সলিউশন বের করা। আমরা যেটা করি নর্মালি আমার একটা আইডিয়া আগে আসে, যে আমার একটা আইডিয়া আসছে, তারপর আমি দেখি যে আচ্ছা এটা কাকে দেওয়া যায়, এটা কার কাছে, মানে এটা ইউজারকে, তারপরে আমরা নর্মালি চিন্তা করি। এটা কিন্তু রাইট ওয়ে না। তো রাইট ওয়ে হচ্ছে আগে এই যে ইউজার স্টাডি আপনি যেটা বললেন জারিফ, আগে হচ্ছে ইউজারকে স্টাডি করে ইউজারের কি করে কি চাই কি আছে, তারপরে হচ্ছে ইনোভেশনের দিকে যাওয়া, এন্ড দেন হচ্ছে ইয়ার দিকে আসা, মার্কেটিং এর দিকে আসা। একটা এক্সাম্পল বলি, তো বিকাশ যখন এসেছে, তো বিকাশ ইজ প্রথম থেকে ইজ এ ওয়েল ফান্ডেড কোম্পানি, রাইট? ওদের কিন্তু এমন না যে মানে টাকা ছিল না কখনোই, তো দে আর ওয়েল ফান্ডেড কোম্পানি। ওরা যখন এসেছে ওরা কিন্তু প্রথমেই এসেছে ইউএসএসডি নিয়ে, ওই যে মোবাইলে স্টার 247, হ্যাঁ এটা নিয়ে। ওরা কিন্তু প্রথমেই হচ্ছে অ্যাপ নিয়ে আসে নাই। তো ওর কি অ্যাপ বানানোর টাকা ছিল না? ওর অ্যাপ বানানোর টাকা ছিল, কিন্তু ওটা বানায়নি, কারণ ওর যে ইউজার ওরা হচ্ছে ওই যে স্টার 247 বেশি ইউজ করে। তো তারা আগে তাকে টার্গেট করেছে, তাদের জন্য ইউজ করেছে, তাদের ইউজার বেস গ্রো করেছে, স্টেবল হয়েছে, দেন দে ওয়েন্ট ফর অ্যান অ্যাপ, রাইট? সো এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ। তারা যদি আগে অ্যাপ নিয়ে আসতো তাহলে কিন্তু বেশিরভাগ মানুষ ইউজ করতো না, এন্ড দেন দে উড হ্যাভ বিন ফেইলড, রাইট? তো এইভাবে হচ্ছে যে ইনোভেশন আমার মানে থাকলেই যে লেটেস্ট টেকনোলজি ইউজ করতে হবে, সব থেকে রকেট সায়েন্স ইউজ করতে হবে সবসময়, দিস ইজ নট রাইট। এবং সবসময় যে অনেক টাকা খরচ করতে হবে, বাংলাদেশে অনেক এক্সাম্পল আছে, বাইরের স্টার্ট আপে অনেক এক্সাম্পল আছে। ফর এক্সাম্পল আমি এত বার্ন করে ফেললাম টাকা ইনভেস্টমেন্ট রেজ করার পরে, যে কোম্পানিটা 2-3 মাস পর আর চলে না, এবং দিস ইজ এ ভেরি মানে রিয়ালিটি। তো এই ব্যাপারগুলোকে মাথায় রেখে এবং স্টার্ট আপ যতটা বুটস্ট্র্যাপিং করা যায়, যতটা মানে ধরে রেখে ইনোভেশন করে 6 মাসের 1 বছরের প্ল্যানটা ধরে রেখে রেখে বের করা যায়, ততটাই ইম্পর্টেন্ট। অসংখ্য ধন্যবাদ আরিফ ভাইকে এত সুন্দর করে প্রত্যেকটা স্টেপ আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এবার আমি একটু সোহান ভাইয়ের কাছে আসতে চাই যে আরিফ ভাই যে কথাগুলো বললেন, যদি আমার এটা প্রোডাক্ট বেসিস হয়, দেখা যাচ্ছে যে আমার মার্কেটিং এর জন্য নেগোসিয়েশন স্কিল বা আমার পার্সোনাল ব্র্যান্ডিং রয়েছে বা আমার প্রোডাক্টের যে ব্র্যান্ডিং রয়েছে সেটা অনেক ইম্পর্টেন্ট। তো ভাইয়া তো অলরেড আমরা দেখতে পাই যে এখন 21st সেঞ্চুরি স্কিলস এর অনেক বেশি গুরুত্বপূর্ণ রয়েছে এবং অনেক গুরুত্ব রয়েছে এটার। তো ভাই আপনি কি মনে করেন যে এই যে মার্কেটিং স্ট্র্যাটেজি বা যে কোনো স্টার্টআপের ক্ষেত্রে আমি যে কোনো একটা ইনভেস্টরের সামনে পিচ করব বা হচ্ছে যে আমি একটা প্রোডাক্ট নিয়ে কোনো একটা জায়গায় সেল করতে যাব, এই প্রত্যেকটা ক্ষেত্রে এই যে পার্সোনাল ব্র্যান্ডিং এবং নেগোসিয়েশন স্কিলসটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আচ্ছা, সো এখানে যেটা আমি কোয়েশ্চেন প্যাটার্ন থেকে একটু ডিভিয়েট করব, বিকজ প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। তো এক এক স্টার্টআপের এক একটা স্ট্র্যাটেজি থাকে দ্যাট ওয়ার্কস ফর দেম। সো এটা তাদের নিজেদেরকে খুঁজে বের করতে হয়। তো প্রত্যেকটাই দেখা যাবে যে আমার প্রোডাক্ট মার্কেট ফিটটাও বোঝা দরকার, আমার রেভিনিউ মডেলটাও বুঝতে হবে, আমার মার্কেটিং স্ট্র্যাটেজিও ঠিক রাখতে হবে, বাট দেন হোয়াট উইল মেক ইউ স্পেশাল, সো দ্যাট উইল ডিপেন্ড। সো পার্সোনাল ব্র্যান্ডিং বা নেগোসিয়েশনের যে বিষয়গুলো আসছে, definitely they are very important, and once again as I said that it will depend from startup to startup. So আমি আমার পার্সোনাল স্টোরিটা শেয়ার করতে পারি যে আমি স্মার্টিফায়ার একাডেমি, এটা একটা সফট স্কিলস ট্রেনিং কোম্পানি। এটা স্টার্ট করার আগে আই ওয়াজ ওয়ার্কিং অ্যাট এ স্টার্টআপ এক্সিলারেটর। তার আগে আমি ডেইলি স্টারে ডিজিটাল মার্কেটিং এ ছিলাম। আমার ক্যারিয়ার মোটামুটি ডিজিটাল মার্কেটিং রিলেটেড ছিল। আর আমার অফিস শেষে আমি 10 মিনিট স্কুলে লাইভ ক্লাস নিতাম। সো ওখান থেকে আমার একটা ফলোয়ার বেস হচ্ছিল, অ্যান্ড আই ইউজ টু লাইক ট্রেনিং পিপল অ্যান্ড টিচিং দিস লেসন। সো এই জন্য আমি অফিস শেষে কাজটা করতাম। তো কেন এটা বলছি, বিকজ ওই ফলোয়ার বেসটার কারণে যখন আমি আমার নিজের কোম্পানি লঞ্চ করলাম, আই ডিডন্ট হ্যাভ টু স্পেন্ড দ্য সিঙ্গেল টাকা ফর লঞ্চিং, যে আমার একটা নিউজ পেপারে অ্যাড দিতে হবে বা টেলিভিশনে যেতে হবে, অর ইভেন ইফ ইটস অন ফেসবুক বুস্টিং। একটা নতুন কোম্পানি লঞ্চে মিনিমাম তো একটা হেফটি অ্যামাউন্ট আমরা ঠিক করে রাখি। সো আমার কিছুই করা লাগেনি, বিকজ আমি ওই টিজি নিয়েই কাজ করছি যারা আমাকে ফলো করে। সো দ্যাটস দ্য ভ্যালু দ্যাট এনি এন্টারপ্রেনার ক্যান ক্যাশ ইন, যে তার নিজস্ব একটা ফলোয়ার বেস, ওটাকে ইমপ্রেশন হিসাব করলে হয়তো ফেসবুকে আমার কয়েক হাজার ডলার স্পেন্ড করা লাগতো, বাট অবশ্যই এটার পিছনে একটা শ্রম দিতে হয়েছে। সো 2015 থেকে স্টার্ট করে আমি যখন 2018-এ কোম্পানি দিলাম, সো এই 3 বছরের আমার যে রেগুলার কাজ করা এবং পার্সোনাল ব্র্যান্ডিং এর কন্টেন্ট গুলো দেওয়া, সেটা কাজে লেগেছে। অ্যান্ড হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, বিকজ আরিফ ভাইয়া যে পয়েন্টটা মেনশন করলেন, among the points আমি যেটা এখন পিক করছি সেটা হচ্ছে
কনজিউমারের মাইন্ডসেটটা বুঝা, এমপ্যাথাইজ করতে পারা, আমার ক্লায়েন্টের কোন জিনিসটা ভালো লাগবে, কোনটা সে মোটেই শুনতে চায় না। সো যেটা সে শুনতে চায় না, why will I bring that up? I'm trying to sell something to this person. সো যত ভালো আমি এমপ্যাথি ম্যাপিং করতে পারবো, এটা এক্সারসাইজ আছে, ইউ ক্যান গুগল ইট। যারা এন্টারপ্রেনার দেখছেন, যে এমপ্যাথি ম্যাপ, সো আমার ইউজার কি দেখছে, কি বলছে, কি শুনছে, তার প্রবলেম কি, তার পেইন কি, তার গেইন কি, তার ডিজায়ার কি লাইফে, এই জিনিসগুলো আমি যত ভালোভাবে বুঝবো, আমি তত সহজে তার সমাধানটা দিতে পারবো। আমার প্রোডাক্টে হোক কিংবা আমার কাস্টমার সার্ভিসিং এর ক্ষেত্রে হোক, আমি ওই সলিউশনগুলো ইন্টিগ্রেট করতে পারবো। এবং এটা বললাম, এটা আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রেও অনেক কাজে লাগবে, যে আমি যেহেতু আমার কোম্পানিটার একটা ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি করছি, ওইটার সাথে আমি ফেসবুকে কি করি, লিঙ্কডইনে কি করি, ইউটিউবে কিছু মেনটেন করি কিনা, ইফ আই ক্যান ডু সামথিং, অফকোর্স একটা টাইম চলে যায় ফ্রম ফ্যামিলি লাইফ, ইউ হ্যাভ টু স্পেন্ড দেয়ার, অ্যান্ড দেন পিপল উইল সে যে হাসেল না করতে পারলে স্টার্ট আপ কেন দিছো। So, but still there's this balance. Your parents will want time from you, your wife will want, and if you're doing good as an entrepreneur, then you have to also go and talk on different platforms. So, একটা time চলে যায় personal branding এর ক্ষেত্রে. So it pays off, but it also requires you to invest some time, some serious thoughts into it. So that's why I said that এটা সবার জন্যই যে লাগবে এরকম না, but definitely it's a good strategy. It will save you some cash, and it will also help you build your personal brand as well. পরে আপনি নিজেকেও হয়তো নিজের কোনো প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করে সেল করতে পারবেন। সো এটা একটা ভালো স্ট্র্যাটেজি। আর নেগোসিয়েশন তো ইটস ইন অ্যাকচুয়ালি ইন এনি বিজনেস, এনি লিডারশিপ পজিশন, ইউ হ্যাভ টু বি আ গুড নেগোসিয়েটর। সো এটাকে স্ট্রেস করার এনাফ, লাইক দ্য থিং ইজ দ্যাট দ্য সেম আইডিয়া ওয়ান পারসন ক্যান সেল ফর $100,000 গ্র্যান্ড, the other person will sell for $1 million. যেটা পাঠাও করতে পেরেছে, অনেক স্টার্টআপের হয়তো অনেক সুন্দর সুন্দর আইডিয়া ছিল, বাট দে কুডন্ট ডু ইট। আমরা আমাদের দেশে যে এডটেকের ভেঞ্চার গুলো বা ফার্ম গুলো আছে, তারা কি ইন্ডিয়ান বাইজুসের মতো ইউনিকর্ন হতে পারবে? এবং ওইখানেই দেখা যাবে যে আমাদের নেগোসিয়েশন হোক, পিচিং হোক, বা কিভাবে আমরা পুরো প্রজেক্টটাকে সাজাচ্ছি, and also আমাদের মার্কেট কতটুকু রেডি টু পে and to trust a platform so that we are going to make it a $1 billion প্ল্যাটফর্ম। তো এই জায়গাগুলিতে আজকে অনেক কিছু চিন্তা করার আছে, বাট ডেফিনেটলি নেগোসিয়েশন উইল গিভ ইউ অ্যান এজ ওভার দ্য হোল থিং। সো এটাতে অবশ্যই কাজ করা দরকার। আর আমি এখন খুব সাধু কথাবার্তা বললাম ভাই, ক্লায়েন্ট আনতে গেলে এবং ক্লায়েন্টকে পটাইতে গেলে নেগোসিয়েশন, ক্লায়েন্ট সবসময় চাবে সবচেয়ে কম প্রাইসটা দিতে। সো এটাতে মাস্টার হইতেই হবে, এটা না হলে আপনি আর কি মোটামুটি ব্যবসায়ী হবেন, আর যদি এটা মাস্টারও না, আপনি একটা ভালো কোম্পানির মালিক হতে পারবেন বা ভালো বস হিসেবেও আপনি কাজ করতে পারবেন। That's what I wanted to say. থ্যাংক ইউ সুমন ভাই, এত সুন্দর করে সবগুলো বুঝার বিষয়গুলো তুলে ধরার জন্য। তো এবার আমি একটু ভিন্ন প্রসঙ্গে আমি সুমন সাহেবের কাছে আসতে চাচ্ছি, যে ভাই আমরা হচ্ছে যে যখন আমরা যারা স্টার্টআপ নিয়ে কাজ করি বা বিভিন্ন কম্পিটিশনে যখন যাই, আমাদেরকে একটা কথা বলে যে বিজনেস মডেল ক্যানভাসের কথা বলে, যে একটা বিএমসি যদি আমি আমার রেডি করতে পারি, আমি সময় স্টাডি করতে পারি, তাহলে দেখা যায় যে আমার বিজনেসের কি পার্টনার্স থেকে শুরু করে আমার রেভিনিউ স্ট্রিম কিরকম হবে, আমার কস্ট স্ট্রাকচার কিরকম হবে, সেটা নিয়ে জানতে। তো আমরা যখন এটা পোস্ট করি, আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছিল যে এই যে এতগুলো ফ্যাক্টর, সেগুলোর ক্ষেত্রে মানে আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি, বা আমি যে একটা আইডিয়া থাকার পরে আমি কি ইমপ্লিমেন্টেশন করার পরে বিএমসি নিয়ে চিন্তা করব, নাকি আমার আইডিয়া শুরুতেই এই কাজগুলো করা উচিত? কারণ দেখা যাচ্ছে যে অনেকেই প্রশ্ন করে যে দেখা যায় আমার সময় আইডিয়া থাকে ভালো, বাট যখন অনেক বেশি ডেপথে যাই দেখা যাচ্ছে অনেক কিছু চিন্তা করে আমরা খেল হারিয়ে ফেলি। তো এমন একটা ক্ষেত্রে ভাই আপনার কি সাজেশন হবে যে বিএমসি গুলো আমরা কিভাবে রেডি করতে পারি? দেখো, আমি একটা ছোট্ট উদাহরণ বলি। তুমি যদি আম গাছে না উঠতে জানো, ঠিক আছে, তাহলে পরে কিন্তু তুমি যদি ওই আম গাছে কিভাবে উঠতে হয় এটা না শিখে যদি তুমি আম পাড়তে যাও, খুব সম্ভাবনা আছে তুমি আমের গাছের ডাল ভেঙে পড়ে যায়, পাটা ভাঙবা। ঠিক আছে, এখন আম গাছে তো অনেক ভাবে ওঠা যায়। ঠিক আছে, কেউ হয়তো বা তোমার মই বানিয়ে উঠবে, আবার কেউ আম গাছের চোরা শিখে উঠবে, কিংবা অন্য যে কোনো রকমের নানা রকম পদ্ধতি হতেই পারে আম পাড়ার জন্য। ওকে, তো আমরা সেটা হচ্ছে আমি সবাইকে সবসময় বলি যে দেখো, আমরা একটা গ্রাজুয়েশন শেষ করে 30-40 হাজার টাকার একটা জব নেওয়ার জন্য আমরা জীবনের থেকে কত প্রায় 12-14 বছর সময় পড়াশোনা করি, তাই না? ওটা মাত্র ওই 30-40 হাজার টাকা ইনকাম করার জন্য। আর স্টার্টআপে তুমি 200-300 মানুষকে নিবে, তাদেরকে তুমি আর মানে স্যালারি দিবে, তাহলে তোমার পড়াশোনা বা তোমার জ্ঞান কতটুকু হওয়া উচিত, তাই না? এবং কথা হচ্ছে এমন কিছু মার্কেটকে তুমি পরিচয় করে দিতে যাচ্ছ, সাধারণত সেইটা
ইউজ টু না মানুষ ব্যবহার করাতে, তাহলে এর জন্য তোমার কি পরিমাণ আগের থেকে স্টাডি করা দরকার। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি, বাংলাদেশে আমরা দেখেছি যে আসল দোষটা আমাদেরও, আমরাও চেষ্টা করিনি যে ওরকম ধরনের হচ্ছে আপনার আমাদের স্টুডেন্টদের জন্য বা যারা স্টার্ট নিয়ে কাজ করতেছে তাদের জন্য যথেষ্ট পরিমাণ কন্টেন্ট আমাদের কাছে নেই। ওকে, আর যখনই কোনো কিছু না জেনে শুনে ঠিক আছে তুমি বিজনেস করতে নামবে, তার মানে তোমাকে আসার খেয়ে ওই আম গাছের থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এখন স্টার্টআপ গুলো কেমন হয় সেটা হচ্ছে যে হ্যাঁ, তোমার কাছে নতুন কোনো একটা আইডিয়া আছে, তুমি জানো সেই আইডিয়াকে কিভাবে কাজে লাগাতে হবে, অনেকটা কিরকম আর নার্সারির মতো ধরো, যে তুমি আর কাছে একটা সুন্দর একটা বীজ পেয়েছো, তুমি জানো এই বীজ থেকে অনেক বড় একটা আম গাছ তৈরি করা সম্ভব। তো তুমি কি করতে হবে, তোমাকে আগে চাষবাস শিখতে হবে। ঠিক আছে, নতুন টেকনোলজি যেটা ব্যবহার করতে চাচ্ছ সেটা সম্পর্কে প্রচুর আইডিয়া রাখতে হবে। ঠিক আছে, তারপরে কি পরিমাণ সার, কি পরিমাণ পানি দেওয়া লাগবে, তোমার কয় মাসে পরে ঠিক আছে সেটা আবার অঙ্কুরোদ্গম হবে, কবে পাতা গজাতে পারে, সবকিছু সম্পর্কে তোমাকে ডিটেলসলি জানা লাগবে। সেই আম খেতে মিষ্টি হবে না হবে, ঠিক আছে, মিষ্টি খাওয়ার জন্য কেমন ধরনের চাষবাস পদ্ধতি চালু করা লাগবে, সবকিছু তোমার জানার পর তখন তোমার গাছ তৈরি হবে, গাছ একটু বড় হতে শুরু করবে। তখন তোমার গাছটা হয় কেউ বলবে যে ঠিক আছে তোমার গাছটাকে আরো বড় করার জন্য আমি আরো হেল্প করতে পারি, কিন্তু গাছটা যদি মেলা বড় হয়ে যায়, যখন আম পেতে শুরু করবে তখন তুমি অনেক, মনে করো 10 টাকা চারাটাকে তুমি 20,000 টাকা 40,000 টাকা চারা হিসেবে বিক্রি করতে পারবে। তো আমার কাছে হচ্ছে সবচাইতে বিজনেস মডেল ক্যানভাস নেই, এর আগেও অনেক স্টাডি করা দরকার। যেমন অধিকাংশ জায়গাতে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, ঠিক আছে, আইডিয়া এসেছে, আমি বাংলাদেশের কথা থেকে বলতেছি, বাংলাদেশে কিরকম হয়, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, আমাদের এখানে প্রচুর পরিমাণে আইডিয়া কম্পিটিশন হয়, আমি কাউকে ছোট করছি না, বাট হ্যাঁ, এই আইডিয়া কম্পিটিশন গুলোতে একটা দুটা জেতার পরে মনে করি যে আমরা বিশাল বড় হিরো হয়ে গিয়েছি। ঠিক আছে, এরপরে মনে করো যে আইডিয়া কম্পিটিশন আমি চ্যাম্পিয়ন, মানে আমাকে এখন মানুষ 50 লাখ 1 crore টাকা ইজিলি দিয়ে দিবে, যেটা আসলে হয় না। ঠিক আছে, কয়েক মাস ধরে ওই আইডিয়া নিয়ে ঘোরাঘুরি করার পরে কেউ বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট যখন পায় না, তখনই হচ্ছে মানে আমরা ঘরের ভিতরে আবার ঢুকে যাই। ঠিক আছে, এরপরে যদি আমাদের কাছে এরকম অনেক আইডিয়া নিয়ে আসে, এরপরে যখন ইন ডিটেলসে যে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করা, তার নলেজ সম্পর্কে জানতে চাওয়া হয়, তখনই কিন্তু দেখা যায় যে মার্কেট রিসার্চ করে। ঠিক আছে, মার্কেট রিসার্চ করেনি, তার মানে ঘরের ভিতরে এসে বসে বসে একটা বিজনেস মডেল তৈরি করেছে। ঠিক আছে, বিজনেস মডেল তৈরি করার আগে আমি মানে সিকোয়েন্স গুলো তৈরি করি। সবার আগে যদি তোমার মনে হয় যে না তুমি এই সেক্টরটা কোন সেক্টরটা নিয়ে কাজ করবে, তার আগে সবার আগে উচিত প্রবলেম ফাইন্ডিং করা, মূল কোন জায়গাতে সবচেয়ে বড় সমস্যাটা আছে সেটা ফাইন্ড আউট করা, দেন মার্কেট রিসার্চ করা। ঠিক আছে, মার্কেট রিসার্চটা মানে এরকম না যে আমি কয়েকজন 8-10 জন রাস্তাঘাটে মানুষজনকে দেখলাম, তাদের কাছ থেকে একটা সার্ভে তুলে নিয়ে এসে আমার মার্কেট রিসার্চ শেষ হয়ে গেল, এরকম কিন্তু না। বাংলাদেশ 16 কোটির মানুষের দেশ, অন্তর্বর্তী 16,000 মানুষের সাথে তোমার কথা বলা উচিত, অন্তর্বর্তী 1600 তো কথা বলা উচিত, না হলে পরে আসলে তোমার মার্কেট রিসার্চ কিন্তু ঠিক মতো হবে না। এরপর যেটা হবে, তারপরে হচ্ছে তারা বিজনেস মডেল নিয়ে কাজ করবে, লিড মডেল নিয়ে কাজ করবে, মার্কেটিং স্ট্র্যাটেজি, ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি গুলো কি হবে। এই যেমন এই করোনার সিচুয়েশনে এসে কিন্তু এখন মানুষ বুঝতে পারতেছে যে আসলে আমার ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি আগের থেকে রেডি করা উচিত ছিল। তো এইসব জিনিসগুলো পরিপক্ত করে, ঠিক আছে, একটা স্টার্টআপ শুরু করার আগে 1.5-2 বছর মিনিমাম সময় আসলে দেওয়া উচিত। এরপর আরো 3-4 বছর পরে ওটা নিয়ে লেগে থাকার মতো ক্যাপাবিলিটি থাকা উচিত, ধৈর্য থাকা উচিত। দেন না তুমি হচ্ছে যে একটা বড় একটা স্টার্টআপ তৈরি করবে, একটা সোহান ভাই বলছিলেন একটা ইউনিকর্ন লেভেলে যাবে। আমরা জানি যে জুমের কথা ওঠে এখন প্রচুর পরিমাণে, 2011 সাল থেকে তারা কাজ শুরু করছে, আমরা 2019-এ এসে তাদের নামই শুনছি। 2020-তে এরকম পেন্ডামিক সিচুয়েশন না আসলে হয়তো আমরা জুমের নামও চিনতাম না, বা ওরা হয়তো বা আগামী 3-4 বছর ধরে পরে হয়তো বা এরকম সিচুয়েশন আসবে, আজ হোক কাল হোক আসবে। কিন্তু আমাদের যেটা ওরা আগের থেকেই কিন্তু দেখেন মার্কেট রিসার্চ করছে তারা 2011 থেকে 2016 সাল পর্যন্ত। আর আমরা যদি 16 জন বা 20 জন মানুষকে নিয়ে মার্কেট রিসার্চ করে বিজনেস মডেল নিয়ে একটা আইডিয়া কম্পিটিশন জিতেই যদি আমরা মনে করি যে আমরা স্টার্টআপের জন্য রেডি হয়ে গিয়েছি, এটা আসলে বোকামি। আর আমাদের ভিতরে ধৈর্যও অনেক কম। যারা বিনিয়োগকারী আছেন, ঠিক আছে, তারাও হয়তো বা আরেকটু, তাদেরও জ্ঞান নেওয়া উচিত, তাদেরও আসলে ইনভেস্ট করা উচিত এইসব জায়গাগুলোতে ইনভেস্ট করার আগে, যে কাদেরকে ইনভেস্ট করা উচিত। হ্যাঁ, তো এরকম অনেক ইনভেস্টরের সাথে আমার পরিচিত আছে, বাংলাদেশি কথা বলছি, যে তারা হয়তো বা ছোটখাটো একটা অ্যামাউন্ট ইনভেস্ট করার পর কোনো কিছু বিচার বিবেচনা না করে ইনভেস্ট করার পর
তারা লস খাওয়ার কারণে তারা মনে করছে স্টার্টআপ ইন্ডাস্ট্রিটাই খারাপ। তো এইসব অনেকগুলো ফ্যাক্টর আছে। আর আমি বিশেষ করে যারা স্টার্টআপ নিয়ে কাজ করতে চায় তাদের বলবো যে মিনিমাম 4 বছরের একটা কোর্স করা উচিত। 2 বছর হচ্ছে তোমার মার্কেটের রিসার্চ করার জন্য, বিজনেস ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস গুলো রেডি করার জন্য, আর 2 বছর অন্তত একটা মার্কেটে টিকে থাকার মনোবল নিয়ে, ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস নিয়েই আসলে স্টার্টআপ ইন্ডাস্ট্রিতে আসা উচিত। আদারওয়াইজ বাংলাদেশের যে অবস্থা বর্তমানে এরকম ভাবে চলতে থাকলে পরে বাংলাদেশ আসলে ভবিষ্যতে আমরা যেরকম ইউনিকর্ন চিন্তা ভাবনা করছি বাংলাদেশে থেকে 8-10টা হবে 2030-র ভিতরে, এটা পসিবল হবে বলে আমার মনে হয়। ধন্যবাদ জারি। অসংখ্য ধন্যবাদ সুমন ভাইকে এত সুন্দর করে প্রত্যেকটা বিষয় আমাদেরকে তুলে ধরার জন্য, যে আসলে আমাদের একটা স্টার্ট আপ করার ক্ষেত্রে যে মার্কেট অ্যানালিসিস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিভাবে জানা দরকার। তো আমি এবার হচ্ছে একটু ফাহমি ভাইয়ের কাছে আসতে চাই। ফাহমি ভাইয়ের কাছে আসলে আমার দুটো প্রশ্ন। প্রথমত হচ্ছে ভাইয়া তো এআর এবং ভিআর নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, এবং ভাইয়া তো দেখা যাচ্ছে যে আমাদের যে এই যে অনেকগুলো এখন নতুন নতুন স্টার্ট আপ রয়েছে যারা কিনা হচ্ছে যে এআর ভিআর নিয়ে কাজ করতে চাচ্ছে, এবং ভাইয়ের কাছে কি মনে হয় যে আমরা যদি সামনের দিকে এগুলো নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের কোন কোন জিনিসগুলো ফোকাস করা উচিত? এবং আমাদের কাছে একটা প্রশ্নও রয়েছে যে আমরা যদি অ্যাপ বা কোনো গেম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের কি কাজ করা উচিত বা কি কি জিনিসগুলো লক্ষ্য করা উচিত? ভাইয়ের মেবি একটু নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা, ভাইয়া জয়েন করার সাথে করার পর্যন্ত আমি একটু তানজিম ভাইয়ের কাছে আসতে চাই। যে ভাই, আমরা এতক্ষণ অনেকগুলো জিনিস নিয়ে কথা বললাম, আমরা আসলে জানলাম যে কিভাবে আমাদের স্কিল গুলো ডেভেলপ করা দরকার, আমরা কিভাবে মার্কেট অ্যানালাইসিস গুলো করবো। এবার তারপরে সবচেয়ে বড় যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে যে আমার টাকা লাগবে, অনেকে আমরা স্টার্ট আপ করবো, আমাদের একটা ইনভেস্টর দরকার। তো ভাই, আপনি তো ওয়াই ভেঞ্চার সাথে আছেন অনেকদিন ধরে, তো ভাই আপনার কাছে কি মানে একজন ইনভেস্টরের পার্সপেক্টিভ থেকে, একজন ইনভেস্টর যে কোনো স্টার্ট আপের ক্ষেত্রে, সেটা যে ব্যাকগ্রাউন্ডের স্টার্ট আপ হোক না কেন, হোক সেটা কালচার নিয়ে, হোক সেটা টেকনোলজি বেস বা এডুকেশন বেস, একজন ইনভেস্টর মূলত কোন কোন জিনিসের উপর বেশি ফোকাস করে এবং তারা কোন কোন জিনিসের উপর দেখে আসলে ইনভেস্ট করার প্রতি আগ্রহ প্রকাশ করে? সো মানে যারা যেটা বললাম, আমার অ্যান্সারটা আসলে কিন্তু পার্শিয়ালি সুমন ভাই কিছুক্ষণ আগেই দিয়ে দিয়েছেন। বেসিক্যালি উনি যে জিনিসগুলো নিয়ে কথা বলছেন, যে একটা ইনভেস্টমেন্ট করার আগে আসলে আমরা খেয়াল করে থাকি যে এই যে টিমটা আমাদের কাছে আসতেছেন বা এন্টারপ্রেনার যে আসতেছেন, what is his capability or credibility of execution। মানে সে যে আসলে একটা আইডিয়া নিয়ে আসছে, তার অর্গানাইজেশনটা আসলে ট্র্যাকশন আছে, রেভিনিউ আসতেছে, তার ফাইন্যান্সিয়ালস কতটুকু সেট করা, তার অ্যাকচুয়াল ভিশন কিরকম, what is he planning 5 years down the lane, what is he planning 7 years down the lane, আর এখনকার তার আসলে অপারেশনাল প্রসিজার্স কিরকম, কি ধরনের ক্রেডিবিলিটি আছে। এগুলো খুব বড় 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 ইম্পর্টেন্ট জিনিস। আমরা অনেক সময় যেটা হয় যে আমরা ফোকাস করি আইডিয়া নিয়ে, ইটস আ ভেরি গ্রাউন্ড ব্রেকিং আইডিয়া, মানে খুবই অনেক জায়গায় আমি পুরস্কার পাইছি। ভাই সুমন ভাই যেটা বললেন আর কি, যে আমি পুরস্কার পাইছি, ট্রু, বাট দে ফরগেট দ্যাট এটা কিন্তু আইডিয়া কম্পিটিশন ছিল, এটা কিন্তু ক্রেডিবিলিটি কম্পিটিশন কোনো ছিল না। তো আমার যেটা মনে হয় ফ্রম এন ইনভেস্টার্স পার্সপেক্টিভ, বা আমি বলবো যে আমরা যেহেতু ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট নিয়ে একটু কাজ করে থাকি, আপনার আসলে কতটুকু ক্রেডিবিলিটি, আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারিং কি অবস্থা, আপনি যে যতদিন ধরে 6 মাস বা 5 মাস বা 3 মাস ধরে ইউ বিন অপারেটিং, কি খবর, আপনার ইউজার আন্ডারস্ট্যান্ডিং কিরকম, আর ইউ ইউজার সেন্ট্রিক, মানে আর ইউ ইউজার ফোকাস, নাকি হচ্ছে কি আপনি জাস্ট নিজের প্ল্যানিংটা করেই চলে আসছেন যে হ্যাঁ ভালো একটা আইডিয়া আছে, চলতেছে, ইটস ইন দ্য মার্কেট, ইটস বিন রানিং, আই ডোন্ট হ্যাভ এনি প্ল্যানস, আমি আমার কনজিউমার সেন্ট্রিক না, বা আই এম নট, মানে মাই আইডিয়া ইজ নট সারাউন্ডিং দ্য প্রবলেমস দ্যাট আই ওয়ান্ট টু ট্যাকল, রাইট? So আমি বলবো যে the understanding of his consumers, the financial structures is very important, the credibility and future planning. আমি যখন ইনভেস্টমেন্ট করবো, I will definitely look into his future planning. If he doesn't have a plan going forward, I will not be investing in someone who has no idea of what he's going to do 5 years down the line. Because if I make an investment, I think it should be a worthy investment. So these are the few things initially we look. জি, সুমন ভাই আমি কিছু অ্যাড করতে চাচ্ছিলেন? যাক, আমরা ওয়াইএসআই যেটা আসলে সবার আগে দেখি, আমাদের এক্স সিইও যিনি ছিলেন মার্কাস, সে সবসময় আমাদেরকে একটা কথা বলতেন যে ইনভেস্ট করার আগে সবসময় 3টা জিনিস দেখতে, টিম, 2 নম্বরেও টিম এবং 3 নম্বরেও টিম।
আমরা যখন কোনো জায়গাতে ইনভেস্ট করি, যদিও আমরা এখনো বাংলাদেশে কোনো বড় ধরনের মিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট এখন আমরা যাইনি, জানি না আসলে ততক্ষণ পর্যন্ত আমাদের প্যাস্টেল মডেলে আমাদের 6.5 থেকে 7 এর না যাবে ততক্ষণ পর্যন্ত হয়তো বা আমরা বড় অঙ্কে ইনভেস্ট করবো না। বাট আমরা যেটা সবসময় খেয়াল করি যে আমাদের কাছে যখন আসে যে টিমটা আসলে কতটুকু ক্যাপাবল, ওকে, আসলে তারা যে স্বপ্নটা আমাদেরকে দেখাচ্ছে তাতে অ্যাচিভমেন্ট গুলো কি আছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, কিংবা আমরা যদি মনে করো যে নেক্সট 6 মান্থের ভিতর আমরা 6 মান্থের জন্য তাকে একটা অ্যামাউন্ট আমরা দিলাম, তারপরে 6 মান্থে কি সে আসলে ইনভেস্টমেন্ট তুলতে পারবে কিনা, কিংবা হচ্ছে বুট স্ক্র্যাপিংটা করতে পারার মতো সামর্থ্য তার আছে কিনা, ঠিক আছে, সে মেন্টালি ভেঙে পড়বে কিনা, কোনো একটা প্রেশার দেওয়ার সাথে সাথে সে নিজেকে হারিয়ে ফেলবে কিনা তার টিম, ঠিক আছে, বাট তাতে টিমের ভিতর বন্ডিংটা কেমন, তো এরকম অনেকগুলো ফ্যাক্টর আসলে কাজ করে এখন যখন ইনভেস্ট করতে। ঠিক আছে, তারপরে সুমন ভাই খুব ভালো একটা কথা বলছেন। এটা আমি সরি ফর ইন্টারাপ্টিং, মানে আমি আসলে 100% এগ্রি করবো ডেফিনেটলি। টিমের ব্যাপারটা ইজ আন্ডার দ্য টেবল অলওয়েজ। এটা আসলে কেউ বলে না, অনেক সময় আমরা বলে থাকি যে দ্য ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারিং, প্ল্যানিং এন্ড এভরিথিং। আসলে দ্য charisma of the team is very important. If you like the entrepreneur sitting in front of you, 100% কাজ, মানে 90% কাজ ওখানেই হয়ে গেছে in terms of investment. মানে আমার যদি পছন্দ হয় থাকে, I will try to take that leap of faith, which is very important. Thank you for bringing that up. আসলে এটা crucial একটা জিনিস আমি মিস করে গেছি। হ্যাঁ, অনেকেই কমেন্টে অনেকেই দেখছি যে অনেকে বলছে যে আমার তো আইডিয়া ভালো আছে, আমার তো ইনভেস্টমেন্ট নেই, কিভাবে হবে। আমিও কিন্তু আমার স্টার্ট আপ শুরু করেছিলাম জিরো ইনভেস্টমেন্টের, যেটা এখন মাল্টি মিলিয়ন ডলারের স্টার্ট আপ। এখন একটা স্টার্ট আপ আমার নরওয়ে এবং বাংলাদেশ যৌথভাবে কাজ করছে, আর একটা হচ্ছে জাপান বাংলাদেশ যৌথভাবে। তো আসলে হচ্ছে কি, যেটার কারণে আমরা মানে টাকাটা সিকিউর করতে পারছিলাম, ইনভেস্টমেন্টটা সিকিউর করতে পারছিলাম, সেটা সম্পূর্ণ হচ্ছে আমাদের টিম। আমাদের টিমে আমরা ভ্যারাইটি রকমের পাবলিক ছিল, যেমন আমি বিজনেস নিয়ে কাজ করছি অনেকদিন ধরে, লিডারশিপ স্কিল নিয়ে। তারপর হচ্ছে আমার টিমে আইটি গায়ক ছিল, এমন কয়েকজন ছিল যারা মার্কেটিং এর সুপার কাজ করে আসছে আগের থেকে। সুতরাং এরকম একটা কম্বিনেশন নিয়ে যখন দেখছে, সাথে সাথে কিন্তু আমার কিন্তু হচ্ছে ইনভেস্টমেন্ট আনলক করা অনেক ইজি ছিল। তারপরে হচ্ছে একটা জিনিস দেখে হচ্ছে আপনার ব্যারিয়ার তৈরি করতে পারছে কিনা, এন্ট্রান্স ব্যারিয়ার। বাংলাদেশের মতো একটা জায়গাতে দেখা যায় যে সবাই মনে করে যে আমার পকেটে এখন $1 মিলিয়ন তো আছে, ঠিক আছে, অর্থাৎ এই ইন্ডাস্ট্রিটাতে এই কোম্পানিটা খুব ভালো করছে, আমি এখনই মার্কেটে নেমে যে তার সাথে কম্পিটিশনে লেগে যাবে। যাওয়ার পরে দেখা যায় যে সে নিজেও পারে না, পর্যন্ত একটা মার্কেটটাই নষ্ট করে ফেলে। তো সেই সব জায়গাগুলোতে এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো চেক করে। আমি তানজিম ভাইয়ের সাথেও একমত। আমি তানজিম ভাইকে আমি ওনার প্রশ্নের ভিতরে আবার আমি নাক গলালাম, ঠিক আছে, উনি খুব চমৎকার ভাবে বলছেন। আমার কাছে মনে হলো যে এইটা কি অ্যাড করা দরকার এখানে। Definitely 100% এগ্রি করি। আসলে এই জিনিসটা আমি মিস আউট করে গেছি। It's a very important role আসলে, যে টিম। অসংখ্য ধন্যবাদ তানজিম ভাইকে এবং সুমন সাহেব ভাইকে, যে আসলে আমাদের সকলের মনে এই প্রশ্নটা থাকে যে আমাদের ইনভেস্টররা কি কি দেখে বা কি কারণে তারা ইনভেস্ট গুলো করবে। তো আমি হচ্ছে যে এবার পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, এবং ফাহমি ভাই মনে হয় নেটে একটু সমস্যা করছে, বাট ফাহমি ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? ফাহমি ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? ভাইয়ার মেবি নেটে একটু বেশি ঝামেলা করছে। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমি আরিফ নাজামি ভাইয়ের কাছে আসতে চাচ্ছি, যে ভাইয়া তো অনেকদিন ধরে কাজ করছেন এবং ফেসবুক ডেভেলপার সার্কেলের সাথে আছেন, এবং ভাইয়া বলেছেন যে আপনি ত্রিপলিতে পড়ার সময় আপনি ডিসকভার করতে পেরেছেন যে আপনি কোডিং এর প্রতি অনেক আগ্রহী আছে, এবং আপনি সাথে সাথে ব্লগিং করতেন। তো ভাই এখন আমরা দেখতে পাই যে এখন এই যে কোয়ারেন্টাইনের মধ্যে সবাই অনেকে কন্টেন্ট রাইটিং এর প্রতি অনেক বেশি জোর প্রদান করছে, বা অনেকে হচ্ছে কন্টেন্ট রাইটিং এর প্রতি অনেক এনথুসিয়াস্টিক হচ্ছে। তবে আপনার ক্ষেত্রে আমি একটু জানতে চাই আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, যে আপনি যে ব্লগিং গুলো করতেন বা আপনি যখন কন্টেন্ট রাইটিং গুলো করতেন, সেটা পরবর্তীতে আপনার ক্যারিয়ার ম্যাপিং এর ক্ষেত্রে কেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং আমরা যারা হচ্ছে কন্টেন্ট রাইটিং নিয়ে এখন কাজ করছি, বা যারা কিনা হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্ট লিখছি বিভিন্ন জায়গায়, বাংলা হোক ইংলিশ হোক, সেটা পরবর্তীতে আমাদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে কেমন ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? অ্যাবসলিউটলি। আমি এই কোশ্চেনতে আসি। আমি আগের ইন্টারেস্টিং ওই ইনভেস্টমেন্ট নিয়ে একটা কথা হচ্ছিল, আমি একটু ওটা একটু টাচ করে এখানে একটু আসি। সো ডিসকাশন হলে মনে হয় হ্যাঁ একটু বলি আর কি, ওরকম আর কি একটা ফিলিং। সো আমার মতে ইনভেস্টমেন্টটা আসলে আসে অনেক পরের দিকে। হ্যাঁ, সো
ফর এক্সাম্পল আমাদের যারা অডিয়েন্স যারা দেখছেন মাত্র একটা আইডিয়া আছে, প্রথমেই আজকেই ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা করাটা হচ্ছে খুবই মানে কি বলবো অনেক দূরবর্তী চিন্তা। প্রথমে আগে তো চিন্তা করতে হবে যে জিনিসটা কিভাবে যাবে, এবং ইনভেস্টমেন্টটা তখন নিতে হবে যখন হচ্ছে প্রয়োজন। ইনভেস্টমেন্ট পাচ্ছি না এর জন্য স্টার্ট আপ হচ্ছে না, এটা চিন্তা করা একটা মানে খুবই পৃথিবীর বিরাট একটা বোকামি। এবং এটার জন্য আটকে থাকা যে আমি স্টার্ট আপ জবে পাবো, কেউ আমাকে টাকা দিবে, তারপর আমি স্টার্ট আপ চালাবো, এটা অনেক বোকামি। আপনার আইডিয়াতে মানে আপনার যে আইডিয়া, আপনার যে ভেঞ্চার, আপনার যে টিম, এটাতে যদি আপনি নিজে অথবা আপনার ফ্যামিলি অথবা আপনার ফ্রেন্ডস, যেটাকে আমরা অ্যাঞ্জেল ইনভেস্টর বলতে পারি, তারা যদি বিশ্বাস না করে, বাইরের একটা লোক যাকে আমি চিনি না, কোনোদিন দেখা হয়নি, সে কেন আমাকে টাকা দিয়ে দিবে এবং আমি তারপরে স্টার্ট আপ করে ব্যবসা করে ফেলবো, এটা চিন্তা করাটা একটুখানি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায় আসলে। সো আমাকে ইনভেস্টমেন্ট তখনই আসবে যখন আই হ্যাভ সামথিং ভেরি সলিড, আমি অলরেডি কিছু একটা প্রুফ করেছি। এই প্রুফটি স্টার্ট আপে হতে পারে, বা এই যে এখন এই ব্লগিং এর জিনিসগুলো আসতে পারে, যে আপনার অন্য কোনো অ্যাক্টিভিটিতে ইউ হ্যাভ প্রুভড সামথিং, যে হ্যাঁ ইউ আর কেপেবল অফ ডুইং থিংস, ইউ হ্যাভ ডান থিং। এটা কন্টেন্ট রাইটিং হতে পারে, এটা ব্লগিং হতে পারে, এটা কোনো একটা ইউথ অ্যাক্টিভিটি হতে পারে, ইউথ এঙ্গেজমেন্ট হতে পারে, এনিথিং। সো ওইটা একটুখানি আই গেস পরবর্তীতে চিন্তা করা দরকার। প্রথমেই যদি আমরা ওটা নিয়ে চিন্তা করি ইনভেস্টমেন্ট পাবো $1 বিলিয়ন, এটা ইজ ভেরি ভেরি রং। জীবন ওই স্টার্ট আপ দাঁড়াবে না ইনভেস্টমেন্টের পিছে। মানে আমি ইভেন্ট পর ইভেন্ট ঘুরতে থাকবো, পিচিং করতে থাকবো, কিন্তু ওটা ইভেন্ট হবে, আমার স্টার্ট আপ হবে না কোনোদিনও, যদি আমি এটা করতে থাকি শুধু। ভাইয়া যেমনটা বললেন, উনি কিন্তু মানে সুমন ভাই যেটা বললেন যে উনি কিন্তু মানে মেবি একটা ফান্ডিং ছাড়াই বা একটা পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন, রাইট? সো বেশিরভাগ স্টার্ট আপ আসলে এভাবেই তারা করাতে হবে। তারপরে হচ্ছে যে আমার যখন প্রয়োজন হবে, যখন আমি মনে করবো যে হ্যাঁ কেউ আমাকে টাকা দিতে পারবে, তখন হচ্ছে আমরা ওইটা চিন্তা করতে পারি। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা যদি বেশি কিছু এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল পাঠাও বা এরকম আরো কিছু এক্সাম্পল, হ্যাঁ মানে ওনারা কিন্তু, আপনারা যদি ওনাদেরকে কে ইনভেস্টমেন্ট করেছে যদি দেখেন, খুব নোন মানে সার্কেলের কিন্তু কেউ ইনভেস্টমেন্ট ডাইরেক্টলি করেননি। ওনারা প্রথমে পার্সোনাল কানেকশন দিয়ে কিছু একটা তৈরি করেছেন, দেন ইনভেস্টমেন্ট হয়েছে, দেন তারপরে সবাই ইনভেস্টমেন্ট করেছে। তো পার্সোনাল কানেকশন তৈরি করা, নিজের ব্র্যান্ডিংটাকে দাঁড় করে ফেলা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এইটার মাধ্যম হতে পারে ফর এক্সাম্পল এই যে কন্টেন্ট ক্রিয়েশন, এটার মাধ্যম হতে পারে আপনার যে কোনো ধরনের একটা ইউথ অ্যাক্টিভিটি, কোনো একটা স্টার্টআপ চালানো। জারিফ, আপনি যেরকম এই জব করতে চালাচ্ছেন আপনার টিমের সাথে, তো স্বাভাবিকভাবে এটা আপনার একটা ক্রেডিবিলিটি তৈরি হচ্ছে, রাইট? তো একটা ইউথ যাকে আমি কখনো দেখিনি, তার থেকে ফর এক্সাম্পল আপনি যদি আসেন, ইউ উইল গেট সাম প্রিভিলেজ ফর শিওর, রাইট? এবং হিউম্যান মানুষ কিন্তু যেটাই হোক, মানুষ কিন্তু কখনোই 100% মানে ফেয়ার থাকবে তা কিন্তু না, মানুষ বায়াসড হবেই, বায়াসনেস আসবেই। তো এই অ্যাক্টিভিটি গুলো ফর এক্সাম্পল কন্টেন্ট বানানো, এটা ইউটিউবের কন্টেন্ট হোক, এটা লিঙ্কডইন এর কন্টেন্ট হোক, ফেসবুকের কন্টেন্ট হোক, কোনো কিছু একটা অ্যাক্টিভ থাকা, কিছু একটা করা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে জাস্ট টু বি দেয়ার। একটা কমেন্টও এসেছিল একটু আগে, মানে স্ক্রিনে দেখলাম, যে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য ফেসবুকে থাকা কি ইম্পর্টেন্ট কিনা। সম্ভবত আমাদের তানজিম ভাই, যে বিদেশি ফ্রেন্ড, তিনি সম্ভবত কমেন্টটা করেছিলেন যে মানে ফেসবুকে থাকা ইম্পর্টেন্ট কিনা। তো ফেসবুকে থাকা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যাক্টিভ থাকা, মানে মানুষের চোখে বেঁচে থাকা, যে হ্যাঁ আই এম হিয়ার, আই এম ডুইং সামথিং, আই এম অ্যালাইভ। তো এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এটা যে কোনো ধরনের অ্যাক্টিভিটি আপনি যত বেশি করবেন তত বেশি কাজে লাগবে। এবং বিশেষ করে যখন কন্টেন্ট বানাবেন, আপনি বিশ্বাস করেন, আপনি যে কোনো ধরনের স্টার্ট আপ করেন, কোম্পানি করেন না কেন, এই লেখালেখির কাজটা সারা জীবনই লাগবে। হতে পারে আপনি করবেন অথবা আপনাকে কেউ করে দিবে, তখন কিন্তু ওগুলো বুঝতে হবে। ফর এক্সাম্পল আপনি একটা টেন্ডার করবেন, তো টেন্ডারে কিন্তু লেখে জমা দিতে হবে, আপনাকে দেখে কেউ কিন্তু নিবে না। বা আপনি একটা ইনভেস্টমেন্টের জন্য জমা দিবেন, সেখানেও একটা স্লাইড বানাতে হবে, অনেক রাইটিং করতে হবে, বিজনেস প্রপোজাল এন্ড এভরিথিং। সো রাইটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার এটা যত ভালো হবে আপনি করেন, আপনার কোনো ফাউন্ডার করুক বা যে করুক, এটা ইজ গোইং টু মেক এ গ্রেট ইম্প্যাক্ট। থ্যাংক ইউ আরিফ ভাইকে যে এত জিনিস প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে বলার জন্য। আমরা দেখতে পাই যে আসলে ভাইয়া যেটা বলছিলেন, যেটা আমিও ফিল করি, যে আমি যখন কোনো কিছু কাউকে বোঝাতে চাচ্ছি, আমি যখন কোনো কিছু সাবমিট করতে চাচ্ছি, তখন যে জিনিসগুলো আমরা হচ্ছে যে লিখে প্রকাশ করতে হয়। তো এটার সাথে আমি সোহান ভাই কিছু অ্যাড করতে চাচ্ছিলেন। জি ভাইয়া। হ্যাঁ, আমি একটু অ্যাড করতে চাচ্ছি আরিফ ভাইয়ের সাথে, যেটা হচ্ছে যে আমাদের ট্রেনিং কোম্পানি স্টার্ট করা, সো বাংলাদেশের ট্রেনারদের যে ব্র্যান্ডিংটা হয়ে গেছে, বেসিক্যালি ট্রেনার মানে একজন ওভারওয়েট মানুষ আসবেন যিনি অনেক বছর কর্পোরেটে কাজ করবেন। দেয়ারস নাথিং রং উইথ বিং ওভারওয়েট, বাট আই এম জাস্ট সেইং লাইক একটা এরকম ব্র্যান্ডিং, যে একটু বয়স্ক, একটু অনেকদিন ধরে কাজ করছেন একজন আসবেন এবং উনি ওনার অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন।
সো ওই জায়গাতে আমরা যখন অ্যাজ এ নিউ কোম্পানি, খুব কম বছরের এক্সপিরিয়েন্স, এমনিতে 20-25 বছর যায়, মানুষ ভাবে যে ইউএন থেকে, মাইক্রোসফট থেকে বা অ্যাপল থেকে কাজ করা একজন আসবে আমার অফিসে ট্রেনিং দিবে। সো ওই রিস্কটা যখন আমরা নিয়ে স্টার্ট করলাম, ইনিশিয়ালি উই ফেসড আ লট অফ রেজিস্ট্যান্স, আই উড সে মেন্টাল রেজিস্ট্যান্স। পিপল ওয়ার সিইং যে আচ্ছা হোয়াট দিস কোম্পানি ইজ অ্যাবাউট, হোয়াট উই ক্যান ডু। সো ভিডিও প্রোডাকশন ওয়াজ ওয়ান থিং যেটা আমাদেরকে কিছুটা ভিজিবিলিটি দিয়েছে, বাট থট লিডারশিপের ক্ষেত্রে কন্টেন্ট রাইটিং হ্যাজ রিয়েলি প্লেড আ হিউজ রোল, বিকজ আমাদের দেশে বানান ভুল বা গ্রামাটিক্যালি ঠিক নেই, অথবা এগুলো হচ্ছে বেসিক। আর পারসুয়েসিভ রাইটিং অথবা অ্যাকচুয়ালি দি আর্ট অফ রাইটিং, দি এবিলিটি টু ভিজুয়ালাইজ ইউর আইডিয়াস ইন ফ্রন্ট অফ পিপল, যাতে করে আপনার অডিয়েন্স খুব দ্রুত বুঝতে পারে যে আপনি কি বলতে চাইছেন। কারণ আমরা ব্যবসার কথা বলতে আসি, ফেসবুকে হোক যেখানেও, ঘুরে ফিরে কিন্তু আমাদের একটা এজেন্ডা থাকে। সো ওইটাকে কিভাবে আমি অ্যাট্রাকটিভ করবো? নো ওয়ান ওয়ান্টস টু রিড দ্যাট। পিপল ওয়ান্ট টু রিড যে সুশান্ত সিং রাজপুতের খবরটার আপডেট কি আসতেছে। পিপল ওয়ান্ট টু রিড দ্য সেলিব্রিটি নিউজ, দে ওয়ান্ট টু রিড অ্যাবাউট দ্য স্ক্যান্ডালস অর হোয়াট এভার দে ফাইন্ড এন্টারটেইনিং। সো আমাদেরকে ওইখানে খুব ক্রিয়েটিভ ওয়েতে কেয়ারফুলি মেসেজগুলো ডিজাইন করতে হয়, এবং ভালো রাইটিং স্কিল থাকাটা দ্যাট ক্যান রিয়েলি গিভ অ্যান এজ, পার্টিকুলারলি যারা থট লিডারশিপে আসতে চান। সো এরর ফ্রি রাইট আপ, মিস্টেক ফ্রি রাইট আপ, এবং যত সুন্দর করে কম কথায় একটা ভালো আইডিয়াকে বোঝানো যায়, এই বিষয়গুলোকে। আরেকটা বিষয় হচ্ছে যে এটা আমি একটু অ্যাড করতে চাইলাম এই জন্যই যে আমি এতটা ইম্পর্টেন্স দিচ্ছি যে এটা একটা মাস্টারিং এর ব্যাপার। সো ইট ক্যান টেক ইউ ইয়ার্স টু বিকাম গুড। যেমন আমি নিজেও যখন প্রথম দিকে লিখতাম আমার সেন্টেন্স স্ট্রাকচার বিশাল থাকতো, আমি দেখতাম যে খুব বেশি মানুষজন বুঝতে পারছে না, হ্যাঁ ভালো লিখেছে, দ্যাটস ইট। বাট দেন এই পারসুয়েসিভ স্টাইলটাতে আসা, এমন কিছু লেখা যেটা অল্প কথাতেই অনেক বড় একটা প্রভাব ফেলে দেয়। যেমন একটা ছোট বীজ থেকে একটা বট গাছ হয়। সো এই কথাটা আমি যদি এক্সপ্লেন করি অনেক কিছু বলতে হবে, বাট মেটাফোর ইউজ করতে পারাটা এবং এই স্কিলগুলোকে মাস্টারিং করাটা, ইটস ডেফিনেটলি it can give an edge to people, particularly thought leadership এর জায়গা থেকে আমরা এটার অনেক বেনিফিট পেয়েছি। So that's why I wanted to add this. জি, অসংখ্য ধন্যবাদ সোহান ভাইকে। পরবর্তী প্রশ্ন আসলে সোহান ভাইয়ের কাছেই ছিল আমার, যে সোহান ভাই হ্যাজ বিন মাই মেন্টর ফর সিন্স লং ডেজ, সিন্স মেনি ইয়ার্স। তো ভাইয়ের থেকে আমি আসলে অনেক কিছু প্রায় দেখা যায় শেয়ার করি, যে ভাই এই জিনিসটা বুঝতেছি না বা কোনো কিছু সাজেশনের কথা আসলে আমি প্রায় ফোন দিয়েও বসি ভাইয়াকে। তো ভাই আমার কাছে যে আপনার কাছে যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় অনেক আইডিয়া আমাদের থাকে, বা আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি দেখা যায় অনেক ফ্রেন্ডই অনেক কিছু আইডিয়া থাকে, বা তারা হচ্ছে কোনো কিছু পিচিং করতে বা তারা যে কোনো একটা জায়গায় যে প্রেজেন্ট করবে সেটা সম্পর্কে ভয় পায়। এবং দেখা যায় যে এই যে আমাদের যে কম্পিটিশন গুলো রয়েছে ইনভেস্টরদের সাথে, যদি আমার পার্সোনাল কানেকশন না থাকে, সেটা কানেকশনটা তৈরি করার একটা ওয়ে কিন্তু এই যে কম্পিটিশনে আমি বিভিন্নভাবে পিচিং গুলো করছি। তবে এরকম একটা ক্ষেত্রে এবং অনেকেই আমাদের এখানে প্রশ্ন করেছে যে প্রেজেন্টেশন স্কিল যদি আমার ভালো না থাকে বাট আমার আইডিয়াটা ভালো, তো এই জিনিসটার ক্ষেত্রে আমরা প্রেজেন্টেশনের যে স্কিল গুলো কিভাবে ডেভেলপ করতে পারি এবং সেটার জন্য আমাদের কি কি করণীয় রয়েছে? ওকে, ফার্স্ট অফ অল, যদি আপনার হাতে টাইম কম থাকে, বা আমি যেটা আবারও বলবো যে যখন আমরা এই ধরনের কনভারসেশনে যাই, ইট বিকামস টু জেনারেলাইজড সামটাইমস। সো ধরেন যে আপনি একজন এন্টারপ্রেনার, আপনার কোডিং স্কিল অনেক ভালো, লাইক মার্ক জাকারবার্গের কথাই ধরেন। সো ইনিশিয়ালি তার কিন্তু পিচিংটা অতটুকু না পারলেও হয়। উনি একজন ভালো এডওয়ার্ডো স্যাভারিনকে নিয়ে আসলেন, স্যাভারিন স্টার্টেড পিচিং অন হিজ বিহাফ, লেটস জাস্ট সে স্যাভারিন ওয়াজ অলসো লুকিং ফর দ্য ইনভেস্টরস। সো এখানে মার্ক ওয়াজ ফোকাসিং অন দ্য প্রোডাক্ট, someone else is focusing on this thing. So সুমন ভাইয়া তানজিম ভাইয়া মানে বারবার করে বললেন সবার জন্য এখানে লেসন, যে টিম, ইফ ইউ ডোন্ট হ্যাভ আ গুড টিম দেন ইউ আর ইন ফর আ লট অফ ট্রাবলস। আর কি অনেক কষ্ট করতে হবে, অনেক বেশি পরিশ্রমের জায়গা, আর ফেল করার চান্সও বেশি। সো আপনি টিমের মধ্যে, আপনাকে এই যে সবসময় প্রেজেন্টেশনে পারফেক্ট হতে হবে না, ইটস আ ভেরি গুড স্কিল টু হ্যাভ। বাট যদি এমন হয় যে আপনি অন্য একটা দায়িত্ব খুব ভালোভাবে করছেন, সো ফার্স্টে আপনার এন্টারপ্রেনারশিপের জার্নিতে প্রথম দিকে ট্রাস্ট গেইন করাটা অনেক ইম্পর্টেন্ট, মার্কেটের, আপনার ইনভেস্টরের, আপনি যে টাকাগুলো নিচ্ছেন এটা। আর অনেকে যেটা আমি দেখি যে ভাই মানে তো কোয়েশ্চেন, ইফ আই সিম্পলিফাই, যে ভাই টাকা কই পামু, এবং এমন যে তাকে একটা টাকা দেওয়া হবে, সে টাকাটা খরচ করে একটা আইডিয়া চলে নাকি চলে না টেস্ট করবে। বাট people are giving you money, so you give them a return 2 times, 3 times, 5 times, 10 times. আপনি যত বেশি দিবেন আপনি ইউনিকর্ন হওয়ার দিকে যাবেন। আপনি যখন আটকে যাবেন আপনাকে তখন ওইটুকু পর্যায়ে ইকুইটির একটা অফার দেওয়া হবে। সো এটা কিন্তু টাকা দেয়া না, এটা হচ্ছে আমাকে 2 গুণ টাকা ফেরত দিবি, এই কমিটমেন্টে আপনাকে এক ধরনের, ইন আ ওয়ে ইটস আ লোন। মানে আমি টেকনিক্যাল ডেফিনিশন এটা লোন না, বাট ইন আ ওয়ে এটা আপনাকে দেওয়া হচ্ছে যে আপনি এটা দিয়ে আরো বানাবেন। আর আপনি যদি এটা ফেল করেন তাহলে আপনার রেপুটেশন এন্ড এভরিথিং, যে কারণে সুমন ভাইয়া বললেন যে আম গাছ থেকে পড়ে গেলে, এবং
আরো একটা খারাপ জিনিস হয় যে আম নষ্ট হয়, সেই আমটা হয়তো আরেকজন পারতে পারতো, সেই এক গাদা আমও নষ্ট করে টরে আমরা বসে পড়তে পারি। সো দ্যাটস ওয়াই ফোকাস অন ইউর কোর স্কিলস অফকোর্স। এবং হ্যাঁ, আপনি প্রেজেন্টেশন এবং সেলস এর স্কিল, আমি প্রেজেন্টেশনের পাশাপাশি আমরা যেহেতু প্রেজেন্টেশন ট্রেনিং করাই, ওইটাই আমরা বারবার বলি, বাট অ্যাকচুয়ালি প্রেজেন্টেশনের অ্যাডভান্সড ফর্মটাই হচ্ছে ওই সেলস এর জায়গাটা, যেখানে আপনি পারসুয়েট করবেন। অ্যান্ড উই আর অলওয়েজ সেলিং, অল অফ আস আর হিয়ার, আমরা আড্ডা দিচ্ছি, এখানেও কিন্তু আমরা নিজেদের আইডিয়া গুলো পিচ করছি, আমরা সেল করছি। আমরা কোনো একটা কম্পিটিশনে যখন দেখি যে ছেলেমেয়েরা আসছে প্রেজেন্টেশন দিচ্ছে, দে থিঙ্ক আমি প্রেজেন্টেশন দিচ্ছি। নো, ইউ আর সেলিং ইউর প্রোডাক্ট, ইউ আর সেলিং ইউর আইডিয়া, ইউ আর সেলিং ইউর সলিউশন, যে এই কেসটা এইভাবে সলভ করলে সবচেয়ে ভালো হয়। সো ওই জায়গাতে কাজ করার কি কি ওয়ে আছে? ফার্স্ট অফ অল, বি কমফোর্টেবল উইথ ইউর প্রেজেন্স, উইথ ইউর সেলফ। অনেকেরই এই নেগেটিভ থট থাকে নিজের পারফরমেন্স, আমার গলার ভয়েস ভালো না, আমার চেহারা ভালো না, আমার দামি স্যুট নাই, আমি ওর মতো ইংলিশ পারি না, ইত্যাদি যত রকমের আমাদের দেশের সমস্যাগুলা, আমরা এগুলাকে অনেক বড় করি। ইটস ওকে, হোয়াট এভার ইউ আর। আপনি দেখেন যে আমাদের দেশের অনেক ফলোয়ার, তার সোলাইমান সুফান ভাইয়া, উনি কিন্তু নিজের ফেস নিয়ে নিজে হাসাহাসি করেই হি স্টার্টেড ক্লাইম্বিং, উনি যখন স্ট্যান্ড আপ কমেডিয়ান ছিলেন। সো ইউনো, ইট গিভস আ কনফিডেন্স। আপনি কনফিডেন্ট হন নিজের অ্যাপিয়ারেন্স, নিজের যতটুকু আছে ওইটা নিয়েই। আর আপনি যখনই প্রেজেন্টেশন বা পিচ দিবেন, তার আগের কিছু ব্যাপার আছে প্রিপারেশনের ক্ষেত্রে। হাউ ডু ইউ স্টার্ট? সো আমরা একটা ইমোশনাল ইম্প্যাক্ট দিয়ে স্টার্ট করব, বিকজ এটাও সায়েন্টিফিক্যালি দেখা গেছে যে আমাদের ব্রেন দুইটা ওয়েতে কাজ করে, সিস্টেম 1 আর সিস্টেম 2। সো ড্যানিয়েল কেইনম্যান নামের একজন নোবেল প্রাইজ উইনার, ওনার বই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো, ওখান থেকে এই কনসেপ্টটা। সো সিস্টেম 1 হচ্ছে খুব দ্রুত কাজ করে, আমরা ওটা আমাদের ফিলিং বা ইনটুইশন দিয়ে বুঝতে চেষ্টা করি, খুব কুইকলি আমি এখন ডিসিশন নিব। ফর এক্সাম্পল, আমরা এটা কেন ডেভেলপ করেছি সেটাও যদি বলি, যে আমরা যখন আগে গুহাবাসী প্রাণী ছিলাম, এরকম টেকনোলজি ছিল না, আমরা হয়তো আগেকার ওই সময়টা প্রাচীন সময় হলে একটা আগুন জ্বালিয়ে তারপরে সবাই চারপাশে বসে এভাবে উগা বুগা বা তখনকার যে আমাদের ল্যাঙ্গুয়েজ ছিল ওইভাবে কমিউনিকেট করতাম। সো ওইখান থেকে উই মেড দ্য লিপ। তো তখন ছিল ফাইট অর ফ্লাইটের জামানা, যে আমি একটা বাঘ দেখলে দৌড়ে পালাবো, আমি একটা হরিণ দেখলে শিকার করতে যাব। সো ওখান থেকে আমাদের সবসময় ফার্স্টে ইনস্টিংক্টের একটা ইম্পালস আসে, আমি কি এটা করবো নাকি করবো না। সো আমার অডিয়েন্সও সবসময় আগে একটু ইমোশনাল ব্যাপারটা চায়। আগে বলতে আমি বুঝাচ্ছি লাইক ফার্স্ট 30 সেকেন্ডস অর হাউ ইউ স্টার্ট, এমপ্যাথিটা গ্রো করা যাচ্ছে কিনা এবং ইমোশনাল কানেকশনটা মানুষ ফিল করতে পারছে কিনা, তখন ভালো লাগার বিষয়টা আসে। অ্যান্ড দেন ইউ ব্যাক ইট আপ উইথ লজিক, তখন সিস্টেম টু হচ্ছে যখন আমরা কমপ্লিকেটেড ম্যাথ সলভ করি, কমপ্লেক্স প্রবলেম সলভ করি, ইউনো ক্যালকুলাসের মতো সমস্যা, ডিফারেন্সিয়েশন প্রবলেম, বা এই যে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টরা যখন ঘন্টার পর ঘন্টা বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করছেন, তো তখন আস্তে আস্তে সময় নিয়ে সব ভাবতে হয়। সো ওইটা আমাদের সেকেন্ডে অ্যাক্টিভেটেড হয়। সো আমরা যখন পিচগুলো করছি, ইনিশিয়ালি একটা ইমোশনাল অ্যাঙ্করিং করা দরকার, যেটা বায়াসের কথা আসলো। সো বায়াসটা যদি আমরা ট্রিগার করতে পারি তাহলে খুব ভালো। আমরা খুব কমন এক্সাম্পল দেখাই যে দেখেন কি বড় একটা সমস্যা, এই জায়গাতে মানুষ খেতে পারছে না, বা এই জায়গাতে শীতের কাপড় নেই, বা এই জায়গাতে এই প্রবলেম। যা মার্ক জাকারবার্গ when he pitched Facebook to us, he was saying, guys, I want to connect the world, I want to bring the world closer. এখন আমরা দেখি ডোনাল্ড ট্রাম্পের অ্যাড বিক্রি করাটা ছিল তার এজেন্ডা, বা selling advertisement has become a bigger agenda. But I'm being very frank here, but that's what I see it like. এখন এটা এরকম হয়ে গেছে যে অ্যাড বিক্রি করব, এবং সেটার জন্য যা করা লাগে I am willing to make my algorithms fit to that purpose. But the way they started, এবং আমরা এখনো ওই বিলিফে আছি যে ফেসবুক ছোট্ট একটা কোম্পানি, আমার ফ্রেন্ডরা ছিল, পরে এক সময় সারা 3-4টা দেশের চেয়ে বেশি পপুলেশন হয়ে গেল ফেসবুকের অনলাইন পপুলেশন, এখন তো কন্টিনেন্টের চেয়েও বেশি। So this is how you design your pitch. So you get some emotional thing, অনেকে আগে অনেক লজিক থাকে, but then again logic is also important. ওই শুরুর 1 মিনিট 1.5 মিনিট যাই আপনি অ্যাঙ্করিং করেন ইমোশনাল, বাকি পার্টে কিন্তু আপনাকে খুব সাবস্ট্যান্সিয়াল প্রুফ রাখতে হবে। সো প্রেজেন্টেশনে আমি একটু নড়বড়ে থাকলেও আমার ডেটা যদি ফিট করে, সাপোজ আপনি যে প্রোডাক্টটা সেল করছেন, এখানে আপনি কথার কথা আপনি 200% মার্জিন পাচ্ছেন, আপনার ইউজার গ্রোথ রেট মান্থ অন মান্থ হয়তো 15% দেখাতে পারলেন, আমি খুব বাড়ায় বললাম, বাট এটা দেখাতে পারছেন, তখন কিন্তু আপনার ইনভেস্টর এমনি নড়ে চড়ে বসবেন, বিকজ দে আর হিয়ার টু আর্ন মানি। এখানে ওইরকম এই পুতু কবিতা কাব্য ওইটা হচ্ছে জাস্ট আ স্মল পার্ট অফ ইট, দ্য রেস্ট ইজ যে হাউ মাচ মানি ক্যান ইউ মেক মি। তো ওইটা যদি আপনি কনভিন্স করতে পারেন তাহলে কোনো প্রবলেম নেই। সো ফার্স্ট ওয়ার্ক অন অ্যাকচুয়ালি সলভিং দ্য প্রবলেম, পাশাপাশি এই পিচিং প্র্যাকটিসিং অ্যান্ড কিভাবে স্ট্রাকচারিং করবেন, বিজনেস মডেল ক্যানভাসটা কিভাবে প্রেজেন্ট করবেন, দেন ইউ ওয়ার্ক অন
those things. So এটাই। আর ফাইনালি যেটা বলবো, নিজের ভোকাল এক্সারসাইজ, যদি আপনি সিরিয়াসলি একজন প্রেজেন্টার হতে চান, আপনি ডেইলি ভোকাল এক্সারসাইজ করতে পারেন, আপনি ডেইলি নিজের এক্সপ্রেশন দেখতে পারেন, আপনার স্পিচ রেকর্ড করতে পারেন, করে চেক করলেন কিভাবে বলছেন, হাত কিভাবে নড়ে, কোনো ধরনের অকওয়ার্ড কিছু আছে কিনা, টেক ফিডব্যাক ফ্রম আদার পিপল এন্ড দেন ওয়ার্ক অন দ্যাট থিং। সো ভয়েস সুন্দর হয়ে গেলে, এক্সপ্রেশন সুন্দর হয়ে গেলে, বডি ল্যাঙ্গুয়েজ সুন্দর হলে এমনি একটা প্রেজেন্স চলে আসে, এটা স্টেজে আপনাকে একটা আলাদা ই দেয়। আর অফকোর্স স্টাডিং তো মানে ইটস ভেরি অবভিয়াস, আপনার জানতে হবে, ইউ টু নো হোয়াট ইউ টকিং অ্যাবাউট। সো দ্যাটস প্রিটি মাচ এভরিথিং দ্যাট আই কুড ফিট ইন। থ্যাংক ইউ সোহান ভাইকে। আসলে আমাদের অনেকেই আমাদেরকে এই জিনিসগুলো প্রশ্ন করেছিল, তো সেগুলো নিয়ে আসলে আমাদের আজকে আলোচনা করার কথা ছিল এবং ভাইয়া খুব সুন্দরভাবে প্রশ্নগুলো জবাব দিয়েছেন। তো আমি এবার হচ্ছে একটু ফাহমি ভাইয়ের কাছে জানতে চাই। ফাহমি ভাইয়ের কাছে দুটি প্রশ্ন, যে প্রথমত হচ্ছে ভাইয়া, এই যে আপনি এআর এবং ভিআর নিয়ে কাজ করছেন অনেকদিন ধরে, তো আপনার কাছে কি মনে হয় যে এই যে আমরা যখন মার্কেট অ্যানালাইসিস গুলো করতে যাই, দেখা যাচ্ছে যে গেমিং সেক্টরে খুব একটা ডেটা আমাদের কাছে থাকে না। তো এমন একটা পর্যায়ে আমি যদি গেমিং সেক্টর নিয়ে আমার ক্যারিয়ার ডেভেলপ করতে চাই, তাহলে আমার কি কি জিনিসগুলো ফোকাস করা দরকার? এবং এখানে একজন প্রশ্ন করেছেন যে আমি যদি অ্যাপ ডেভেলপের বা গেম ডেভেলপমেন্ট শুরু করতে চাই, ইনিশিয়ালি আমার কোন কোন জিনিসগুলো শেখা উচিত? আচ্ছা, ওকে, লম্বা প্রশ্ন। প্রথমটা সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির ব্যাপারে, এআর ভিআর বা আমি যদি গেমেও আসি, তো আসলে এআর ভিআর হ্যাজ বিন দেয়ার ফর এ ওয়াইল। আই মিন, আমরা যদিও নতুন বলি, এটা স্টিল ফেয়ারলি নিউ, বাট মানে যদি ইনসেপশন থেকে শুরু করি, তো আসলে অনেক বছর হয়ে গেছে, টু বি অনেস্ট। সো ভিআর ইজ নট সামথিং যেটা আসলে 2000 সালে আবিষ্কার হয়েছে বা 2010 সালে আবিষ্কার হয়েছে। এটা ইট গোজ ডেটস ব্যাক টু দ্য 60s অর সামথিং। সো আসলে বাট পপুলারিটি হয়েছে কখন, এটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে ভিআর, টু বি অনেস্ট, যদি একেবারে করা মানে একেবারে মার্জিনালি আমি বলি এবং একদম পিন পয়েন্ট করে বলি, তাহলে ভিআর হচ্ছে পপুলার হয়েছে যখন ফেসবুক অকুলাস কিনে নিছে। অকুলাস নামে একটা কোম্পানি আছে যেটা ওয়ান অফ দ্য বেস্ট ভিআর ডিভাইসেস এভার ওরা প্রডিউস করে। সো ওই কোম্পানিটাকে ফেসবুক যখন পুরোপুরি কিনে নিল ইনভেস্ট করে উইথ এ গুড অ্যামাউন্ট অফ মানি, তখন এটা 2012 বা এরকম একটা সময়ের দিকে, তো তখন হঠাৎ করে পুরো ওয়ার্ল্ড হচ্ছে উঠে পড়ে লাগছে যে ভিআর তো এখন বুম করবে। এবং উইদিন এ ফিউ ইয়ার্স ভিআর হঠাৎ করে দেখা গেছে ইট হ্যাজ বিকাম লাইক $20 বিলিয়ন ইন্ডাস্ট্রি বা এরকম হয়ে গেছে। তো এটা হয়ে যাওয়ার পরে এরপরে এখনকার ফোরকাস্টিং হচ্ছে লাইক উইদিন নেক্সট প্রবাবলি ফিউ ইয়ার্স এটা $200 বিলিয়ন হয়ে যাবে। তো $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি, এটা মেট্রিক্সটা এত ভাইটাল বিকজ বর্তমানে গেম ইন্ডাস্ট্রি, উইচ ইজ এ বিগ ইন্ডাস্ট্রি বাই দ্য ওয়ে, গেম ইন্ডাস্ট্রি অ্যালোন, যেটা মুভি এবং গান এবং যত আছে এই ধরনের এন্টারটেনমেন্ট সবগুলো যোগ করলেও গেম ইন্ডাস্ট্রি সমান হয় না এখনো। সেই গেম ইন্ডাস্ট্রি ভ্যালুয়েশন হচ্ছে এখন 150 বিলিয়নের মতো। সো 150 বিলিয়নের চেয়ে সারপাস করে যাবে এআর ভিআর। সো দ্যাট অ্যাকচুয়ালি গিভস এ মেসেজ আউট দেয়ার, বিকজ এআর ভিআর মানে আমি যদি মানে এটা কিন্তু এখন আর ফ্যান্সি কিছু নয়। আপনারা যারা স্ন্যাপচ্যাট ইউজ করেন, অনেকে হয়তো দেখতেছে যারা স্ন্যাপচ্যাটের রেগুলার ইউজার, বা স্ন্যাপচ্যাট লাগবে না, আপনি মেসেঞ্জার ইউজ করেন, ইনস্টাগ্রাম ইউজ করেন, এগুলাতে আপনি প্রতিদিন এখন এআর ইউজ করতেছেন। আপনি ফেসের মধ্যে যে ট্যাটুটা লাগাচ্ছেন পোস্ট মেলনের মতো, ওইটা হচ্ছে এআর। আপনি যখন মাথার মধ্যে একটা কিউট পাপি ফেস আনতেছেন, উপরে ওভারলে করে চেহারার উপরে একটা শিং লাগাচ্ছেন, ওগুলো সবগুলো এআর বেসিক্যালি। সো আপনি কিন্তু এআর ইউজ করতেছেন অলরেডি, ওয়েদার ইউ নো ইট অর নট। সো এআর অলরেডি কিন্তু মেইন স্ট্রিমে ঢুকে গেছে এবং এআর বেসড এই কোম্পানিগুলা দে আর মেকিং হিউজ মানি। এবং স্ন্যাপচ্যাটের কাহিনীটা খুবই মজার, বিকজ স্ন্যাপচ্যাট ইজ দ্য অনলি কোম্পানি যারা ফেসবুক কিনতে পারে নাই। মানে ফেসবুক অনেক চেষ্টা করছে, বাট ফেসবুকের কাছে ওরা শেয়ার সেল করে নাই। সো যেটা হয়েছে কি, ফেসবুক করছে কি, স্ন্যাপচ্যাট বাদে যেসব কোম্পানি আছে ইকুইভ্যালেন্ট সব কিনে ফেলছে। সব কিনে ফেলে ইনস্টাগ্রাম থেকে শুরু করে এভরিথিং, তো সবকিছু সব ফিচার এখন মেসেঞ্জার ইনস্টাগ্রামে ভরে ফেলছে। সো দ্যাটস হোয়াট দে ডিড, বাট স্টিল স্ন্যাপচ্যাট ইজ স্টিল গোয়িং স্ট্রং, এখনো কিন্তু ভালো করতেছে। হ্যাঁ, আগের চেয়ে অনেক বেশি ধরা খাইছে অফকোর্স, বাট স্টিল গোয়িং স্ট্রং। সো এআর আই থিঙ্ক অলরেডি মেইন স্ট্রিম হয়ে গেছে অনেক, ঠিক আছে। ইভেন এআর এর যে গেমগুলো আছে আপনারা দেখবেন, যেমন হ্যারি পটার একটা গেম বের হয়েছে, তার আগে পোকেমন গো ছিল। তো এই গেমগুলো, পোকেমন গো তো আসলে প্লে স্টোরে রেকর্ড করে ফেলছে, এক সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি ডাউনলোডেড গেম ছিল প্লে স্টোরে এখন পর্যন্ত। সো যদিও গেমটা কিন্তু আসলে খুব বেশি ফ্রেন্ডলি না বাংলাদেশের জন্য, এটা ডাউনলোড করতে অনেক মেগাবাইট লাগে, এটা চালানোর জন্য জিপি নেট অ্যাপ, মানে সরি আমি নেটওয়ার্কের নাম নিয়ে নিছি। সো বাংলাদেশের যে কোনো টেলিকম অপারেটরের নেট দিয়ে আসলে মানে এটা সম্ভব না যে খুব ভালোভাবে এটা করা যাবে, ঠিক আছে। সো এটা ডিফিকাল্ট, বাট স্টিল বিশাল ব্যবসা করে ফেলছে এবং করতেছে। তো এখন ঘটনা হচ্ছে এআর অলরেডি মেইন স্ট্রিম হয়ে গেছে, ওয়েদার ইউ লাইক ইট অর নট। আর ভিআর যেটা, ভিআর একটু সময় লাগতেছে বিকজ ভিআর এ কিছু ডিভাইস ডিপেন্ডেন্সি আছে। মানে হচ্ছে আমার এক্সট্রা একটা ডিভাইস লাগতেছে এই ফোনটা ছাড়াও। এআর যেমন ফোনেই অ্যাভেলেবল, ফোন দিয়ে সবকিছু করা যায়, ফোনেই ডেভেলপমেন্ট করতে পারবেন আপনি,
ফোনে একটা অ্যাপ বানিয়ে আপনি ওটার মধ্যে টেস্ট করতে পারবেন এবং ওখান থেকে করে মানুষজন ফোনে আপনার অ্যাপ ইউজ করতে পারবে। সো এআরটা মেইন স্ট্রিম হয়ে গেছে অনেক দূর, বাট ভিআর একটু সময় লাগতেছে বিকজ ভিআর ইউ নিড অ্যান এক্সটার্নাল ডিভাইস। সো ওইটার জন্য ওই হার্ডওয়্যারের ইস্যুটার জন্য দেখা গেছে একটু স্লো যাচ্ছে, বাট স্টিল ভিআর কিন্তু অনেক সফিস্টিকেটেড জায়গায় অনেক ভালোভাবে অলরেডি ইউজ হচ্ছে, ট্রেনিং পারপাজে বলেন বা এন্টারটেইনমেন্ট পারপাজেই বলেন। সো ভিআরও হচ্ছে। তো ভিআর এর জিনিসটা সেটা হচ্ছে যে ভিআরটা এআর এর চেয়ে একটু স্লো যাচ্ছে, বাট স্টিল ভিআর এর কিছু প্রবলেম যদি ক্র্যাক করা যায়, প্রবলেম বা লিমিটেশনস আমি বলবো, ফর এক্সাম্পল ডিভাইস গুলো অনেক হেভি বা একটা না হয়তো অনেকক্ষণ ইউজ করা যায় না, আধা ঘন্টা বেশি ইউজ করলে ব্রেক নিতে হয়। সো এই টাইপের জিনিসগুলো সলভ করার জন্য কিন্তু ফেসবুক, গুগল এরা কিন্তু অনেক চেষ্টা করছে, মাইক্রোসফটের অনেক চেষ্টা করছে, এইচটিসি। সো এরা যখন এই প্রবলেমগুলো সলভ করে ফেলবে, তখন আপনি মোবাইল ফোন যেরকম বাসায় বাসায় এখন প্রত্যেকের পকেটে পকেটে 2-3টা করে থাকে, তখন ভিআর এরকম কমন জিনিস হয়ে যাবে। এভরিবডি উইল হ্যাভ ইউর ওন ভিআর সেট, অথবা বাসায় একটা থাকবে এবং ওটা আপনার দিনের একটা ইন্টিগ্রাল পার্ট হবে, ট্রাস্ট মি। সো এইটা যখন হয়ে যাবে, তখন মোবাইল ফোনের পরে নেক্সট রেভলিউশন হ্যাজ টু বি ভিআর। সো অথবা লাইক যদি কোনো এয়ার গ্লাস এত বেশি পপুলার হতে পারে। সো এটা কোনো অল্টারনেট নাই, কারণ আসলে টু বি অনেস্ট যদি আমি প্রিন্সিপালিও বলি, উই হ্যাভ ডান এ লাইক মিজারেবল জব ইন প্রোটেক্টিং অর প্রিজার্ভিং আওয়ার কারেন্ট রিয়েলিটি। মানে বর্তমানে পৃথিবীর অবস্থা, মানে লুক অ্যারাউন্ড ইউ, ইটস নট গোয়িং গুড ইন এনি ওয়ে। সো ইভেন দ্য মোস্ট অপটিমিস্টিক পারসন উড এগ্রি উইথ মি, ঠিক আছে? এটা কোনোভাবেই কোনো ভালো একটা জগৎ না। তো ওই সিনারিওতে মানুষ আসলে কতটুকু এখানে কামব্যাক করতে পারবে আমার যথেষ্ট পার্সোনালি ডাউট আছে। আমি যদিও অনেক অপটিমিস্টিক, তারপর আমার ডাউট আছে বলতেছি। তো পেসিমিস্টিকদের কথা বাদ দিয়ে দিলাম। তো ইন এ সেন্স যদি প্রিন্সিপালিও বলি, তো ভিআর মানুষ আসলে আরেকটা রিয়েলিটিতে জাম্প করতে চায়। তো আরেকটা রিয়েলিটিতে জাম্প করার প্রয়োজনটা দিন দিন বাড়বে, এটা কমবে না। তো আমার মতে পার্সোনালি, শুধু আমি কাজ করছি বলে, আমি ইন্ডাস্ট্রিতে আছি বলে, আমরা কাজ করছি বলে সেজন্য বলছি না। তো সেটাও একটা রিজন, কারণ না হলে টু বি অনেস্ট বাংলাদেশে বসে এআর ভিআর নিয়ে কাজ করা ইটস অলমোস্ট অ্যাবসার্ড। আমি যখন আমরা শুরু করছিলাম, মানুষজন পাগল টাগলও বলছে আমাদেরকে যে ঠিক আছে, খেয়াল হয়েছে, বাচ্চা ছেলে পেলে ভার্সিটি স্টুডেন্ট শুরু করছো, কদিন পরে অফ যাবা, সমস্যা কি? তো মাশাআল্লাহ 5 বছর 5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত অফ যাইতে হয় নাই, আলহামদুলিল্লাহ। তো আশা করি যাইতে হবে না। আর হচ্ছে তো আমরা প্রসপেক্ট দেখছি বলেই কাজ করছি, এবং আমাদের মতো আরো অনেকে আছে যারা কাজ করছেন। সো আই থিংক দ্য প্রসপেক্ট ইজ গুড, বাট টাইমটা যতটুকু লাগছে ওই সময়টা আসলে টাইম বাইট করে ওই সময়ের মধ্যে যে সলিউশনটা এখন অ্যাপ্লিকেবল সেগুলো নিয়ে কাজ করতে হবে। সো এআর ভিআর এর ব্যাপারে দ্যাট উড বি মাই গাইডলাইন। গেমের ব্যাপারে যেটা, বাংলাদেশে গেমের ডেটা অ্যাভেলেবল না হওয়ার পিছনে অনেক কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে আসলে শুধু গেম না, বাংলাদেশে কোনো প্রপার আর্টস এর কোনো ভ্যালুয়েশন নাই, মানে খুবই কম। যারা এই যে অনেক ট্যালেন্টেড মিউজিশিয়ান বাংলাদেশে, অনেক প্রচুর। আপনারা দেখবেন ট্রেন রেক গতবার হচ্ছে ওয়ার্ল্ড কাপায় আসলো, ইয়েতে ক্র্যাকেনে, জার্মানিতে, ঠিক আছে? ওয়ার্ল্ড ওয়াইড সম্মাননা। বাংলাদেশে অনেকে ট্রেন রেকে গান শোনে, বাট কয়জন শোনে? হ্যাঁ ঠিক আছে, আমি বাদ দিলাম যে সবার গানের চয়েস হয়তো মিলবে না, বাট স্টিল আপনি যখন কনসার্টের কথা বলি, কনসার্টে আসলে কয়টা মানুষ, বা কনসার্ট বাদ দেন, আপনার যখন একটা গান রিলিজ হয় একটা অ্যাপের মধ্যে, যদি বলি 5 টাকা খরচ করে গানটা শুনেন, তো এটা কিন্তু আগে অনেকে শুনতে চাইতো না, এখন একটু বেটার হয়েছে সিচুয়েশন, বাট স্টিল অনেক খারাপ। তো এখানে আর্টস এর ভ্যালু কেউ করতে চায় না, আমরা সবাই ফ্রি চাই। গেম ছোটবেলা থেকে আমরা দেখে আসছি যে আমরা ক্র্যাক নামায় অভ্যস্ত, এখনো লোকজন ক্র্যাক খুঁজে। তো কথা হচ্ছে ভাই, খুঁজবে, সব দেশেই আছে, কিছু না কিছু খুঁজবে, বাট জিনিস হচ্ছে আসলে বাংলাদেশে আর্টস এর ভ্যালুটা একটু কম করা হয়। দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু পয়েন্ট আউট। তো এই ফিলোসফিক্যাল প্রবলেমটা আপনার মেনে নিতে হবে যে বাংলাদেশে আপনার মিউজিক, আপনার আর্ট, আপনার গেম, এই জিনিসগুলোর ভ্যালুয়েশন কখনোই আপনি 100% এখনো পাবেন না, আনটিল অর আনলেস আমাদের মেন্টালিটি চেঞ্জ হচ্ছে। এটা মেনে নিতে হবে ভাই। তো এখন উপায় কি? উপায় হচ্ছে বাংলাদেশে কিছু গেম কোম্পানি আছে যারা খুব ভালো গেম বানায় এবং তাদের গেমগুলো সোললি বেসড অন অ্যাপল, এবং দে আর ডুইং রিয়েলি গুড। আমি না ভাই, অন্য কোম্পানি, দে আর ডুইং রিয়েলি গুড। কেন করতেছে? কারণ ভাই তারা তো বাংলাদেশ থেকে টাকা নেয় না, তাদের কনজিউমার বেস হচ্ছে নর্থ আমেরিকাতে, ইউরোপে। ওরা তো ভাই টাকা পয়সা দেয় গেমের জন্য, তো আপনি ওটাই করেন না, আপনি বাংলাদেশে বসে তাহলে ওদের জন্য গেম বানান, এন্ড ইউ ক্যান বি ডুইং রিয়েলি রিয়েলি গুড। তো বাইরের দেশে কিন্তু ইটস আ হিউজ মার্কেট। বাংলাদেশেও প্রচুর লোকজন গেম খেলে, বাট উই স্পেন্ড ইন রং প্লেসেস, আমি বলবো, ঠিক আছে? প্রপার জায়গাগুলোতে আমরা করি না। তো মেন্টালিটি এর প্রবলেমটা নিয়ে আসলে অনেকদিন হয়ে গেছে, এটা নিয়ে অনেক কথা বলা যাবে। আমরা চেষ্টা করতেছি আমাদের ছোট ছোট মানে স্কোপে আমরা জিনিসগুলো নিয়ে একটু কাজ করার জন্য। আমি আশা করি এখানে ইন্ডাস্ট্রি অনেক বড় ভাই আছে, প্লাস যেখানে যাই যখন এটা নিয়ে কথা ওঠে আমি রিকোয়েস্ট করি যে সবাইকে একটু এনকারেজ করার জন্য, যে বাংলাদেশে যারা গেম ডেভেলপার আছে, শুধু গেম ডেভেলপার না, যারা আসলে দেশি কন্টেন্ট ক্রিয়েটর আছে, চকবোর্ডের আজকে প্ল্যাটফর্মের কথা বলতেছি, তো এখানে লাইক দে আর ডুইং এ রিয়েলি ফ্যান্টাস্টিক জব। আজকের এই কন্টেন্ট ইটস এ কোয়ালিটি কন্টেন্ট। তো এই জিনিসগুলো যে একটা প্রিমিয়াম জিনিস, এই মেন্টালিটিটা বাংলাদেশের এই নতুন জেনারেশনকে তাদের মধ্যে ঢুকাইতে হবে। ইটস আওয়ার রেসপন্সিবিলিটি, আমাদের সবার, একজন দুজন না, সবার। কারণ এটা যদি না হয়, শুধু এটা না, গেম ইন্ডাস্ট্রি না,
কোন ইন্ডাস্ট্রি নিয়েই যেগুলো আসলে মেধার উপর ডিপেন্ডেন্ট বা কোয়ালিটি কন্টেন্টের উপর ডিপেন্ড করে সেগুলো নিয়ে আপনি খুব বেশি দূরে যেতে পারবেন না। এটা স্যাড বাট ট্রু, ঠিক আছে? আর তারপরও যদি গেম নিয়ে আপনার অসম্ভব প্যাশন থাকে, আমাদের টিম মেম্বারদের অসম্ভব প্যাশন আমি মনে করি, তো এই যে যত ঝড়ঝাপ তারা কাজ করবে, তাইলে আপনি একজন কোর ফাইটার এবং আপনি আসলে যুদ্ধ করতে নামছেন, তো ঠিক আছে, আপনি আহত হওয়ার প্রস্তুতি নিয়ে আসেন এবং আপনি ধরেন আপনি আহত হবেন, বাট আপনি মাঠে থাকেন। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে। আর শুরু করার জন্য অ্যাপ ডেভেলপমেন্ট বা গেম ডেভেলপমেন্ট, দেয়ার আর লট অফ রিসোর্সেস আউট দেয়ার, বাট একটা জিনিস কি, সেটা হচ্ছে বেসিকটা আগে একটু চেষ্টা করি আমরা ঠিক রাখার জন্য। ফর এক্সাম্পল, গেম জিনিসটা কি, প্রিন্সিপালি গেম কিভাবে হয়, এবং একেবারে খুব বেসিক গেম থেকে শুরু করা। প্রথম গেমই আমার হিট করবে এটা ভাই, এই ধারণা মাথা থেকে ফেলে দেন। একটা দুইটা পাঁচটা গেম বানায় ফেলবেন, এগুলো ফেল করবে, খুবই স্বাভাবিক। কেউ খেলবে না, বাসার লোকজন হয়তো খেলবে, খেলে ফেলে দিবে, ইটস ওকে, ঠিক আছে? অ্যাংরি বার্ডস এর কথা আমরা সবাই জানি, স্টোরিটা খুবই ফেমাস। রোভিও 52টা গেম বানাইছিল, 52টা গেম বানায় সবগুলা ফ্লপ করছে মোটামুটি, কোম্পানি ব্রোক হয়ে যাওয়ার মতো অবস্থা। কি জানি একটা মনে হয়েছিল 53তম গেমে অ্যাংরি বার্ড একজন আসছে যে এই গেমটা নিয়ে একটা ট্রাই করে দেখি, লাস্ট ট্রাই, ওইটা হিট করে এখন অ্যাংরি বার্ড হচ্ছে মানে মোবাইল গেমের ইন্ডাস্ট্রিতে বলা হয় এটা দ্য ফার্স্ট ফেনোমেনন, মানে যারা আসলে সবচেয়ে বড় ব্রেক থ্রুটা প্রথমে আনছিল। তো দ্যাট ওয়াজ রোভিও, 52টা ফেইল্ড গেম, ঠিক আছে? তো আমি বলতেছি না যে 52টা গেমই করতে হবে, আপনার ক্ষেত্রে হয়তো 2টাও হইতে পারে, 5টাও হইতে পারে, 152টা হইতে পারে, আমি জানি না ভাই, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বাট কথা হচ্ছে আপনি আসলে কতটুকু শক্তি আছে, আপনার রেজিস্ট্যান্স আছে, যে কতটুকু পর্যন্ত আপনি নিতে পারবেন। যদি আপনার মনে হয় যে ঠিক আছে, আই ক্যান অ্যাফোর্ড 50 ফেলিয়ার্স, গো ফর ইট। যদি মনে হয় না 100 ফেলিয়ার্স, গো ফর ইট। যদি মনে হয় 5টা, তাহলে 5টাই ট্রাই করেন, মানে নো ইউর ক্যাপাবিলিটিস। তো এখান থেকে শুরু করেন। টিউটোরিয়ালের ব্যাপারে আসলে কিছু আছে, যেমন আপনারা যদি বেসিক যদি শুরু করতে চান, তাহলে কিছু 2D গেম ইঞ্জিন আছে যেগুলো ড্র্যাগ এন্ড ড্রপ, ইউ ডোন্ট নিড এনি কোডিং আউট দেয়ার। কনস্ট্রাক্ট 2, কনস্ট্রাক্ট 3 আছে, বিল্ড বক্স আছে, তো দে আর রিয়েলি গুড। এখান থেকে ইনফ্যাক্ট গেম রিলিজও দিতে পারবেন আপনি, তো এখানে কোডিং ফোডিং কিছু লাগে না, আপনার জাস্ট হচ্ছে গেম আর্ট গুলি লাগবে, আর আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে সেগুলো লিঙ্ক করে দিবেন, আর আপনার নিজস্ব গেম ডিজাইন আইডিয়াটা থাকা লাগবে, যে জিনিসটা সবার অনেকেরই ল্যাক করে। আর যদি আপনি প্রোগ্রামার এক্সপার্টিস থাকে আপনার বা আপনার টিমের, তাহলে ইউনিটি দিয়ে শুরু করতে পারেন। ইউনিটি ইজ এ ভেরি মডারেট টু অ্যাডভান্স লেভেল আমি বলবো টুল, এবং গ্লোবালি অনেক ভালো ভালো গেম ইউনিটিতে রিলিজ হচ্ছে, সো ইউ ক্যান ট্রাই ইট আউট। আর যদি আপনি মনে হয় যে আপনি অলরেডি অনেক দূর করে ফেলছেন, তাহলে ইউটিও করতে পারেন, আনরিয়েল করতে পারেন, বা দেয়ার আর আদার গেম ইঞ্জিনস অ্যাজ ওয়েল। আর টিউটোরিয়ালের জন্য ইউডেমি, কোর্সেরা, যেগুলো ইউজুয়াল প্ল্যাটফর্ম আছে, আমার কথা হচ্ছে শুরু করেন আগে, শুরু করলে তারপরে করা যাবে। আর এরপরও যদি আপনাদের আরো জিজ্ঞাসা থাকে, তাহলে ব্যাটারি ইন্টারেক্টিভের সাথে লাইক ইউ ক্যান গেট কানেক্টেড উইথ আস। প্লাস দেয়ার ইজ এ বুক কামিং আপ, আমি লিখতেছি স্প্রিং এর নেচারের পাবলিশিং এ, আগামী বছর ইনশাল্লাহ আসবে, হাউ নট টু মেক এ গেম। তো ওটা হলে ইউ ক্যান লুক ইট আপ ইন Springer Nature's website and probably you can get it. Hope that will help. I guess probably অনেক বলে ফেলছি, সরি। থ্যাংক ইউ ফাহমি ভাইকে। আসলে গেমিং নিয়ে যা অনেকের যেসব প্রশ্ন ছিল বা আমারও অনেকগুলো কোয়েরি ছিল, সবগুলি ভাই মোটামুটি কভার করেছেন। এবার আমি একটু সুমন ভাইয়ের কাছে আসতে চাই। ভাই, আমরা যখন কোনো জায়গায় পিচিং করে, আমাদেরকে একটা কথা সবসময় বলা হয় যে তোমার ইউএসপিটা কি, মানে তোমার ইউনিক সেলিং পয়েন্টটা কি, তুমি যে একটা আইডিয়া নিয়ে আসো, তোমারটা কেন ডিফারেন্ট। তো দেখা যায় যে আমরা অনেক সময় এই জিনিসটা গুছিয়ে উঠতে পারি না। তো ভাই, এই জিনিসটার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে এইটার ক্ষেত্রে আমাদের সাজেশন কি হতে পারে প্রথমত? আর একটা প্রশ্ন রয়েছে বা সেটাও আমি আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে যে একজন প্রশ্ন করেছেন যে স্টার্টআপের ক্ষেত্রে আমরা যদি লার্জ কর্পোরেশনের সাথে অনেক সময় কানেক্ট করতে চাই, তো সেখানে ক্ষেত্রে দেখা যায় তাদেরকে আমরা ইমেল করছি, তারা খুব একটা রেসপন্স করছে না। তো এমন একটা অবস্থা আমাদের কি কি কাজ করা উচিত বা আমাদের কি কি পন্থা অবলম্বন করা উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমিও বেশ কয়েক জায়গায় পিস দিতাম এক সময়, এখন হয়তো ভালো, আমাদের পিস দিতে হয় না, ঠিক আছে, বাট আমাদের সামনে মানুষজন আরো পিচ করে। তো এরকম প্রশ্ন আমি নিজেও অনেক অ্যান্সার দিয়ে আসছি। আমাদের সব সময় আমাদের একটাই অ্যান্সার ছিল, সেটা হচ্ছে আমাদের টিম। সোহান ভাই যেটা বললেন যে আসলে প্রেজেন্টেশন স্কিলের কথা, আমার প্রেজেন্টেশন স্কিল চরম আকারে খারাপ, বিশেষ করে যখন আমি আমার নিজের প্রোডাক্টটা নিয়ে যখন কথা বলতে চাই, তখন আরো বেশি আমি মানে কি বলে যে তোতলামি চলে আসে আমার মাঝে, ঠিক আছে, আমি জানি সবকিছুই, বাট আমি বলতে পারি না। আমার নিজের প্রোডাক্টটা নিয়ে বলতে পারি, অন্যের সবার প্রোডাক্ট নিয়ে দেখা যাচ্ছে যে আমি ভালো পিচ দিতে পারতেছি, বাট আমার প্রোডাক্ট নিয়ে। তা আমাদের টিমে আমার কো ফাউন্ডার একজন আছে, মুহাইমিনুল ইসলাম, সে চমৎকার ভাবে সুন্দর করে স্টোরি বলতে পারে, ঠিক আছে, এবং সে বিভিন্ন পত্র পত্রিকাতে প্রায় 7-8 বছরের উপর লেখালেখি করছে। সে রোড বাংলাতেও আছে, খুব উচ্চ পদে কাজ করছে আমাদের এর পাশাপাশি। তো আমি সবসময় ওকেই ঠেলে দিতাম যে তুমি বলো,
এবং প্রথম দিকে যখন এরকম প্রশ্ন আসতো তখন ও মানে গর্বের সাথে বলতেছে যে আমাদের ইউনিক সেলিং পয়েন্ট হচ্ছে আমাদের টিম, আমাদের এই আইডিয়া যদি ফলো করে, বাট আমাদের যে টিমের যে স্কিল আছে, আমি আপনার টাকাটাকে ডুবতে দেওয়ার আগে আমরা আরেকটা প্রোডাক্ট তৈরি করে আমরা সেটা নিয়ে চেষ্টা করে দেখি। তো এই কারণটাতে না অনেকে না দেখা যেত যে না এই আইডিয়া যেটা আমরা বলছি মার্কেট রিসার্চ করে নিয়ে আসছি সব আইডিয়া যে হবে, একজন কমেন্টও করলে দেখা যাচ্ছে যে অনেক ভালো ভালো আইডিয়া নিয়ে কিন্তু মার্কেটে এসে কিন্তু সাস্টেন করতে পারে না, কারণ তাদের টিমের ভিতরে ভুল ছিল, আইডিয়া খুব চমৎকার ছিল, টিমের সমস্যা ছিল, তারা ওই আইডিয়াটাকে আসলে নেক্সট লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারে না। তো আইডিয়া কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে পারেন, 3-4 মাসের ভিতরে কিন্তু আপনি আপনার ভুলগুলো কোথায় হয়েছে সেগুলো চেঞ্জ করে কিন্তু আপনার টিমের যদি স্কিল ভালো থাকে আপনি কিন্তু চেঞ্জ করে আবার নতুন করে শুরু করতে পারেন, ঠিক আছে? হয়তো মাঝে 2-4টা গালাগাল খেতে পারেন আপনার কাস্টমারের কাছ থেকে, বাট হ্যাঁ পরবর্তীতে যখন আপনি কাস্টমারকে আরো ভালো প্রায়োরিটি দিয়ে আরো ভালো সার্ভিস যখন দিতে শুরু করবেন তখন কিন্তু সে আবার আপনার প্রোডাক্টটার প্রতি ব্যাক করার পসিবিলিটি আছে। কিন্তু যদি আপনার টিমের ভিতরে সমস্যা থাকে তাহলে পরে কিন্তু হচ্ছে আপনি যত ভালোই ওদেরকে আইডিয়া দিতে থাকেন, যতই টাকা দিতে থাকেন না কেন, ঠিক আছে, ওটা একদম কুয়ার মধ্যে মানে পানি ফেলার মতনই হবে, ঠিক আছে, আপনি মারতে পারবেন। তো এইটা আমাদের কাছে মনে হয়, আমার ব্যক্তিগতভাবে আমার টিমটা আজকে এত ভালো একটা জায়গাতে আসছে, বাংলাদেশে খুব বেশি পরিচিতি না পেলে পরে সারা ওয়ার্ল্ডে মোটামুটি বিশেষ করে ইউএসএ ইউরোপের কান্ট্রিগুলোতে মোটামুটি আমাদের নিয়ে চর্চা হয়। এটা শুধুমাত্র আমার মনে হয় যে বাংলাদেশ একটা টিমের কারণ, আমাদের টিমের কারণ। আর একটা জিনিস দেখা যায় যে অন্যান্য জায়গাগুলোতে আমি দেখেছি যে মানে টিমের ভিতরে ভাঙা, অন্য কোন স্টার্টআপ থেকে কেউ একটা ভালো একটা স্যালারি অফার করছে কিংবা অন্য ভালো কোনো একটা কোম্পানিতে ভালো একটা স্যালারি অফার করছে, সাথে সাথে টিম ভেঙে যায়, ঠিক আছে? তো টিমের বন্ডিংটাও খুব ইম্পর্টেন্ট, যে আসলে আমার কাছে মনে হয় যে তার করোনার ভ্যাকসিনই সবচেয়ে ভালো কাজ করবে আমার কাছে মনে হয়, আমি তারপরে ইনভেস্ট করবো যে আসলে যে করোনা ভ্যাকসিনটা তৈরি করার পর নিজে শরীরে আগে ইউজ করে দেখার মতো সাহস আছে যে না আসলে কাজ করবে, এতটাই কনফিডেন্স আছে এরকম জায়গাগুলোতে। আর সেকেন্ড যেন প্রশ্নটা কি ছিল জারি? ভাই সেটা ছিল যে অনেক সময় দেখা যায় যে আমরা বড় বড় কর্পোরেশনের সাথে কাজ করতে চাই বা তাদের সাথে কোলাবরেট করতে চাই, কিন্তু দেখা যায় যে পার্সোনাল সম্পর্ক না থাকার কারণে তাদেরকে আমরা ইমেল দিচ্ছি অনেক সময় বা তারা রেসপন্স করছে না। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখন দেখা যেতে পারে এখানে হচ্ছে তাতে ইন্টারেস্ট লেভেলটা আমাকে বের করতে হবে। আমরা যখনই কোনো একটা জায়গাতে পার্টনারশিপের জন্য যাই, ঠিক আছে, তখন আমরা আসলে দেখতে হয় যে আসলে দুই পক্ষই সমান তাহলে আসলে লাভবান হবে কি। এবং কথা হচ্ছে যে আমরা যখন বড় একটা কর্পোরেশনের কাছে যাই, ঠিক আছে, মনে করো যে আমার কোম্পানিতে এখন 2-2.5 হাজার মানুষকে আমরা সার্ভিস দিচ্ছি, তো আমি এমন একটা কোম্পানির কাছে যাচ্ছি যাদের সাথে আমার পার্টনারশিপ করার সাথে সাথে আমাদেরকে 3 লাখ 4 লাখ কাস্টমারকে আমাকে সার্ভিস দিতে হবে। তো ডেফিনেটলি যখন সে জানবে যে তোমার ক্যাপাবিলিটি নাই তার সাথে কাজ করার মতো, দেন অবশ্যই সে তোমার মেইলে রিপ্লাই করবে না, ঠিক আছে? আবার তোমার মেইলের ভিতরে যদি তোমাকে নিজেকে ঠিক মতো করে তুলে না ধরতে পারো যে তোমার কতটুকু ক্যাপাবিলিটি আছে, তোমার কোম্পানি কি করতে পারে, তাতে লাভগুলা কি হবে। আর বাংলাদেশে একটা জিনিস দেখা যায়, তবে আমার কাছে মনে হয় যে এটা আমাদের স্টুডেন্টরা বা ছোট ছোট কোম্পানির ক্ষেত্রে ওরা ইমেল খোলে না, আর বড় বড় ইন্ডাস্ট্রি গুলা আমি মেইল যাদেরকেই পাঠিয়েছি তারা সবাই কাছ থেকে আমি মেইলে রিপ্লাই পেয়েছি। অতএব এই প্রশ্নের অ্যান্সারটা সবচেয়ে ভালো মনে হয় সোহান ভাইয়া ভালো দিতে পারতেন, যে কিভাবে আসলে মেইলটা লেখা উচিত, ঠিক আছে, কিভাবে আসলে নিজেকে বা নিজের কোম্পানিকে ভালোভাবে তুলে ধরা উচিত, যার কারণে আসলে অপোজিট সাইডে যে মেইল ওপেন করছে তার যাতে মনে হয় যে না এর সাথে আমার কন্ট্যাক্ট করা উচিত, অন্তপক্ষে হলে বা তার লাইফের আধা ঘন্টা বা 15 মিনিট টাইমটা দেওয়া উচিত। মাইন্ড রাখতে হবে যখন বড় বড় কর্পোরেশন 15 মিনিট সময় পাওয়াটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্টের মতো, এটা অ্যাওয়ার্ড পাওয়ার মতো, ঠিক আছে? যখন বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলোর সাথে বসেছি, হ্যাঁ, আমাকে দেওয়া হয়েছে 10 মিনিট বা 15 মিনিটের জন্য, দেখা গিয়েছে আমি তাদের সাথে 2-2.5 ঘন্টা গল্প করে দিয়ে দিয়েছি। ইনফ্যাক্ট তারা এখনো আমার সাথে কন্ট্যাক্ট করে যে হ্যাঁ সুমন তোমার কাজ কেমন চলছে। তো ওই জায়গাগুলো আসলে তৈরি করে নিতে হবে, ঠিক আছে? তো আমার মনে হয় এটা পার্সোনাল স্কিল গুলো একটু ডেভেলপ করা উচিত, যে কিভাবে কমিউনিকেশন স্কিলটাকে একটু ডেভেলপ করা উচিত, মেইল লেখা রিটেন স্কিলটাকে একটু ভালো করা উচিত, নিজেকে আরো সুন্দর করে একটা ফ্রেমে বাঁধানো উচিত, যাতে হচ্ছে এরকম পরপর পরপর শুনতে তোমার কাছ থেকে আগ্রহী হয়ে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ সোহন ভাইকে। সোহন ভাই যদি একটু অ্যাড করতেন কি ভাই? হ্যাঁ,
আমি একটু অ্যাড করতে চাই। সুমন ভাইয়া যেটা বললেন খুবই লজিক্যাল কথাগুলো ভাইয়ার, এবং ভাইয়ার কথা থেকে আমি ওই পয়েন্টটাকে আর একটু স্ট্রেচ করব যে কোয়েশ্চেনটা করেছেন সৃজন। সো ফার্স্ট অফ অল আমি নিজেও এটা কম জানতাম, আমারও নতুন কোম্পানি হিসেবে অনেক কিছু জানতে হয়েছে। তো সেলসের উপরে অনেকগুলো বই জোগাড় করলাম, করে একটার পর একটা পড়া শুরু করলাম। তো ওর মধ্যে একটা বইয়ে একটা কথা খুব হিট করলো যে কোনো কোল্ড কল করতে মানা করলো। বলে যে কোল্ড কল করে তুমি যতদিনে একটা ক্লায়েন্টকে কনভার্ট করবা, কোল্ড কল মানে হচ্ছে আমি চিনি না জানি না একজনকে ফোন দিচ্ছি বা মেইল করছি বা SMS করছি। তো একটা মানে নন হিউম্যান মানে টাচ ছাড়া জাস্ট আমি একটা মেসেজ দিচ্ছি কোনো একটা ডিভাইসের মাধ্যমে। সো ওইটার রেসপন্সটা আসার পর, ওইটার থেকে মিটিং করার পর, তারপরে এটাকে একটা ডিল ক্লোজে নিয়ে যাওয়া, এটা এত সময়ের সাপেক্ষ এবং এটার চান্সেস আর সো স্লিম অ্যান্ড সো থিন যে তার চেয়ে বেটার ইউ বিল্ড ইউর নেটওয়ার্ক। তো যেটা সুমন ভাইয়া বললেন যে আপনি কমিউনিকেশন স্কিলগুলো ডেভেলপ করেন, আপনি নেটওয়ার্কিং ইভেন্টে যান, আপনি JCI যে অর্গানাইজেশন আছে ওখানে জয়েন করতে পারেন, আপনি টোস্ট মাস্টার্স গ্রুপগুলোতে জয়েন করতে পারেন যদি আপনার গ্র্যাজুয়েশন শেষ হয়ে থাকে। আর যদি গ্র্যাজুয়েশন শেষ না হয়ে থাকে তখনও করতে পারবেন, বাট তখন সুযোগ আছে যে আপনার ইউনিভার্সিটির ইভেন্টে বিভিন্ন কর্পোরেটের মানুষজন আসেন। শোন ভাই মেবি নেটের প্রবলেম হয়েছে, ইউজুয়াল ভেরি ইউজুয়াল। শোন ভাই একটু আজকে আসলে নেটের অনেক ঝামেলা দেখা দিচ্ছে। তো ভাই আমি তাহলে একটু আরিফ ভাইয়ের কাছে আসতে চাই যে ভাই আপনি তো অনেকদিন ধরে স্টার্টআপ ইকোসিস্টেমের সাথে জড়িত আছেন এবং অনেকগুলো স্টার্টআপই আপনি দেখেছেন। তো ভাই একজন ইনভেস্টর হিসাবে বা আপনি কি মনে হয় যে কমন মিস্টেক গুলো সাধারণত আমরা কি করে থাকি, যে আমরা সাধারণত যখন একটা পিচ করতে যাচ্ছি বা আমরা যখন ইনভেস্টমেন্টের জন্য যাচ্ছি, যে কমন মিস্টেক গুলোই, কারণ এগুলো যদি আমরা আসলে রিকভার করতে পারি আমার কাছে মনে হয় যে কোনো কিছু ক্ষেত্রে আমরা অনেক ভালো লেসেন্স পেতে পারি। তো ভাই আপনি যদি এটা নিয়ে একটু শেয়ার করতেন আমার সাথে। শিওর। সো দুই তিনটা ভাবে যদি যাই, প্রথমে হচ্ছে যে আমাদের অনেকেরই যেটা মিস্টেক হয় যে আমাদের কিন্তু এলিভেটর পিচ গুলা খুবই মানে রেডি থাকে না। তো ফর এক্সাম্পল আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার ব্যবসা কি, মানে আপনি কি করেন আসলে, তো এটা বলতে অনেকেরই 2 3 5 10 লাইন লেগে যাবে বা 2 4 মানে 5 10 মিনিট লেগে যাবে বোঝাতে। তো একটা আপনার ব্যবসাকে যদি এক লাইনে ওয়ান লাইনারের মাধ্যমে বা একটা এলিভেটর পিচ মানে মেবি 60 সেকেন্ডের একটা সেন্টেন্সের মাধ্যমে বোঝাতে না পারেন, তাহলে ইটস নট এ মানে ওয়েল ডিফাইন্ড বিজনেস, এক নম্বর। সো এলিভেটর পিচটা কি, আমি কি করছি এটা সম্পর্কে নিজে আগে খুবই ভালো ধারণা থাকতে হবে, এক নম্বর। এটা অনেকের থাকে না। 2 নম্বর হচ্ছে আমাদের ফর এক্সাম্পল এক একজনের ইন্সপাইরেশন লেভেল বা আমরা কিভাবে জিনিসগুলো দেখি এটা কিন্তু ডিফারেন্ট। তো অনেকেই স্টার্টআপে পিচ করে বা ইনোভেশন নিয়ে আসে, ফর এক্সাম্পল যে মানে তাদের এরকম লক্ষ্যমাত্রা থাকে, ফর এক্সাম্পল আমি 1 বছর পরে এই ব্যবসা থেকে আমি মাসে 1 লাখ টাকা আয় করব। তো এইটা কিন্তু মানে অনেকের জন্য ইন্সপাইরেশন হতে পারে, কিন্তু ইনভেস্টরের জন্য কিন্তু এটা খুব একটা মানে ইন্সপায়ারিং কিছু না। মানে যে ইনভেস্টর নিশ্চয়ই মানে 1 লাখ টাকা হলে আপনি ফাউন্ডার কি রাখবেন, ইনভেস্টরকে কি দিবেন, আর তার ব্যবসা কিভাবে হবে? এইটা অনেক বড় মিস্টেক। এইটাতে প্রায় 90% এই হিসাব নিকাশটাতে অনেক বড় ভুল হয়ে যায়। তো আবার এরকম আমি যদি বলি 2000 কোটি টাকা থাকবে, মানে অবাস্তব কিছু বলা যাবে না, বাট একটা রিয়েলিস্টিক, ফর এক্সাম্পল আমরা যখনই কিছু করি না কেন, ফর এক্সাম্পল এই যে আমি এখন কথা বলছি বা আমি যেখানেই কারোর সামনে কথা বলছি, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে শুনছে বা আমি যার জন্য বলছি সে যাতে ইন্টারেস্টেড হয়। আমি যখন ইনভেস্টরের কাছে যাচ্ছি, আমি কি করেছি, আমি জীবনে অনেক কষ্ট করেছি কিনা, আমার ইনোভেশন অনেক আইডিয়া কিনা, এটা থেকে ওই যে সুমন ভাইয়ারাও যেরকম বলছিলেন তার ইন্টারেস্ট লেভেলটা কি সেটাকে ট্যাপ করতে হবে। সো এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট। সো যেহেতু ইনভেস্টর তার ফাইন্যান্সিয়াল লেভেলে অনেক ইন্টারেস্ট থাকবে, খুবই স্বাভাবিক। তো আমি কত টাকা তাকে রিটার্ন করলে কত দিনের মধ্যে সে ইন্টারেস্টেড হবে এইটা বুঝতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হলো এই যে বিজনেস মডেল ক্যানভাসের কথা এসেছে, আমরা এটা অনেকেই মানে রাইটলি এটা এক্সারসাইজ করি না, বা করলেও এটা মানে আমরা নিজেরাও মানে বানিয়েছি বাট দ্যাটস নট ওয়েল ডিফাইন্ড। আমরা নিজেরাও জানি না যে আমার কস্টিং কতটা লাগবে বা আমি কতদিনে ব্রেক ইভেনে যাব। ব্রেক ইভেন মানে আমি যত টাকা খরচ করছি আমি কত দিনে উঠে আসবে টাকাটা, এই হিসাবটা করতে অনেকেরই সমস্যা হয়। ফর এক্সাম্পল আমি যত টাকা আজ করছি, ফর এক্সাম্পল আমি আজ করলাম যে 2 কোটি টাকা আমার লাগবে, এটা কেন লাগবে, এটা কতদিনের জন্য লাগবে, এটা লাগলে আমার কত টাকা রিটার্ন আসবে,
এই হিসাব নিকাশগুলো অনেক বেশি প্রয়োজন। তো আইডিয়া ইম্পর্টেন্ট, কিন্তু আইডিয়া কিন্তু খুবই কমন, আমাদের সবারই আইডিয়া আছে। এবং আমার আইডিয়া যে পৃথিবীতে ইউনিক, এটা ভাবার কোনো কারণ নাই। এই আইডিয়া নিয়ে নিশ্চয়ই 5 লাখ লোক এখনো কাজ করছে সারা বিশ্বব্যাপী। ইম্পর্টেন্ট হচ্ছে যেরকম কথা উঠে আসছে টিমটা এবং হাউ প্রিপেয়ার্ড আই এম। তো যেরকম কথা হচ্ছিল যে অনেকে বলছেন যে স্ন্যাপচ্যাটের অনেক ফিচার আছে, স্ন্যাপচ্যাটকে ফেসবুক কিনতে পারেনি, কিন্তু ও কিন্তু সব কপি করে নিয়েছে। এর কারণে কিন্তু কেউ ওকে যে মোরালি ওকে মানে মারতে যাচ্ছে না, কেউ এটা আটকাতে পারবে না, মানুষ কপি করবেই, দিস ইজ ভেরি নর্মাল। তো আমার আইডিয়াটাই আমার সব, এটা মানে এইটুকু আটকে থাকাটা অনেক বড় ভুল। তো আমি জাস্ট সাম আপ করি ছোট করে। প্রথম হচ্ছে পিচটা, ওয়ান লাইনার পিচ বা এলিভেটর পিচ বলি, এটাই স্ট্রং করতে হবে, নিজে আগে বুঝতে হবে যে আমার ব্যবসাটা কি। তারপর হচ্ছে যে আমাদের মানে আমি রিটার্নটা কত করব, কয় টাকা করব, এটা যাতে ইনভেস্টর ইন্টারেস্টেড ফিল করে অ্যামাউন্টের পরিমাণের উপর, সেটা অনেক ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে যে আমার ব্রেক ইভেন পয়েন্টে আমি যে যাব, কিভাবে যাব, কবে যাব, এটার একটা ধারণা খুব ভালো করে দরকার। এবং লাস্টে আমি যে টাকাটা চাচ্ছি, আমি কেন চাচ্ছি, এটার পুরো ডিটেইল হিসাব নিকাশ। আমরা অনেকেই কিন্তু শুধু ওই যে পিচিংটা দেখি, যে আছে স্টেজে যে পিচ করলো, কিন্তু তখন কিন্তু ডিল ক্লোজ হয় না। এরপরে আবার ফাইন্যান্সিয়াল টার্ম শিট নিয়ে বসা হয়, অনেক কিছু নিয়ে বসা হয়, ডিল কিন্তু তখন ক্লোজ হয়। ওটা কিন্তু আমরা অনেকেই দেখি না, কারণ ওটা তো ওপেন না। সো হিসাব নিকাশের কিন্তু অনেক কিছু আছে, ওই ব্যাপারগুলোকে অনেক স্ট্রং করতে হবে। আমার অ্যাকাউন্টসটা এবং আমার গণিতটা, আমার যে ব্যবসার যে অ্যাকাউন্টসটা আছে, ম্যাথস আছে, সেটা স্ট্রং করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি এই পয়েন্টটাতে একটু অ্যাড করি আরিফ ভাইয়ের সাথে, সেটা হচ্ছে এই যে ম্যাথের কথাটা ভাই বলতেছিল, এটা কিন্তু খুবই ভাইটাল। মানে পরের স্টেপ গুলা নিয়ে কেউ কথা বলে না, এখানে অনেকগুলা কমেন্ট আসছে এবং এটা খুবই স্বাভাবিক, বিকজ আসলে বাংলাদেশে প্রচুর ট্যালেন্টেড ছেলে পেলে আছে, দে হ্যাভ দ্য ক্যাপাবিলিটি, দে হ্যাভ দ্য ব্রেইন, এবং ওরা আসলে চেষ্টা করলে পারবে। যে জিনিসটা ল্যাক থাকে সেটা হচ্ছে ক্যাপিটাল থাকে না, এটা খুবই স্বাভাবিক, ঠিক আছে, এটা দিয়ে হওয়ার কিছু নাই। বাট গাইজ, ইউ হ্যাভ টু রিমেম্বার যে একটা রাউন্ড ক্লোজ করা, এটা একটা বেসিক একটা থিওরি আছে, সেটা হচ্ছে আনটিল অর আনলেস তোমার ব্যাংকে টাকাটা ঢুকতেছে, তোমার ব্যাংকে টাকাটা ঢুকতেছে, সে যখন চেক সাইন করতেছে তখনও না, কিন্তু চেকটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, টাকা ঢুকে গেছে, ওই মোমেন্টের আগ পর্যন্ত ইনভেস্টমেন্ট ফাইনাল না। আমার এমনও ঘটনা হয়েছে যে ইনভেস্টর অফিসে আইসা বইলা গেছে যে তোমাদের টেবিল টেনিস বোর্ডটা সরায় এখন তাহলে বিলিয়ার্ডটা আনো, বিকজ আমি তো এখন রেগুলার আইসা বিলিয়ার্ড খেলবো, আমি তো টেবিল টেনিস খেলি না, ওই জিনিস বইলা গেছে। এরপরে ইনভেস্টমেন্ট আর হয় নাই ফর সাম রিজনস, ইনভেস্টমেন্ট তো হয়ই নাই। মানে যে যদিও ওই সময়টাতে আমরা ভাবছিলাম কোম্পানিতে ইনভেস্টমেন্ট রেজ করা লাগবে, ওই যে ডিলটা অলমোস্ট ক্লোজ হয়ে গেছিল, স্টিল এরপর ইনভেস্টমেন্ট তো হয়নি, এরপর আমরা ইনভেস্টমেন্টটা নেই এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখলাম যে ইনভেস্টমেন্ট ছাড়াই কোম্পানি এখন পর্যন্ত বুম করছে। সো ইনিশিয়ালি পরে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি যে আসলে ওই তখন ভাবছিলাম যে ইনভেস্টমেন্ট লাগবে, ইট ওয়াজ এ ভেরি রং থট, ইট ওয়াজ নট ম্যান্ডেটরি ফর মি। সো এখন মনে হইতেছে যে টাকা আমার এখন এই মুহূর্তে এত টাকাই লাগবে, আস্ক ইউরসেলফ अगेन, এই টাকা ছাড়াও কি কোনোভাবে সম্ভব? হইতেও পারে। আমার নিজের এক্সপেরিয়েন্স, আমি ভাবছিলাম আমার টাকা লাগবেই, আমি ডিল অলমোস্ট ক্লোজ করে ফেলাইছি, সবকিছু রেডি, এরপরে সামহাও হয় নাই, উপরওয়ালার কোনো এক ইশারায় শেষ পর্যন্ত কিন্তু চলে গেছে, আমার কিন্তু খারাপ চলে নাই এবং এখন পর্যন্ত চলতেছে। আমি এখন ইনভেস্টর খুঁজতেছি না, আমার লাগবে না পাও, ঠিক আছে। সো লাইক ক্যালকুলেট अगेन এন্ড অলসো রিমেম্বার দ্য ফ্যাক্ট দ্যাট একজনের কাছ থেকে টাকা নেওয়া কিন্তু ইটস এ বিগ লায়াবিলিটি, ঠিক আছে। এখন বাংলাদেশে প্রচুর, বাংলাদেশে না শুধু, সব জায়গায় অনেক স্টোরি আছে যে টাকা নিয়ে চলে গেছে, অনেক ফালতু ইনভেস্টমেন্ট আছে, ফ্রডল্যান্ড কেস আছে, প্রচুর আছে, তাই না? তো জিনিসটা হচ্ছে যে টাকা নেওয়া একজনের কাছ থেকে, ইট ইজ প্রবাবলি পুটিং দ্য রিলেশনশিপ ইন দ্য প্রবাবলি দ্য মোস্ট সফিস্টিকেটেড স্পট, ঠিক আছে। সো এখান থেকে ইট ক্যান গো লাইক ইন এ ভেরি ওয়ান্ডারফুল ম্যানার, ইট ক্যান বি হেভেন, বাট ইট ক্যান বি হেল অ্যাজ ওয়েল, এবং হেল হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। সো টাকা নেওয়া কিন্তু বিগ রেসপন্সিবিলিটি, যতক্ষণ আপনি টাকা নিচ্ছেন না কার কাছ থেকে, আমি বলবো আপনি আরামে আছেন। টাকাটা নিয়ে নিলেন ফার্স্ট দিন, এরপর থেকে কিন্তু ঘাড়ের মধ্যে একটা বোঝা চেপে গেল, ঠিক আছে। সো এই রেসপন্সিবিলিটি নেওয়ার আগে বুঝে নিন, ইফ পসিবল আমি বলবো যদি সম্ভব হয় ভাই, টাকা যদি না নিয়ে পারেন তাহলে চলেন। আর যদি মনে হয় না আপনার বিজনেস জন্য টাকা লাগবে এবং টাকাই একমাত্র জিনিস যেটা ভাই না হইলে আমার হচ্ছে না, তাইলে গো ফর ইট অ্যাগ্রেসিভলি, ঠিক আছে। ভাইরা এখানে অনেকগুলো টিম এবং অনেক কিছু নিয়ে কথা বলছে, ওগুলাতে যাবেন না, ওগুলা মেনটেন করে জাস্ট গো ফর ইট অ্যাগ্রি। বাট কিপ ইন মাইন্ড যেখানে ডিউ ডিলিজেন্স কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, এবং আপনার কোম্পানিতে টাকা ঢোকার পর্যন্ত এই জিনিসটা হবে না, এবং টাকা ঢোকার পরও আপনার কিন্তু ইনভেস্টরের যেসব শর্ত আছে ওগুলো মেনটেন করতে হবে। যদি না মেনটেন করতে পারেন, ওই টাকা কিন্তু আপনি হজম করতে পারবেন না, আপনার স্টার্টআপ হজম করতে পারবেন না, আলটিমেটলি আম যাবে, ছালা যাবে, আপনার স্বপ্ন সবই যাবে, ঠিক আছে। সো ওই জিনিসটা একটু কেয়ারফুল থাকবেন আশা করি। আমি এখানে ফামি ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই আমার পার্সোনাল কিছু লাইফ স্টোরির কথা বলি। আমার একবার, আমি কোম্পানির নাম বলবো না, বাংলাদেশেরই খুব টপ মানে একটা গ্রুপ অফ কোম্পানি আর কি,
তো একদম সাইন করতে যাচ্ছে, অ্যামাউন্টও বসানো শেষ, ওকে, ইনভেস্টমেন্ট করবে আমাদের কোম্পানিতে। ঠিক সেই সময়ই তার হঠাৎ করে একটা ক্লজে তার একটা সমস্যা হয়েছে। সে আমাকে বলেছিল যে আমি যদি তার সাথে একমত হই তাহলে পরেই শুধুমাত্র সে আমার কেউ চেকে সাইনটা করবে, আদারওয়াইজ করবে না। এর আগ পর্যন্ত ঠিক আছে, সে আমার সাথে 3 মাস ধরে 18টা মিটিং করেছে তার টিমকে নিয়ে, সব পর্যন্ত ওকে ছিল। বাট লাস্টের দিনের এই সাইন করার সময় তার একটা ক্লজ ছিল, বাট আমি ক্লজটার সাথে একমত ছিলাম না, অ্যামাউন্টটাও বেশ বড় অঙ্কের ছিল। অ্যান্ড সেখান থেকে আমি না বলে বের হয়ে আসার পর আসলে আমাদের কোম্পানিতে আমাদের কো ফাউন্ডাররা প্লাস হচ্ছে যে আমাদের যারা আগে ইনভেস্ট করেছিল তারা অনেক কথা শুনেছিল, হ্যাঁ একটা ক্লসই তো। বাট আসলে ওই 6 মাস 8 মাস পর আমরা এসে বুঝতে পারছি যে সেটাই আমাদের জীবন সবচেয়ে বড় ভালো ডিসিশন ছিল। কারণ দেখা যাচ্ছে যে যখন হিউজ অ্যামাউন্টের একটা ইনভেস্টমেন্ট যখন আপনি নেন, দ্যাটস মিন আপনাকে হিউজ অ্যামাউন্টের একটা আরওআই আপনাকে দিতে হবে, ওকে। এবং কোম্পানির শেয়ার যত আপনি আপনার পকেট থেকে ছাড়বেন, ঠিক আছে, আপনি ততই বেশি দুর্বল হতে থাকবেন। আপনার কোম্পানি আপনি এমপ্লয়ি হতে শুরু করবেন, যত বেশি আপনি স্টেক ছাড়বেন এবং আপনার পাওয়ার ততই কমতে থাকবে, ঠিক আছে। আপনার টিমও হয়তো মানে টিমের বন্ডিংও অনেক সময় তখন সমস্যা দেখা দেয়। আর সত্যি কথা বলতে যে আমি পার্সোনালি বলি, ফাহিম ভাইয়ের সাথে আমি একসাথে মানে পুরোপুরি একমত, যতক্ষণ না পর্যন্ত সম্ভব ইনভেস্টমেন্ট না নিয়ে নিজে কিছু করা যায়, আপনি অনেক ফ্রিলি আপনি কাজ করতে পারবেন। আপনার মানে পিঠের পরে বিশাল বড় বস্তা আপনার থাকবে না। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ইনভেস্ট করছে, আপনার আগে তার সাথে কথা বলে আপনি ক্লিয়ার হওয়া উচিত যে সে আসলে আপনি যে ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছে তার কতটুকু আইডিয়া আছে, স্টার্ট আপের উপরে কতটুকু আইডিয়া আছে। ইনভেস্টরেরও কিন্তু অনেক কিছু জানা থাকা উচিত স্টার্ট আপ নিয়ে। আদারওয়াইজ সে আপনাকে বলবে যে আমি ব্যাংকে রাখলে পরে তো আমি এত পার্সেন্ট হচ্ছে প্রতি মাসে মাসে লাভ পেতাম, আমি তোমার কাছে ইনভেস্ট করে কি পাচ্ছি। এই মেন্টাল প্রেশার দিয়ে আপনাকে শেষ করে ফেলবে। আর আপনি তার টাকা খেয়ে আপনি কিন্তু মানে পারও পেতে পারবেন না। আপনাকে পুরো যারা ইনভেস্ট করে তাতে কিন্তু হিউজ পরিমাণে একটা নেটওয়ার্ক থাকে, এবং সেই নেটওয়ার্কের সামনে যদি আপনি একবার ডিসকালার আপনার মুখে যদি চুনকালি লেগে যায়, তো মনে করেন যে আপনার জীবনে যে জব করেও খাবেন তারও কিন্তু অনেক অপশন কিন্তু বন্ধ হয়ে যায়। এবং নতুন কোনো স্টার্ট আপ খোলারও মানে এত পরিমাণে প্রেশার থাকে যে আপনি নতুন করে আর স্টার্ট আপের ভিতরে বা নতুন কোনো একটা আইডিয়া জেনারেট করে আবার নতুন করে কিছু শুরু করারও সাহস পাবেন না অনেক সময়। তো সেক্ষেত্রে বুট স্ট্র্যাপিংটা খুবই ভালো। আর যদি ইনভেস্টমেন্ট নেওয়ার দরকারই পড়ে তাহলে যার কাছ থেকে ইনভেস্টমেন্ট নিচ্ছেন তাকে আগে ভালো করে জানুন সে আসলে টিম প্লেয়ার কিনা, ঠিক আছে। এবং তার সাথে চুক্তিপত্রগুলো খুব ভালোভাবে লিগাল স্টেটমেন্ট গুলো খুব ভালোভাবে চেক টেক করে নিয়ে তারপরে আপনারা ইনভেস্টমেন্ট নেন, এটা ভালো হবে। থ্যাংক ইউ। আহ, অসংখ্য ধন্যবাদ শুভম সাহেব ভাইয়াকে, যে আসলে আজকে আমাদের প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, প্রায় 2.5 ঘন্টার মধ্যে আমাদের কনভারসেশন হয়েছে। তো আজকে আমরা আসলে অনেক কিছু জিনিস জানতে পারলাম যে আমাদের এই স্টার্ট আপ করার থেকে আমাদের কি কি কোয়ালিটি থাকা দরকার, বা আমরা কোন কোন স্টেপ গুলো ফলো করবো, এবং স্টেপ গুলো ফলো করার পরেও যে আমাদের যে অনেক সময় অনেক ভুলগুলো চলে আসে, এবং ইনভেস্টরের পার্সপেক্টিভ থেকে আমরা আসলে মনে করি অনেক সময় যে আমার আইডিয়াটাই সেরা, বাট একজন ইনভেস্টর কি চাচ্ছেন তার পার্সপেক্টিভ আমাদের বোঝা অনেক ইম্পর্টেন্ট, এবং কেস স্টাডি থেকে শুরু করে মার্কেট অ্যানালিসিস অনেক ইম্পর্টেন্ট। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়াদেরকে আজকে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। ভাইয়ারা প্রত্যেকজনই খুবই বিজি মানুষ, তারপরও আমি বলার কারণে ইনভাইট করার কারণে ভাইয়ারা আমাকে সুযোগ দিয়েছেন, এবং এটার জন্য আমি আসলে অনেক কৃতজ্ঞ। তো সর্বশেষ আমি যদি একটু আপনাদের সকলের কাছে একটু আসতে চাই যে সর্বশেষ আপনাদের জায়গা থেকে আপনাদের যদি এই যে আপনারা এতগুলো প্রশ্ন দেখেছেন, অনেক কিছু সম্পর্কে আমরা আজকে আলোচনা করেছি, যারা কিনা নতুন স্টার্ট আপ করতে চাচ্ছে বা যারা কিনা আগামীতে নতুন নতুন স্বপ্ন দেখছে, বা আমরা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছি, তাদের ক্ষেত্রে আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে আমরা কিভাবে কাজগুলো করতে পারি। এবং সেই সাথে একটা প্রশ্ন ছিল আমাদের যে অনেক সময় স্টার্ট আপ করতে গেলে আমাদের অনেক টাইম ইনভেস্ট করতে হয়, যেটা কিনা আমাদের আমাদের বাবা মা যেহেতু এটা দেখতেছে না, যেটা কোনো রেজাল্ট তাদের চোখে আসতেছে না, তারা মনে করছে পড়াশোনা কেন করতেছে না, এটা অনেক উল্টা পাল্টা কাজ, তুমি সময় নষ্ট করতেছো। তো এই সবকিছু মিলে সবকিছু ম্যানেজ করে কিভাবে আমরা স্টার্ট আপের জন্য কাজ করতে পারি, বা আমাদের সামনে দিনগুলোতে চলার জন্য কি কি নির্দেশনা থাকতে পারে, সেটা যদি সবাই একটু আমাদের সাথে শেয়ার করতেন। আমি সর্বপ্রথম আমি সোহান ভাই থেকে শুরু করতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ জাওয়াদ। সো এই প্রশ্ন আমি সবগুলো প্রশ্নের উত্তর না দিয়ে একটা প্রশ্নের উত্তর দেই, তাহলে আই থিঙ্ক দ্যাট উইল বি মোর ফিটিং। সো আজকে আমরা যে অনেকগুলো কোয়েশ্চেন পেলাম ইনভেস্টমেন্ট নিয়ে পাচ্ছি, তারপরে টাইম কমিটমেন্টের বিষয়টা আসলো, এটার পাশাপাশি পিচ কিভাবে করব, টিম কিভাবে বিল্ড করতে হবে,
অনেক ধরনের বিষয় আসছে। তো একটা জিনিস আমি বলবো যে এটা সবসময় অবস্থা বুঝে ব্যবস্থা, এটা এন্টারপ্রেনারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং এখন যেহেতু একটা ক্রাইসিস চলছে, আগামী 2 বছর এরকম থাকবে, সো এখন স্টার্ট আপের ক্ষেত্রে আপনাকে আপনার টাকা পয়সার ব্যাপারটা, আপনার ইনভেস্টমেন্টটাকে খুব মানে যত্ন নিয়ে ডিল করতে হবে। আজকে থেকে 1 বছর আগেও বাংলাদেশে ইনভেস্টররা বা ইভেন কাস্টমাররাও যতটুকু ওপেন টু স্পেন্ড এই আইডিয়াটাতে ছিলেন যে আমি একটা টাকা খরচ করে এটা কিনবো ওটা কিনবো, এখন সবাই একটু সঞ্চয় করে খরচ করছেন এবং সবাই হিসেব করে ওই বেয়ার মিনিমাম যা যা দরকার ওখানে ইনভেস্ট করবে। সো আপনারা নিজেদের অর্থটাও বুঝে খরচ করবেন এবং এমন কোনো একটা প্রোডাক্টে করতে পারেন কিনা বা সার্ভিসে করতে পারেন কিনা যেটা সবার কাজে লাগবে, যেটা এখন নিডটা বেশি বাড়ছে। সো ডেফিনেটলি এইদিকে এখন দিস ইজ নট দ্য টাইম টু ইনভেন্ট দ্য নেক্সট কম্পিউটার, আই উড সে। আই মিন উই ক্যান ডিসএগ্রি, বাট ওটার জন্য আপনার এনাফ যদি টাকা থাকে, রিসোর্স থাকে, আপনি 5 বছরের ফান্ডিং নিয়ে শুরু করবেন, আপনার আছে ফান্ডিং, সো দ্যাটস আ ডিফারেন্ট সিনারিও। বাট বাংলাদেশে যারা কাজ করতে যাচ্ছেন এখানে ডেফিনেটলি এই জিনিসটা মাথায় রাখবেন। আর যে কোনো অন্টারপ্রেনারই আমি লিন স্টার্টআপ বইটা পড়ার জন্য রিকোয়েস্ট করবো, যে এই বইটার মধ্যে অনেক চমৎকার কিছু আইডিয়া। একটা আইডিয়া আজকে বলি যে ভ্যালিডেটেড লার্নিং। সো আপনি যেই আইডিয়াটা নিয়ে কাজ করছেন, যেই বড় বড় ডিসিশন গুলাই নেন না কেন, কিসের বেসিসে আপনি ডিসিশনটা নিচ্ছেন এটা ঠিক করে নেবেন, যে এই বেসিসে আমি এই ডিসিশনটা নিচ্ছি যে প্রোডাক্টটা যদি এই মার্কেটে ছাড়ি তাহলে আমার মনে হচ্ছে যে 3 মাসে এত ইউনিট সেল হবে, এবং ওই 3 মাস পরে আপনাকে ফেরত গিয়ে দেখতে হবে যে আমার নাম্বারটা আমি রিচ করলাম কিনা, ইয়েস অর নো। সো ইয়েস হলে এটাকে একটা কন্টিনিউ করবেন স্ট্র্যাটেজিটা, আর যদি না হয় তাহলে কেন হয়নি, কি হয়নি, এন্ড দেন মেক আ নিউ অ্যাজাম্পশন। এটা হচ্ছে বিল্ড মেজার লার্ন মডেল। সো আমি সিম্পল ওয়েতে বললাম, এবং এটাকে বলা হয় যে ভ্যালিডেটেড লার্নিং। সো যে জিনিসটা মার্কেটে টেস্ট করে আপনি ডেটা পাচ্ছেন, এই ডেটাগুলোই আপনার পরবর্তীতে সম্পদ, এবং এগুলোকে কালেক্ট করে করে করেই একটা পর্যায়ে আপনি অনেক ভালো একটা আইডিয়া এক্সিকিউট করতে পারবেন। সো এই দুটা জিনিসই আমি বলতে চাই। ব্যাক টু ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ সোহান ভাইকে। ভাইয়া যে বইটার কথা বলছেন, এটা আমি আসলে সাজেশনটা সুমন ভাই থেকে পেয়েছিলাম। তো আমি এই বইটা পড়া স্টার্ট করেছি, যে আলটিমেটলি দেখা যাচ্ছে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে এবং ওখানে অনেক ইনফরমেশন রয়েছে যেগুলোতে আমাদেরকে অনেক হেল্প করবে। তো আমি এবার পরবর্তীতে আমি ফাহমি ভাইয়ের কাছে আসতে চাই যে ভাই আপনার যদি কোনো সাজেশন থাকে যে আমরা যদি স্টার্ট আপ করতে চাই বা আমাদের সামনে কি কি নির্দেশনাগুলো ফলো করা উচিত। I'd say choose your company well. Company bolte like the people who you hang out with. I think this has been the thing for me. Like যখন শুরু করছি তা থেকে এখন পর্যন্ত বা শুরু করার আগেও, সো অলওয়েজ যেটা করতাম, সো সবসময় চেষ্টা করতাম মানুষের সাথে আমার কনসেপ্টগুলো নিয়ে কথা বলতে, শেয়ার করতে এবং তাদের ফিডব্যাকটা নিতে। প্লাস এটা করতে গিয়ে অনেক কিছু হয়েছে, অনেক কানেকশন হয়েছে, অনেক ক্লায়েন্ট হয়েছে, অনেক প্রসপেক্ট আসছে, অনেকে কোম্পানিতে আমার জয়েন করছে যারা হ্যাভ বিন গ্রেট অ্যাসেটস ইন দ্য লং টার্ম। সো এবং ফিউচারে ইনশাল্লাহ সার্ভিস দিবে আমাদেরকে অনেক সময়ের জন্য আশা করি। তো জিনিসটা হচ্ছে যে প্লাস শিখতে পারছি অনেক কিছু অনেকের সাথে করে। এবং আরেকটা জিনিস মেজার করা, যে নিজের একটা সেলফ অ্যাসেসমেন্ট সবসময় করতে হয়, যে আসলে আমি কার সাথে চলতেছি, সেটা কি আমার জন্য কতটুকু বেনিফিট হচ্ছে, এবং সেটাকে একটা অ্যাসেসমেন্টের মধ্যে রাখা। এমন হইতে পারে একটা মানুষের সাথে সপ্তাহে হয়তো একদিন হ্যাং আউট করলে আমার হচ্ছে, তো সেটা একদিন হ্যাং আউট করলেই হচ্ছে, এবং সেটাই কি অপটিমাম কিনা এই জাজমেন্টটা কিন্তু আপনার করতে হবে, এটা কিন্তু ওই পার্সন করে দিবে না। ঠিক আছে? সো এটা বিভিন্নভাবে বিভিন্ন ফর্মে হতে পারে, আপনার সিনিয়র হতে পারে, আপনি কোনো ইভেন্টে যেতে পারেন, আপনি কোনো নেটওয়ার্কিং এজেন্ট বা লাইক ক্লাবের সাথে থাকতে পারেন, বা হোয়াট এভার যেটা আপনার স্যুট করে। সো আমার জন্য যেমন ছিল যে পার্সোনাল নেটওয়ার্কিং, এখন পর্যন্ত আমি ওভাবেই করি। সো আমার তো অন্য কোনো তেমন অর্গানাইজেশনের সাথে নাই, তো আমি যেমন ওভাবে করি আমি করি আর কি। সো এক একজনের স্টাইল এক এক রকম, ইউ ক্যান পিক ইউর ওন স্টাইল, এখানে কোনো জাজমেন্ট নাই, যেটা যার জন্য ওয়ার্ক করে ভাই। তো বাট ইটস ইম্পর্টেন্ট যে আপনি ইউ আর মিটিং এ লট অফ পিপল, এবং আসলে ইউ ক্যান পিক দ্য রাইট ওয়ান্স ফর ইউ। এবং আসলে আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে জিনিসটা শুধুমাত্র মানে বুঝতে হবে কার সাথে কিভাবে কথা বলতে হবে। কিছু লোকজন থাকবে যাদের সাথে কথাবার্তার সময় খুব কম পাবেন, তারা সময় খুব কম দেবে এবং খুবই টু দা পয়েন্ট কথা হবে। আপনার একটা কনসেপ্ট আছে, আপনি কিছু কাজ করতেছেন, সে হয়তো ডিরেক্ট জিজ্ঞেস করবে আপনার এটা কি ওটা কি ওটা কি। যদি মনে হয় যে ইউ আর এ ভেরি পারসপেক্টিভ গাই, সে কথা আগাবে, নাহলে কথা বলবে না। এরা হচ্ছে এক টাইপের পিপল। আরেক টাইপের পিপল আছে যারা আর একটু সময় দিবে, তাদের সাথে they probably are more interested in your team, they probably are more interested in the story you tell. সো আপনার বুঝতে হবে কে কোনটাতে ইন্টারেস্টেড, বুঝে তার সাথে ভাবে কথা বলতে হবে। এবং পার্সোনাল রিলেশনশিপটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। মানে লোকজন বলে যে ঠিক আছে, মানে দিন শেষে আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস অ্যাবাউট মানি, বাট কথা হচ্ছে ইটস অলসো অ্যাবাউট ট্রাস্ট। সো আপনার পার্সোনাল রিলেশনশিপটা আপনি কিভাবে কি করতেছেন, সো একটা মানুষ আপনাকে টাকা দিয়ে ট্রাস্ট করবে বা আপনাকে কাজ দিয়ে ট্রাস্ট করবে কিনা, এটা এট দ্য এন্ড অফ দ্য ডে ইট কামস ডাউন টু আপনাকে সে ট্রাস্ট করতেছে কিনা। ঠিক আছে? বা আপনি যে কথাবার্তা বলতেছেন ওগুলো আসলে কতটুকু ভ্যালিডিটি। সো
কে কোনটাতে মোটিভেটেড হয় এই গেমটা বোঝাটা খুবই জরুরি, এবং ইউ হ্যাভ টু কিপ থিঙ্কিং। আপনার ব্রেনকে রেস্ট দেওয়ার কোনো সময় নেই। স্টার্টআপ আমি মনে করি যে ইটস অ্যাবাউট ব্রেন এক্সারসাইজ। ঠিক আছে, ফিজিক্যাল এক্সারসাইজও প্রচুর আছে, বাট যেহেতু এখন বাসা থেকে কাজ করি আমরা মোস্ট অফ দ্য পিপল, সো এটা একটু কমে গেছে। নাইলে সারাদিন দৌড়াদৌড়ি করা লাগতো আগে। আজকে যেমন বাইরে গেছিলাম, আজকে সারাদিন দৌড়ে আমার শরীর খারাপ হয়ে গেছে লিটারেলি। সো এখন ঘটনা হচ্ছে ওই পিপি পরে তারপরে মাস্ক পরে বৃষ্টি অবস্থা। তো যেটা বললাম যে আসলে ব্রেন এক্সারসাইজটা এটাকে পজিটিভলি নেব এবং এটার সাথে অ্যাকাস্টমড হয়ে যাওয়া এবং টু প্রিপেয়ার ফর লট অফ পেইন। ঠিক আছে, আপনি চুজ করছেন স্টার্টআপে ভাই কাজ করবেন, তাইলে ভাই ধরে নিতে হবে প্রচুর পেইন খাবেন। এখন এটার কোনো অল্টারনেট নাই, এটার কোনো শর্টকাট নাই যে ভাই ঠিক আছে আমি এরপর ফেসবুক হয়ে যাবো, এরপর আমি লাভ দিব। লাভ দেওয়ার আগে প্রচুর কষ্ট আছে, ওই কষ্ট করতে হবে। এবং কষ্ট যদি না করতে পারেন তাহলে প্রবাবলি মানে দেয়ার আর আদার থিংস টু ডু। স্টার্টআপই করতে হবে দুনিয়াতে, এটা কোথাও লেখা নেই। ঠিক আছে, তো দুনিয়াতে আপনি অনেক কিছু করতে পারেন, স্টার্টআপ ইজ জাস্ট ওয়ান অফ দ্য অপশনস। ঠিক আছে, যদি করেন তাহলে পথটা এরকম, এটা মেনে নিয়ে করতে হবে ভাই। দ্যাটস ইট, থ্যাঙ্কস। ফাহমি ভাইয়ের সাথে যদি আমি একটু রিলেট করি যে আসলে কোম্পানির কথা ভাই বলছিলেন যে আসলে আমি কাদের সাথে চলছি, আমার ক্ষেত্রে যদি আমি দেখতে পাই যে আমি যখন ফার্স্ট ইয়ার থেকে যখন এখন থার্ড ইয়ারে আমার মধ্যে একটা হিউজ চেঞ্জ আসে। যখন আমি এই জিনিসগুলো জানা শুরু করি, আমি যখন সবার সাথে আইডিয়া শেয়ারিং করা শুরু করি, দেখা যায় যে আমারও একটা কানেকশন বিল্ড হয়ে যাচ্ছে। আমি সিনিয়র থেকে শুরু করি, ইভেন আমি জুনিয়র থেকে অনেক সময় শিখি যে আমার জুনিয়রও অনেক ভালো ভালো কাজ করছে। তো আসলে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট যে আমি আসলে কাদের সাথে কাজগুলো করছি এবং আইডিয়া শেয়ারিং গুলো করছি। থ্যাংক ইউ ফাহমি ভাইকে এই জিনিসটা আমাদের সামনে হাইলাইট করার জন্য। তো সুমন ভাইয়ের কাছে চলে যাচ্ছে, ভাই আপনার যদি কোনো সাজেশন থাকে। সোহান ভাই, মিনাজ, ফানি ভাই খুব চমৎকার ভাবে কথাগুলো বলছেন। আমার কাছে মনে হয় যে স্টার্টআপ ইন্ডাস্ট্রিতে জয়েন করার আগে তাকে মাইন্ডসেটটা তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। তাকে নিজেকে বোঝানো উচিত যে না, আমি আসলেই স্টার্টআপ ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাই। এখানে মানে দেখতে বিলিয়ন বিলিয়ন ডলার দেখা যায়, কিন্তু সেটা মানে ঝুঁকি ঝাঁকি নেওয়ার মতো আসলে ক্যাপাবিলিটি আমার ভিতর আছে কিনা, ঠিক আছে, এটা আমাকে আগে ভাগেই মাইন্ডসেটে আনতে হবে। আমাকে জানতে হবে যে আমি আগামী 2-3 বছরের মধ্যে হয়তোবা আমি আমার ফ্রেন্ড সার্কেলকে দেখবো যে তারা বাড়ি গাড়ি তৈরি করে ফেলছে, বাট আমি এখনো রাস্তায় হেঁটে বেড়াচ্ছি। ঠিক আছে, নিজের স্বপ্নটাকে কদিন পর্যন্ত টিকায় রাখার মতো তাকে ক্ষমতা থাকতে হবে। অনেক ডিপ্রেশনের ভিতর দিয়ে যায় অনেকে। আমরা আসলে মানে নেগেটিভ কথাগুলো না আমরা আসলে মানে সামনে পরে এনে বলি না, যারা আমরা ফাউন্ডার আছি। আমাদের ভিতর থেকে কিন্তু অনেক ডিপ্রেশনের টাইম যায়, অনেক হতাশামূলক টাইম গুলো যায় আমাদের উপরে। অনেক কাজের প্রেশার থাকে, দেখা যায় আমরা 3-4 ঘন্টা মাত্র ঘুমাচ্ছি। অনেক ক্লায়েন্ট হুট করে দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের সংখ্যা এত বেড়ে গেছে, ঠিক আছে, এটাকে মানে হ্যান্ডেল করার মতো মেন্টালিটি থাকা লাগে। অনেকে মনে হইতে অনেক সময় আমার নিজের ক্ষেত্রে অনেক সময় মনে হয়েছে যে না, আমি এসব ছেড়ে দিয়ে চলে যাব। ঠিক আছে, এরপরে ফ্যামিলি প্রেশার থাকে যে অনেকের ফ্যামিলি প্রেশার গুলো নেওয়ার মতো শক্তি সামর্থ্য থাকা লাগবে। যেমন আমাদের বাংলাদেশে কিন্তু এরকম জিনিসটা থাকে, ওই পাশের বাসার ভাবি ছেলে এই করে ফেলেছে, ঠিক আছে, কিংবা আমার ফ্রেন্ডের ছেলে মেয়ে এই করে ফেলেছে, তোমরা এখন কি করছো। যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে তাহলে পরে তাদেরও একটা প্রেশার থাকে। তো এইসব প্রেশার গুলো নিয়ে নিজের স্বপ্নটার সাথে আহ খাপ খাইয়ে নেওয়ার মতো বা এরকম সাহস দেখানোর মতো আসলে বুকে সাহস থাকতে হবে, টিকে থাকার মতো সাহস থাকতে হবে, ডিপ্রেশনে হেরে যাওয়ার মতো নয়। ঠিক আছে, ডিপ্রেশন গুলোকে জয় করার মতো সাহস, মাইন্ডসেট, এইটা এইটা মিনিমাম থাকাই লাগবে। এগুলো ছাড়া আসলে কেউ, আমি বলবো যে দয়া করে আর অন্য কোনো জায়গাতে যান, বাট এই জায়গাগুলোতে মানে স্টার্টআপ ইন্ডাস্ট্রিতে আসতে হলে পরে এইসব হবে আপনার সাথে, এগুলো জেনে বুঝে তারপরে আপনি এন্ট্রি করেন, নাহলে পরে আপনার লাইফ নষ্ট করার এখানে কোনো দরকার নেই। এখানে বিলিয়ন ডলারও যেমন আছে, ঠিক সেরকম জীবন নষ্ট করার মতো অনেক গল্প আমাদের এই স্টার্টআপ ইন্ডাস্ট্রিতে হয়। এবং সবকিছু জেনে বুঝে আমার মনে হয় মাইন্ডসেট ঠিক করে বা স্টার্টআপ ইন্ডাস্ট্রিতে জয়েন করা উচিত। অসংখ্য ধন্যবাদ সুমন ভাইকে, প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বলা যায়। এবং সর্বশেষ আমি হচ্ছে আরিফ ভাইয়ের কাছে আসতে চাই, ভাই আপনার যদি কোনো সাজেশন থাকে আমাদের সবার জন্য। মার্শাল্লাহ, সবাই তো মার্শাল্লাহ সব ভালো ভালো আহ, কথাগুলো বলেছেন, এবং এটা থেকে আমরা যদি একটা দুইটা জিনিসই করতে পারি, দ্যাট ইজ এ গ্রেট থিং। সো মেবি আমি যদি দুইটা জিনিস বলতে পারি, একটা হচ্ছে যে বুট স্ট্র্যাপিং এর একটা মানসিকতা সবসময় থাকতে হবে, যে আমি নিজে কতটা করতে পারবো, সামাল দিতে পারবো, সেটা ইম্পর্টেন্ট। আর ওই ভাইয়া যেরকমটা বললেন, এটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার, কোনো কিছু মানে ফাউন্ডার হওয়া বা সিইও হওয়া, এমডি হওয়া, ম্যানেজিং ডাইরেক্টর হওয়া, এটা অনেক চ্যালেঞ্জিং, মেন্টাল টোল অনেক বেশি, অনেক বড় একটা মেন্টাল টোল। তো সেটার জন্য যেটা করতে পারি আমরা, মেবি আমাকে যে আজকে ইনোভেশন করতে হবে, স্টার্ট আপ করতে হবে তা কিন্তু না।
সো আমরা কিন্তু আগে একটু শিখতে পারি, মেবি আমরা কোনো একটা অর্গানাইজেশনে, মেবি যদি আমি একটা ইন্টার্নশিপ করি, একটা জব করি 6 মাসের, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল আমিও অনেকদিন, মানে আমিও প্রায় 1 বছর জব করে তারপরে করেছি, কিন্তু তারপরেও বিভিন্ন যে অ্যাকাউন্টস রিলেটেড, ট্যাক্স রিলেটেড, ভ্যাট রিলেটেড, মানে এমপ্লয়িকে খুশি রাখবো কিভাবে, স্যালারি কিভাবে বাড়াইতে হবে, কয় মাস পরে বাড়াবো, এখানে অনেক গ্রামার আছে। এইগুলা কিন্তু জানতে পারা মানে অনেক একটা এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার। এগুলা শিখতে হবে, এটার কোনো বিকল্প নাই। অন্যজনের উপর আমি এটা লোক রেখে নিবো, সে করবে, এগুলা আসলে হয় না। ফাউন্ডারদেরই অনেক কিছু করতে হয়। সো এগুলা ব্যাপারে মানে বুঝতে হবে যে ভাই এগুলা করতে হবে। যদি প্যারাটা না নেওয়ার মানসিকতা না থাকে, নিয়েন না, ভালো কথা। এই যে ফাহমি ভাই বলছিলেন স্টার্টআপই করতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নাই। ইউ ক্যান ডু এনিথিং, এবং এটা একটা মানে বিজনেস, এটা বুঝতে হবে। এটা কোনো মানে এটা ফটোগ্রাফি না, যেটা স্টাইল, আমি একটা ট্রেন্ড আসলো, আমি একটা ফটোগ্রাফি করলাম, সাইকেলের ট্রেন্ড আসলো, আমিও সাইকেল চালালাম কয়দিন, এখন স্টার্টআপের ট্রেন্ড, আমারও স্টার্টআপ করতে হবে, এরকম কিছু না। এটা একটা ব্যবসা ভাই। সো যদি মানসিকতা থাকে ভালো, না থাকলে ইউ ক্যান ডু গ্রেট থিংস। কর্পোরেটে হাই লেভেলের জব করতে পারেন, একটা স্টার্টআপে অনেক ভালো একটা প্রেসিডেন্ট লেভেলে যেতে পারেন, এবং স্টার্টআপে মানে ফাউন্ডার যে সিইও হয় তা কিন্তু না। আপনি যদি গুগল, পেপসি এগুলো যা দেখেন, সবাই কিন্তু যে সিইওরা আছে সবাই জব করে। তো গ্রামীণ ফোন দেখেন আপনি, এয়ারটেল, রবি, যারা দেখেন সবাই কিন্তু জব করে সিওরা। সো নিজেই যে করতে হবে সেরকম কিছু না, ইউ ক্যান স্টিল ডু গ্রেট থিংস। কিন্তু আপনি যাই করেন না কেন জীবনে, ফ্রিল্যান্সিং করেন, জব করেন, স্টার্টআপ করেন, নিজের ব্যাপারটা খুবই প্রফেশনালি আপনার ব্যাপারে যেতে, মানে পার্সোনাল অ্যাজ এ পার্সন ইউ, যাতে সবার খুবই ভালো ধারণা থাকে যে আপনি যেটাই করেন না কেন ইউ আর দ্য বেস্ট এবং ইউ ডু গ্রেট থিংস, আপনার উপরে ট্রাস্ট থাকে। আই গেস সেটাই সব থেকে ইম্পর্টেন্ট। জারিফ, আপনার মাইকটা মিউট করা। জি ভাই, অসংখ্য ধন্যবাদ আরিফ ভাইকে এত সুন্দর করে জিনিসগুলো বোঝানোর জন্য। এবং আমাদের সাথে তানজিম ভাই জয়েন করতে পারছেন না, কারণ ভাইয়ের অনেক নেটের প্রবলেম হচ্ছে। ভাইয়ের সাথে আমি অনেকবার কানেক্ট করার চেষ্টা করছি, এবং আজকে দেখা গেছে অনেক নেটের অনেক ঝামেলা হচ্ছে। তো ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা আসলে এতটা ব্যস্ততা সময়ের মধ্যে আমাদের প্রায় 2 ঘন্টার উপরে আসলে আমরা ক্রস করে ফেলেছি, যেখানে আমরা 1.5 ঘন্টা কথা বলেছিলাম। তো দেখা গেছে আজকে অনেক কিছু বিষয় জানার ছিল, এবং আমিও অনেকগুলো জানতে পেরেছি। এবং ভাইয়া যে কথাগুলো বলছেন, সুমন ভাইয়া তারপর আরিফ ভাই যে কথাগুলো বলছিলেন, যে এখনো অনেক বিষয় রয়েছে আমরা যখন কাজগুলো করতে চাই, আমাদের এক্সপিরিয়েন্সের ব্যাপারগুলো আছে, যে লিগাল ডকুমেন্টস এর ব্যাপারগুলো, যে কিভাবে কাজগুলো করবে, আবার কোম্পানি কি, লিমিটেড কোম্পানি কোনটাকে বলবো, আমি ইনকর্পোরেট কোনটাকে বলবো, অনেক কিছু বিষয় রয়েছে। এবং যে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত আমিও যখন কাজ করতে যাচ্ছি এই জিনিসগুলো থাকার বা জানার চেষ্টা করছি। তো ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও, যে আমাকে এত সুন্দর সময় দেওয়ার জন্য, এবং যারা আমার সাথে সাথে ছিলেন। এবং আমরা আশা রাখবো যে আগামী তো আমরা কোনো একটা লাইভ সেশন অ্যারেঞ্জ করার জন্য, যেখানে আপনাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে আমরা তুলে ধরবো। এবং যারা কিনা আজকে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সর্বশেষ বোর্ডের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আমি আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। শুভরাত্রি। ধন্যবাদ চটপটকে, ধন্যবাদ জর্জ। শুভ আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড নাইট।